আরজিকর মামলায় আজ ফের সওয়াল জবাব সুপ্রিম কোর্টে। সিবিআই এর জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি শীর্ষ আদালতের নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনে পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের আর্জি চিকিৎসকের আইনজীবী। কাটল না স্বাস্থ্য জট। গতকাল চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠকেও অধরা সমাধান। 10 দফা দাবির মধ্যে 7টি ইতিমধ্যেই কার্যকর। দাবি মুখ্য সচিবের, বাকি 3 দাবি পূরণের সময়সীমা চান চিকিৎসকরা। ধাপে ধাপে পদক্ষেপের আশ্বাস রাজ্যের, মানতে নারাজ ডাক্তাররা। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। মুর্শিদাবাদের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার 2 পদ্মকর্মী। আজ রেড রোডে কার্নিভাল শুরু, কাউন্টডাউন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, অংশ নেবে 89টি পুজো কমিটি। থাকবেন শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। টপ হেডলাইন্স নিবেদন করলো জ্যাক অলিভ অয়েল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে সরাসরি। উত্তরবঙ্গ মেডিকেলের খবরে নজর রাখতেই হবে, কারণ রোগী হয়রানির অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো চিকিৎসক পাননি। শেষমেশ ঢুকে গেলেন হাসপাতাল সুপারের ঘরে, কিন্তু ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের বাধা। এবং তারপর দেখুন, সরাসরি আমার সহকর্মীর বিশ্বজিৎ রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের। বিশ্বজিৎ, কি থেকে সূত্রপাত, কেন এরকম মরিয়া হয়ে উঠলেন রোগীর পরিবারের মানুষ? দেখো, একেবারেই ঘড়ির কাঁটা যখন সকাল 9টা, প্রায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে মনোরোগ বিভাগ, সেই বিভাগের আউটডোরের সামনেই এই সমস্ত রোগীরা যারা মনোরোগের চিকিৎসা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছেন তারা কিন্তু আসেন এবং সেখানে দেখেন যে কোনো রকম চিকিৎসক নেই। তারা কিন্তু ভেতরে অফিসের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করে দেখেন যে কোনো ডাক্তার কি আজ বসবে কি বসবে না। তারা জানতে পারেন যে 2-3 দিন ধরে কিন্তু এখানে কোনো চিকিৎসক নেই, যার জেরে কার্যত তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর তাদের যখন বাঁধ ভেঙে যায় তখন তারা মেডিকেল
কলেজের যে সুপার, সেই সুপারের অফিসের সামনে প্রথম অবস্থায় বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভ যখন তীব্রতর আকার ধারণ করে তখন দেখা যায় বেশ কিছু রোগীর পরিজন তারা সুপারের অফিসের ভিতরে গিয়ে ভাঙচুর চালান এবং ভাঙচুর শুধু নয়, নিরাপত্তা কর্মীদের সঙ্গে একটু সঙ্গে থাকো। তুমি যে সময়ের কথা বলছো বিশ্বজিৎ, সেই সময় ছবি একবার দেখাবো। বেশ কিছুক্ষণ ধরে তারা অপেক্ষা করেন, তারা সুপারের সঙ্গে দেখা করতে যান, যখন ভিতরে ঢুকতে যান তখন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা এবং তারপর ভাঙচুর। বিশ্বজিৎ এর পরে কি হলো? আমরা তো দেখলাম সেই সময়ের ঘটনা, ভাঙচুর, কিছুক্ষণ আগে যে ঘটনা, যে ছবির কথা তুমি বলছিলে, এরপর কি হলো? দেখো, ধুমধুমার পরিস্থিতি যখন কার্যত উত্তাল হয়ে ওঠে সেই সময় কিন্তু নিরাপত্তা কর্মীরা খবর দেন নিকটবর্তী যে মেডিকেল ফাঁড়ি রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সংলগ্ন মেডিকেল ফাঁড়ি পুলিশ, সেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। মূলত 3 জনকে আটক করেছে, 2 জন মহিলা সহ 1 জন পুরুষকে আটক করেছে, যারা মূলত এই ভাঙচুর এবং হাতাহাতির ঘটনায় লিপ্ত ছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের মেডিকেল থেকে কিন্তু অভিযোগ দায়ের হয়নি এবং এই 3 জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখা হবে। তুমি জানো যে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ কিন্তু এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে উঠে আসে। এদিনও কিন্তু সেই সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ এই 3 জনের বিরুদ্ধে রয়েছে। তবে গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকে দেখার। তবে মেডিকেল সুপার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুপার অফিসে আসবেন এবং তারপরে তিনি কি ব্যবস্থা নেন সরকারি সম্পত্তি ভাঙচুর, হাসপাতালে হামলা, এই অভিযোগ, সেই অভিযোগে 2 মহিলা সহ 3 জন আটক। কিন্তু যাদের আটক করা হয়েছে, যারা এই মারপিট, যারা ভাঙচুর করছিলেন, তাদের বক্তব্য একবার শোনা জরুরি। তারা কতটা অসহায়, কি বলছেন তারা, শুনুন। ডাক্তার নাই, আমার কার্ডটাও এন্ট্রি করছে না, টিকিটটা আমি কি করব এখন? চলুন আমি ওই যেখানে দেখাই দিব ওখানে যাব, এখন আমাদের কেউ নাই। আমার ছেলে তো আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যায়। ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসছে। কালকে আসে ঘুরে গেছি, আজকে আবার আসছি। বাড়িতে একটা ওষুধও নেই। যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। এ তো 2 জনের কথা শুনলেন, এবার ছবি দেখাবো আপনাদের, ভালো করে দেখুন। লম্বা লাইন, আউটডোরে, ভিতরে চিকিৎসক নেই, চিকিৎসকরা কর্মবিরতিতে আছে, আর বাইরে লম্বা লাইন। সকাল 9টা থেকে ভিড় বাড়তে শুরু করেছে, দুপুর 12টা এখন। যাবেন কোথায় এরা? যখনই কিছু কথা বলতে যাচ্ছেন যে এমন পরিস্থিতি, ঠিক আছে, হয়তো এমনও হতে পারে কোনো না কোনো সিনিয়র ডাক্তার হয়তো একটু দেখবেন বা ভিজিট করবেন, হয়তো কিছুক্ষণের জন্য হলেও। আদৌ সেরকম কিছু হবে কিনা যখন জানতে যাচ্ছেন, তখন নিরাপত্তা রক্ষীদের কাছে বাধা পাচ্ছেন, তখন কথা কাটাকাটি শুরু হচ্ছে। এবং যে ঘটনা দেখলেন, সেই কথা কাটাকাটি বচসা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়। তো ইতিমধ্যে 3 জন আটক, তার মধ্যে থেকে 2 জন মহিলা আটক হয়েছেন। আমার প্রশ্ন বিশ্বজিৎ, এখানে কারা আসেন, কত দূর থেকে আসেন তারা? যদি এই উত্তরবঙ্গ মেডিকেলের আউটডোরে তারা না দেখাতে পারেন, তাহলে তাদের কাছে সেকেন্ড অপশন কি আছে?
দেখো সেই বিষয়টাই আমি বলতে চাইছিলাম যে মূলত এখানে কারা আসেন, নিতান্তই দরিদ্র এবং হতদরিদ্র মানুষ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসেন এবং মানসিক যে রোগ রয়েছে সেই রোগের চিকিৎসা কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে হয় এবং বিনামূল্যেই তারা কিন্তু ওষুধ পরিষেবা পান। এখানে কারা রোগী এসেছেন যখন আমরা তাদের সঙ্গে কথা বলি, বেশ কয়েকজন উত্তর দিনাজপুরের, বেশ কিছুজন জলপাইগুড়ির রোগীরা কিন্তু রয়েছেন। তাদের দাবি যে তারা যদি আজ সঠিকভাবে চিকিৎসকের সান্নিধ্য না পান তাহলে তাদের কিন্তু ওষুধ পাবেন না এবং ওষুধ না পেলে একটা মানসিক রোগীর কি পরিস্থিতি হয় তা কিন্তু সকলেরই জানা। তাই তারা চাইছিলেন যে যেহেতু চিকিৎসকরা আন্দোলন করছেন সেই আন্দোলনে তারা কিন্তু দাবি করছেন যে অভয়ার বিচার হোক, কিন্তু তার পাশাপাশি যারা রোগীরা রয়েছেন তাদেরও কিন্তু সঠিক চিকিৎসা হোক। তবে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু এই পরিস্থিতি, এই বিক্ষোভ, এই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি করলো এবং তাদের একটাই দাবি যে তাদের যে দিনের পর দিন ভোগান্তি হয়রানির শিকার হতে হচ্ছে, চিকিৎসকরা সেই দিক থেকে কাজ নমনীয় হলে যারা দূর দূরান্তের রোগী তারা কিন্তু। বিশ্বজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো। বিশ্বজিৎ, এই কর্মবিরতি চলছে অনেক দিন ধরে, এতদিন কি সিনিয়র চিকিৎসকরা কোনো মতে ব্যাকআপ দিচ্ছিলেন এবং যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুদিনের কর্মবিরতি, সেই কর্মবিরতির জেরেই কি এখন ডাক্তারবাবুর চেয়ার ফাঁকা? দেখো অনেকটাই তাই, কারণ আজ প্রায় 24 ঘন্টা বন্ধ রেখেছে ফেমা সংগঠন এবং আমরা সকালে দেখেছিলাম কিছুটা হলেও কিন্তু আউটডোর পরিষেবা স্বাভাবিক ছিল, বিভিন্ন আউটডোর পরিষেবায় কিন্তু রোগীরা চিকিৎসা পাচ্ছিলেন, তবে মনোরোগ বিভাগে কোনো রকম চিকিৎসা ছিল না। তুমি জানো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 2 চিকিৎসক ইতিমধ্যে কিন্তু আমরণ অনশনে বসেছেন এবং সেখানে আংশিকভাবে সায় দিয়েছে সিনিয়র চিকিৎসকরা। কার্যত বিভিন্ন বিভাগে কিন্তু সিনিয়র চিকিৎসকরা প্রথম অবস্থায় যখন তারা রোগী পরিষেবা স্বাভাবিক রাখছিলেন, কিছুটা হলেও রোগী পরিষেবা কিন্তু এখন বিভিন্ন আউটডোরে কিন্তু নেই এবং শুধুমাত্র আউটডোর বলবো না, ইনডোরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুজোর ছুটির জন্য অনেক চিকিৎসক বাইরে কাজেও ইনডোর পরিষেবা কিছুটা হলেও রোগী পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। তারপরেও চিকিৎসা কিন্তু সেই ছবি আমরা দেখলাম বিশ্বজিৎ, আমরা দেখলাম কিছুদিন হলেও একটা সাপোর্ট পাওয়া যাচ্ছিল, সিনিয়র চিকিৎসকরা তারা কিছুটা হলেও সাপোর্ট দিচ্ছিলেন, কিন্তু যখন এখন তারাও দুদিনের কর্মবিরতিতে তখন আউটডোর পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, বাইরে লাইনে, ভিতরে কেউ নেই, যখন জানতে চেয়েছেন আদৌ কোনো চিকিৎসককে পাওয়া যাবে কিনা, কতক্ষণ অপেক্ষা করতে হবে, জরুরি ওষুধ, সেই ওষুধ প্রয়োজন কিভাবে পাওয়া যাবে, তখন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি, বচসা এবং তারপর ভাঙচুর। স্যার একটু ব্যস্ত আছেন, স্যারের সাথে ওনারা কথা বলতে আসছিল, আসার পরে বলছে ডাক্তার নেই এখানে, আমাদের ওপিডি প্রত্যেকটা ওপিডি চলতেছে, ঠিক আছে। তারপরে এই ভদ্র মহিলাটা ঢুকে পুরা অফিসে ভাঙচুর করে দিল, সব চেয়ার ফিয়ার সব ফেলে দিল, এই জন্য আমরা পুলিশকে কল করতে পারি। কজন করেছে এই ঘটনাটা? অনেক মহিলা ছিল, 2-3 জন জেন্টসও ছিল, ঠিক আছে, তার মধ্যে অনেকেই পালাই গেছে, আমরা যাকে পেয়েছি তাকে কজনকে হাসপাতালের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ইতিমধ্যেই 3 জন আটক, তার মধ্যে 2 জন মহিলা। উত্তরবঙ্গ মেডিকেলের দিকে আমাদের নজর থাকবে কলকাতায় রেড রোডে কার্নিভাল প্রস্তুত কেমন চলছে সেই ছবিতে, সেই খবরে নজর থাকবে আমাদের দিল্লিতে সুপ্রিম কোর্টে আরজি করের শুনানি আজ, কি হবে সেখানে, সেই সব খবর নিয়ে ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আগে আমি, তারপর সবাই। আশা বড় খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। খবর এক নজরে নিবেদন করছে মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
খবর এক নজরে নিবেদন করল মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। বাড়ির প্রতিমা বিসর্জন দিতে এসে জলে ডুবে মৃত্যু। সোমবার বিসর্জনে গিয়ে বালুরঘাটে আত্রাই নদীতে 3 জন ডুবে যান। 2 জনকে উদ্ধার করা গেলেও একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে অংশমান নদীর খোঁজে তল্লাশি। উদ্ধার হওয়া 2 জনের মধ্যে শ্যামল দত্তের মৃত্যু। নদিয়ার কৃষ্ণনগর শহরে জেলার পুজো কার্নিভাল অংশ নিয়েছে 24টা ক্লাব। গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে রওনা কোতোয়ালি থানার সামনে মঞ্চ ঘুরে জলঙ্গিতে বিসর্জন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা শাসক, জেলা সভাধিপতি, বিধায়ক এবং বিশিষ্টরা। বোলপুরেও জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে 2 বছরে পড়ল বোলপুর শহরের দুর্গাপুজো কার্নিভাল। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল। প্রতিমা বিসর্জনের পরই সাফাই বাজে কদমতলায়। একাদশীর সকালেও কদমতলা ঘাটে বিসর্জন। গঙ্গা থেকে দ্রুত কাঠামো তুলে পরিষ্কার করে দেন সাফাই কর্মীরা। কাঠামো যাতে ভেসে না যায় দড়ি দিয়ে ঘিরে রাখা হয় গঙ্গার ধার। গঙ্গা দূষণ রোধে প্রতিমা বিসর্জনের পরই তা আর্থ মুভার দিয়ে সরিয়ে দেওয়া হয়। সোমবার কালনার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। কালনার জয় দুর্গা বাড়ির ছবিটা একটু অন্যরকম। উমা এখানে বাড়ি নেই, তাই বিসর্জনও এখানে নেই। উমার কৈলাসে ফেরার দুঃখও নেই। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজো, দশমীর পুজো হয় না। 12 বছর পর পর অঙ্গরাগ, তবে ঘট ও কলা বউয়ের বিসর্জন হয়। চিরাচরিত প্রথা মেনে নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার জলঙ্গি নদীর বুকে জমজমাট উমা বিসর্জন, সঙ্গে শোভাযাত্রা। এলাকার সব প্রতিমা নৌকায় চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জনের রীতি। শোভাযাত্রা দেখতে নদী পাড়ের ধারে ভিড়। বিসর্জনের সময় বসিরহাটের ইছামতি নদীতে নৌকা দুর্ঘটনা, আহত 6। প্রতিমা বিসর্জন চলাকালীন বিপত্তি, ছোট নৌকার উপর হঠাৎই উঠে পড়ে বড় একটি নৌকো। ঘটনায় গুরুতর আহত 6 জন। আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নদীপথে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মামার হাতে ভাগ্নে খুন, গ্রেফতার অভিযুক্ত মামা শরণ মুন্ডা। মামা মামির ঝগড়া মেটাতে গিয়ে খুন হতে হলো ভাগ্নেকে। ফাঁসি দেওয়ার মানগছের ঘটনা। নিহতের নাম শেব মুন্ডা। পুজোর রাতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। বীরভূমের পারুই থানার সাপ্তর গ্রামের বাসিন্দা জগন্নাথ বাউরি। পরিবারের দাবি, শনিবার রাতে বন্ধুর সঙ্গে পুজো দেখতে যান। শান্তিনিকেতনে রাতে বাড়ি ফেরেননি। রবিবার ভোরে দেহ উদ্ধার হয়। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। লালগোলার তারানগর এলাকায় ফের নতুন করে পদ্মা ভাঙন। রবিবার রাত থেকে শুরু ভাঙন। ইতিমধ্যে গাছগাছালি, নদী পাড়ের বেশ কিছু জমি পদ্মা গর্ভে তলিয়ে গিয়েছে। বালির বস্তা, বাঁশ দিয়ে ভাঙন রোধের কাজ চলছে জোর কদমে। কাজ নিয়ে এলাকায় ক্ষোভ। স্থানীয়দের দাবি, বড় বড় পাথর দিয়ে যেন পদ্মার পার বাঁধানো হয়। নদী পাড়ে আতঙ্কের দিন যাপন। 9 অক্টোবর বীরভূমের মল্লারপুর থানার সাতবেরিয়া গ্রামের মাঠ থেকে অন্তঃসত্ত্বার দগ্ধদেহ উদ্ধারের ঘটনা কিনারা করল পুলিশ। জামশেদপুর থেকে গ্রেফতার মৃতার স্বামী। মৃতের নাম রাহুল মণ্ডল, বাড়ি ঝাড়খণ্ডের গামারিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওল্ড মালদার মাধাই প্রোগ্রামের বাসিন্দা প্রীতি পাণ্ডের সঙ্গে 1 বছর আগে বিয়ে। আগেও রাহুলের আরেকটি বিয়ে আছে। প্রীতিকে শ্বাসরোধ করে খুন করে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ। প্রীতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় খুন। সিসি ক্যামেরার সূত্র ধরে গ্রেফতার রাহুল। দার্জিলিং এর সিংতাম চা বাগানে আগুন, পুড়ে ছাই চা বাগানের ম্যানেজারের বাংলো। মাঝরাতে চা বাগানের বাংলোয় আগুন। গত কয়েক মাস বন্ধ সিংতাম চা বাগান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ দমকল। সাগরের কচুবেড়িয়ায় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ। রবিবার নিবেদন করছে কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা।
খবর এই মুহূর্তে নিবেদন করলো। কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আগে আমি তারপর সবাই। আশা বড় খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি। আরামবাগেও ঠিক একই রকম ছবি, রোগী ভোগান্তির। সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আউটডোর বন্ধ। যদিও এমার্জেন্সি খোলা রয়েছে, এমার্জেন্সিতে কাজ হচ্ছে, কিন্তু আউটডোরে যারা দূর দূর থেকে দেখাতে এসেছেন তারা কেউ নেই। তারা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কোনো চিকিৎসককে পাওয়া যাচ্ছে না। কত দূর থেকে এসেছেন, কি অবস্থা আশপাশে, তাহলে এবার তারা কোথায় যাবেন? আর যাদের ওষুধ পাওয়ার কথা ছিল তাদেরই বা কী হবে? এখান থেকে রয়েছেন আমার সহকর্মী শুভদীপ। সরাসরি একবার শুভদীপের সঙ্গে কথা বলি। শুভদীপ, সকাল 9টা থেকে আউটডোর খোলে, এখন 12টা বেজে গিয়েছে, কি অবস্থা? দেখো, সকাল 9টায় কিন্তু অন্যান্য দিন আউটডোর খোলে, সেই মতো কিন্তু বহু বাইরের মানুষজন যারা পরিষেবা নিতে এসেছিলেন তারা কিন্তু সকাল 9টার আগেই আউটডোরের টিকিট কাউন্টারের সামনে হাজির হয়। কিন্তু তারা এসে দেখেন টিকিট কাউন্টার গতকালের মতো এদিনও কিন্তু যথারীতি বন্ধ। এরপরেই তারা বিপাকে পড়েন, কি করবেন তারা খুঁজে পাচ্ছেন না। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখনো যে আমি আউটডোরের ঠিক টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু বহু মানুষ এখানে বসে রয়েছেন এবং তারা বুঝতে পারছেন না যে কবে আদৌ পরিষেবা চালু হবে এবং তারা এই গত দুদিন ধরে কিন্তু বিপাকে পড়েছেন। তোমাকে বলে রাখি অতনু, যে আরামবাগ মেডিকেল কলেজের ওপর শুধু আরামবাগ মহকুমাই নয়, পাশের জেলা বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেরও একাংশের রোগীরা কিন্তু এই হাসপাতালের উপর নির্ভরশীল। তারা বহু গরিব মানুষ, কিন্তু সকাল থেকে তারা গাড়ি ভাড়া করে, কেউ বাসে, তারা কিন্তু অর্থ খরচ করেই কিন্তু হাসপাতালে পরিষেবার জন্য আসেন। যদিও এদিনও একই অবস্থা জারি রয়েছে, পরিষেবা কিন্তু তারা পাননি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে আউটডোর বন্ধ থাকলেও সমস্ত এমার্জেন্সি পরিষেবা এবং ইনডোর পরিষেবা কিন্তু চালু রেখেছেন এবং ওপিডিতে যেসব চিকিৎসকের ডিউটি ছিল তাদেরকে কিন্তু এমার্জেন্সি বিভাগে শিফট করা হয়েছে, তারা সেখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। অতনু, ধন্যবাদ শুভদীপ। কিন্তু ওপিডির কি হবে? ওপিডিতে তো কেউ নেই, তাহলে ওপিডিতে চিকিৎসা পরিষেবা পাবেন না যারা এসেছেন। তারা আদৌ জানেন না এবার তারা কি করবেন, শুনুন তাদের কথা। আমরা তো গরিব মানুষ, সাধারণ মানুষ, আউটডোরের উপরই ভরসা। ডাক্তারবাবুরা নেই, আমরা চাই আরজি করে বিচার চাই, কিন্তু আমরা সাধারণ মানুষকে এত কষ্ট দিয়ে আমার পাটা ব্যথা হচ্ছে, আঙুলটার এই বুড়ো আঙুলটা অনেকদিন ধরে আমি হ্যাঁ আউটডোরে দেখাতে এসেছি তো বন্ধ। তা কখন খুলবে, কবে খুলবে সেটাই তো বুঝতে পারছি না। সরকারের হাসপাতাল সেটাও যদি তোমরা বন্ধ করে রেখে দাও তাহলে লোকগুলো কি করে বাঁচবে যারা এসেছে? এবার তাদের গাড়ি ভাড়াটাকে দেবে বলুন দেখিনি? আন্দোলনকারীরা এবং অল ইন্ডিয়া যত রকমের ডাক্তারি অ্যাসোসিয়েশনরা রয়েছে, তারা যেহেতু এই পরিকল্পনাটা করেছেন সেটা আমাদের মান্যতা দিতে হচ্ছে। কিন্তু তার সাথে সাথে পেশেন্টদের যাতে খুব বেশি অসুবিধা না হয় তার জন্য আমরা এমার্জেন্সিতে ডক্টর অনেক সংখ্যক বেশি রাখা হয়েছে। তাছাড়া আমাদের অন্যান্য সার্ভিস তো সবই চলছে। এবার বারুইপুর হাসপাতাল, ডাক্তারদের কর্মবিরতি, আউটডোর বন্ধ, কিন্তু এমার্জেন্সি খোলা রয়েছে। আপনি কি আউটডোরে দেখাতে এসেছিলেন? কোন ডিপার্টমেন্টে দেখাতে এসেছিলেন? ডিপার্টমেন্টে হলো গাইনি সমস্যার জন্য দেখাতে এসেছি আমি, 13 নম্বর ডিপার্টমেন্টে এসেছিলাম। তো ডাক্তার আছে? ডাক্তার আসেনি, ডাক্তার আমরা ওটা বন্ধ করে দিয়েছি। তার মানে এখন তো আপনি সমস্যা করেছেন? সমস্যা খুবই হচ্ছে,
আমি গাইনি সমস্যার জন্য আমি সেটা এমার্জেন্সিতে দেখেছি, এমার্জেন্সি ডাক্তার নেই, ডাক্তার নিয়ে ওই ওখানে ফিরে এমার্জেন্সিতে দেখাতে অন্য সময় ডাক্তার দেখান। অন্য সময় দেখায়। এখান থেকে অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, কি অবস্থা? দেখো, এই এলাকার শুধু বারুইপুর তো নয়, এটা দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের এলাকার মানুষজনও এই বারুইপুর মহকুমা হাসপাতালে ওপিডি এবং সুপার স্পেশালিটি হাসপাতালে তারা আসেন। তারা এসে হয়রানির শিকার হচ্ছেন। যদিও এমার্জেন্সিতে সেখানে 9 জন চিকিৎসক বসানো হয়েছে, ভিতরে রয়েছে 4 জন, বাইরে টেবিল নিয়ে এক্সট্রাভাবে 5 জন বসে রয়েছেন। কিন্তু রোগী যারা আসছেন তারা তো ওপিডি বিভাগে যাচ্ছেন, তারা অনেকেই গ্রামের মহিলারা, তারা তো যারা চিকিৎসা করাতে আসেন তারা যেখানে টিকিট করাতে যান সেখানে গিয়ে দেখছে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। যেখানে ওপিডি চলে সেই ওপিডিতে তালা ঝোলানো রয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তারা হয়রানির শিকার হচ্ছেন। তারা যখন বারে বারে খোঁজ নিচ্ছেন তখন জানতে পারছেন যে এমার্জেন্সিতে গেলে আজকের দিনের মতো তাদের সমস্যাটার সমাধান হবে, কিন্তু এখানেই রোগীদের পরিবারের লোকজন তারা হয়রানির শিকার হচ্ছেন এবং যারা আসছেন চিকিৎসা করাতে তাদের চরম ভোগান্তি হচ্ছে এই বারুইপুর মহকুমা হাসপাতাল জুড়ে। বারুইপুর মহকুমা অর্পণ, এই যে এমার্জেন্সির সামনে 12 জন চিকিৎসক তারা রোগী দেখছেন, এখানে এই 12 জন চিকিৎসক যে রোগী দেখছেন তা কি যথেষ্ট? যে পরিমাণ ভিড়, যে পরিমাণ মানুষ এসেছেন, সবার পক্ষে মানে সব রোগী দেখা কি সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে না, কারণ বারুইপুর মহকুমা হাসপাতালের পাশেই রয়েছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে ওপিডি বিভাগ রয়েছে, সেখানে শিশু বিশেষজ্ঞ রয়েছে, দন্ত বিশেষজ্ঞ রয়েছে। যে ওপিডি বিভাগটা চলে তার যে রোগী, সেই রোগী এবং মহকুমা হাসপাতালে তার যে ওপিডি 3টে বিভাগ রয়েছে তার রোগী, সব মিলিয়ে বলা চলে 3500 রোগী প্রত্যেক দিন এখানে। কিন্তু এই 12 জন তবু তারা চেষ্টা করছেন অন্তত যদি কিছু মানুষকে পরিষেবা দেওয়া যায়। আউটডোর বন্ধ, আমাদের যেটা রুটিন ওপিডি, সেই ওপিডি রুমস গুলো ক্লোজ রয়েছে। আজকে সমস্ত ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে সার্ভিস প্রোভাইড করছিল। পুরো ওপিডি যে রুমস গুলো সেগুলো ক্লোজ রাখা হয়েছে এবং পুরোটাই এমার্জেন্সি থেকে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। দূর দূর থেকে যে সমস্ত মানুষজন আসছেন তারা যেন ফিরে যাবেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। তো এটা আমার ডাক্তারবাবুরাও যথেষ্ট সংবেদনশীল। চুচুড়া ইমামবাড়া হাসপাতাল, এখানেও আউটডোর বন্ধ, কিন্তু এমার্জেন্সির সামনের ছবিটা একবার দেখুন। মঞ্চ বেঁধে সেখানে যারা ডক্টররা রয়েছেন তারা মঞ্চ বেঁধে সেখান থেকেই রোগী দেখছেন। অভয়া ক্লিনিক, আর এই অভয়া ক্লিনিকে মারাত্মক ভিড়। তার কারণ মানুষ এত দূর থেকে এসেছেন, একটা দিন বৃথা চলে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, কিন্তু রোগী দেখানো হবে না। চাইছেন যে করেই হোক অন্তত রোগী দেখাতে, সে আউটডোর হোক বা অভয়া ক্লিনিক। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা জরুরি, ডাক্তারবাবু যেন রোগীকে দেখেন তার জন্য। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ সরাসরি। সোমনাথ, কি অবস্থা এখানে? দেখো তনু, আমি চুচুড়া জেলা হাসপাতালে রয়েছি, চুচুড়া জেলা ইমামবাড়া হাসপাতালে। এখানে দেখাবো তোমাকে যে লম্বা লাইন পড়েছে। যারা রুগী দেখাতে আসছে, রুগী দেখাতে এসে তাদের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কর্মবিরতি রেখে তারা অভয়া ক্লিনিক করে তারা পরিষেবা চালু রেখেছে। তারা অনশন রেখেছে, প্রকৃতি অনশন রেখেছেন 15 জন ডাক্তার। তার মধ্যেও ওনারা রেখেছে, তার মধ্যে ওনারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। পরিষেবা যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের পেশেন্টের সাথে, এখানে ওনারা মঞ্চ বেঁধে বসে তারা ডাক্তার দেখছে। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবো। অসুবিধে সোমনাথ, যদি কথা বলা সম্ভব হয় তাহলে একবার অন্তত জেনে নাও যে এত মানুষ আসছেন চিকিৎসা পরিষেবা পেতে, এই অভয়া ক্লিনিকে কি সবার পক্ষে সব রোগীকে দেখা সম্ভব? শেয়ার করে কোনো আপত্তি করছে না, এক বিন্দু তাদের কষ্টের কথা বলছে না। একটু অসুবিধা যে আমরা বুঝতে পারছি, রোজগার যেরকম আসে সেরকমই আসছে। একদিন আমাদের হাসপাতালে রোজগার যেমন মঙ্গলবার যেরকম আসে সেই সংখ্যকই আসছে, কারণ তারা তো জানে না, তারা আসছে যেমন আসছে, তারা পরিষেবা পাচ্ছে, তাদের সব রকম দেওয়া হচ্ছে। মানে বারিং দ্যাট যে আমরা
উইথ প্রোটেস্ট একটা আন্দোলনে আছি। সেই আন্দোলনে আমরা শিডিউল গভর্নমেন্টের এ থেকে আমরা বেরিয়ে এসে ওপেন এয়ার এতে আমরা একটা অফ হাইক্লিং নাম দিয়ে আমরা সেটা চালাচ্ছি। আউটডোর তো বন্ধ রয়েছে, তার কি কোনো পরিষেবা, কোনো অসুবিধা? না, কেন অসুবিধা, আমরা তো আউটডোর চালাচ্ছি এখানে, প্যারালাল আউটডোর বা অফ হাইক্লিং আউটডোর হিসেবে আমরা চালাচ্ছি। এরকম কোনো পেশেন্ট রুগী আসছে যে তারা ফিরে যাচ্ছে? না না, কেন ফিরে যাবে, একটা পেশেন্টও করে ফিরে যাচ্ছে না, যারা রোগীরা তাদেরকে আচ্ছা, বেশ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার একবার এনআরএস এর একটা খবর আপনাদের দিই। এই যে বিভিন্ন জায়গায় রোগী হয়রানির কথা বলা হচ্ছে, তারা অভিযোগ করছেন যে চিকিৎসকরা আসছেন না বা চিকিৎসকের দেখা মিলছে না, কিন্তু এনআরএসে এমন একজন ভর্তি হয়েছেন বেথুয়া ডহরির, যিনি বলছেন যে তিনি খুশি, তার পরিবার খুশি, তার কারণ তারা পরিষেবা পাচ্ছেন। খুব খারাপ পরিস্থিতি থেকে তারা এসেছিলেন, যে সময় তারা এনআরএসে এসেছিলেন তখন খুবই খারাপ পরিস্থিতিতে এসেছিলেন, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সোহানা খাতুন কেমন আছেন এখন, তার বাবা কি বলছেন, বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ? দেখুন, নদিয়ার বেথুয়া ডহরিতে বাড়ি সোহানা খাতুন, এবং এই শিশুটির তার বাবা মফিউল শেখ তিনি জানাচ্ছেন যে 6ই অক্টোবর ঠিক দুর্গাপুজোর দুদিন আগে তারা ভর্তি করেছিলেন। যখন পুজোর চারিদিকে সেই সময় নদিয়ার বিভিন্ন হাসপাতালে তারা ঘুরেছেন, শক্তিনগরে ঘুরেছেন, বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতাল, এমনকি তার আগে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, কিন্তু পেটের ব্যথা কমেনি এবং শেষ পর্যন্ত শক্তিনগর হাসপাতাল থেকে জেলা শক্তিনগর হাসপাতাল কৃষ্ণনগরে সেখান থেকে রেফার হয় এবং তারা এনআরএসে নিয়ে আসেন। কিন্তু ওই পুজোর সময় হলেও চিকিৎসকেরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে এমার্জেন্সিতে তারপর ভর্তি নিয়েছেন এবং এই কদিনের যে চিকিৎসা তাতে সুস্থ আছেন এবং আর পেটে ব্যথা সেভাবে হচ্ছে না এবং আর দু একদিন অবজারভেশনে রেখে হয়তো চিকিৎসকেরা ছুটি দেবেন, এমনটাই বলছেন চিকিৎসকেরা। অর্থাৎ এই পুজোর সময় ধন্যবাদ বিশ্বজিৎ। পেটে যন্ত্রণা হয়েছিল প্রথমে, 1.5 বছর আগে আমার মেয়ের হয়েছিল, কল্যাণীতে ভর্তি ছিল, নর্মাল ছিল। 1.5 বছর পর আবার এটা হঠাৎ দেখা দিয়েছে, গ্রামীণ হসপিটালে দেখালাম, তারপরে কৃষ্ণনগরে শক্তিনগরে দেখালাম, ওখান থেকে আবার এখানে ট্রান্সফার করলো, এখানে এসে যাই হোক ট্রিটমেন্ট করে এখন সুস্থ আছে। হ্যাঁ, ওখানে এমার্জেন্সিতে সকল সময় ডাক্তার আছে, না অবশ্য অসুবিধা নেই। ভেতরে ভর্তি আছে, সেখানে ডাক্তাররা দেখছেন ঠিকমতো? হ্যাঁ, কিছু বললে ডাক্তার দেখছে, এমার্জেন্সিতে আছে। প্রতিদিন দেখে যাচ্ছে? হ্যাঁ, প্রতিদিন ডাক্তার আসছে। হেডলাইন্স নিবেদন করছে সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। আরজিকর মামলায় আজ ফের সওয়াল জবাব সুপ্রিম কোর্টে। সিবিআই এর জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি? শীর্ষ আদালতে নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনে পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের রাজ্য চিকিৎসকদের আইনজীবীর। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলআই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ, তৃণমূলের গ্রেপ্তার 2 পদ্মকর্মী। আজ রেড রোডে কার্নিভাল শুরু, কাউন্টডাউন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, অংশ নেবে 89টি পুজো কমিটি, থাকবেন শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। হেডলাইন্স নিবেদন করলো সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের খবরে নজর রাখবো। সকাল 9টায় ওপিডি খোলে। সকাল 9টার অনেক আগে থেকেই যারা দূর দূর থেকে এসেছেন তারা লাইনে দাঁড়িয়েছিলেন। তার কারণ
চিকিৎসা পরিষেবা পেতে হবে, যে রোগীরা অসুস্থ তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে। কিন্তু যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, তখন তারা কথা বলতে গেলেন সুপারের সঙ্গে। তার আগে বাধা পেলেন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। নিরাপত্তা রক্ষীদের কাছে বাধা পাওয়ার পর কি হলো দেখুন। নিরাপত্তা রক্ষীরা ভিতরে ঢুকতে দেবেন না, তাদের সঙ্গে কথা কাটাকাটি, বচসা, এবং তারপর দেখুন এবং তারপর বাইরে যে পুলিশ ফাঁড়ি আছে, চেকপোস্ট আছে, সেখানে খবর দেওয়া হয়, সেখান থেকে পুলিশ আসে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 2 জন মহিলা। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? বিশ্বজিৎ সরাসরি হাসপাতাল চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এখন 12:30 বেজে গিয়েছে। আমি একটু হাসপাতাল চত্বরের ছবিটা তোমার মাধ্যমে দেখতে চাইবো। সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তারপরে এই ঘটনা ঘটে। একটু তোমার থেকে এখনকার ছবিটা দেখে নিই। দেখো, মেডিকেল সুপারের অফিসের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং মেডিকেল সুপারের অফিস কার্যত এখন শুনশান। এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা তুমি ছবিতে বললে, যে এই সুপারের অফিসের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা মনোরোগ বিভাগে চিকিৎসা করতে আসছিলেন রোগীরা, এবং সেখান থেকে তারা বিক্ষোভ পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে তারা ভিতরে ঢোকে এবং সুপার অফিসের ভিতরে ঢোকে। এই যে টেবিল, এই টেবিলের কিন্তু কাঠ তারা কিন্তু ফেলে দিয়ে এই টেবিলের যে নিচের অংশ সাত দিয়ে কিন্তু চাপাতে থাকেন এই মূলত হাসপাতাল সুপার অফিসের যে দরজা। এবং সেখানেই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এভাবে কিন্তু ভাঙ্গনের চিত্রটা কিন্তু উঠে আসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঘাত প্রতিঘাত এই দরজায়। এবং সেখান থেকে পরবর্তীকালে যখন তারা এই সুপারের মেইন অফিসের ভিতরে ঢুকতে থাকেন, সেখানেই কিন্তু প্রথমে বাধাপ্রাপ্ত পান এই নিরাপত্তা কর্মীদের সঙ্গে। এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাধা পাওয়ার পর যেই পরিস্থিতি উৎপন্ন হয়, দেখা যায় যে হাতাহাতি, এবং হাতাহাতির পর সেই ছবি উঠে আসে যে কার্যত একটা ধুমধুমার পরিস্থিতি। কেন এই পরিস্থিতি উৎপন্ন হলো? তুমি জানো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে বেশিরভাগ জুনিয়র চিকিৎসক তারা কিন্তু অনশনে করেছেন এবং সেখানে সায় দিয়েছেন প্রায় যারা সিনিয়র চিকিৎসকরা। এবং এই পরিস্থিতিতে মনোরোগ বিভাগে কোনো চিকিৎসক না পেয়ে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোরোগ বিভাগের রোগীরা, এবং কার্যত এই পরিস্থিতি যে ধুমধুমার পরিস্থিতি উৎপন্ন হয়, প্রথমে তারা বিক্ষোভ দেখান মনোরোগ বিভাগের রোগীরা এই হাসপাতাল সুপারি অফিসের সামনে। সেখান থেকে তারা একটু সঙ্গে থাকো বিশ্বজিৎ। এই যে ভাঙচুর, তার আগে কথা কাটাকাটি, চেঁচামেচি, তারপরে আমরা জানতে চেয়েছিলাম কেন করছেন, কেন হচ্ছে এরকম অবস্থা, শুনুন। নাই ডাক্তার নাই, আমার কার্ডটাও এন্ট্রি করছে না, টিকিটটা আমি কি করব এখন? চলো না, আমি ওই যে যেখানে দেখা দিব ওখানে যাব, এখন আমাদের কেউ নাই। আমার ছেলে তো, আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যায়। ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসে। কালকে আসে, ঘুরে গেছে, আজকে আবার আসছে। বাড়িতে একটা ওষুধও নেই। যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। যাদের সঙ্গে কথা বললাম আমরা, যাদের সঙ্গে বিষয় তুমি কথা বললে, তাদের বাড়ির মানে যারা রোগী, যারা পেশেন্ট, তাদের মানসিকভাবে তারা অসুস্থ। তো যারা মানসিকভাবে অসুস্থ তাদের কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে, সেই ওষুধ যদি ফুরিয়ে যায় নতুন করে ডাক্তারবাবু লিখে দেবেন, তারপরে সেই ওষুধ পাওয়া যাবে এবং তারপরে সেই ওষুধ খেতে পারবেন। আমার প্রশ্ন বিশ্বজিৎ, কতদিন ধরে তারা আউটডোরে আসছেন, এসে ফিরে যাচ্ছেন? দেখো, রোগীদের কাছ থেকে যে অভিযোগটা আমরা পেলাম যে 3 দিন ধরে কিন্তু মনোরোগ বিভাগে কোনো চিকিৎসক নেই এবং তাদের যে ওষুধ তা কিন্তু কার্যত ফুরিয়ে এসছে। মনোরোগ বিভাগ, তুমি একটা বুঝতেই পারছো যে খুব গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট, যেখানে চিকিৎসকদের থাকা কিন্তু খুবই দরকার। কারণ দূর দূরান্ত থেকে রোগী, তোমাকে যদি আমি একটু জায়গার নামটা বলি, যে উত্তর দিনাজপুরের দাসপুর, এখান থেকে প্রায় 50-57 কিলোমিটার দূরে, এখান থেকে রাজগঞ্জ প্রায় 40 কিলোমিটার দূরে, সেই সমস্ত দূর দূরান্তের রোগীরা কিন্তু এই মনোরোগ বিভাগে আসছিলেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসক না পেয়ে কার্যত তাদের মধ্যে
মধ্যে ক্ষোভ জবে এবং সেই ক্ষোভের পরিণতি দেখা যায় যে পরবর্তীকালে তারা সুপার অফিসে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং গোটা ঘটনায় এখন পর্যন্ত মেডিকেল ফাঁড়ির পুলিশ 3 জনকে কিন্তু আটক করেছে এবং সুপার কিন্তু এখন পর্যন্ত সুপার কিন্তু মেডিকেল অফিসে না থাকলেও কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং এ রয়েছে। সেই মিটিং শেষে কিন্তু তিনি বিশ্বজিৎ, শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে। ভাঙচুর হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বচসা হয়েছে, কান্নাকাটি হয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা মেলেনি। তোমার সঙ্গে কথা হয়েছে ওদের, ওরা কি আদৌ জানেন যে এবার তাহলে তারা কি করবেন, কোথায় যাবেন, কোনো বিকল্প উপায় ওদের কাছে আছে? দেখো, দূর দূরান্তে গ্রামের মানুষ, তুমি জানো যে মেডিকেল কলেজে চিকিৎসা করতে আসেন যারা নিতান্তই গরিব, যাদের পক্ষে সম্ভব হয় না বাইরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর, এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগেই চিকিৎসা করতেন। 2-3 দিন ধরে যখন তারা আউটডোরে আসছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। যে প্রশ্নটা তুমি করলে, অবশ্যই তারা কিন্তু দিশাহীন যে তারা কি করবেন, কারণ একটা পরিস্থিতি উৎপন্ন হয়ে গেছে যেখানে চিকিৎসকরা কার্যত অনশনে বসছেন এবং সিনিয়র চিকিৎসকরা প্রায় সায় দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। এই অবস্থায় কার্য তারা দ্বিধা বিভক্ত এবং তারা চাইছেন যেন চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা করুক। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় নিরাপত্তা রক্ষীরা তারা আটকে দিয়েছিলেন। নিরাপত্তা রক্ষীদের বক্তব্য একবার আমি শুনবো এবং পাশাপাশি আপনাদের একবার জানিয়ে রাখতে চাইবো, এরপরে পুলিশ এসে 3 জনকে আটক করে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। 3 জনের মধ্যে থেকে 2 জন মহিলা। স্যার একটু ব্যস্ত আছেন, স্যারের সাথে ওনারা কথা বলতে আসছিল। আসার পরে বলছে ডাক্তার নেই, এটা নেই, আমাদের ওপিডি প্রত্যেকটা ওপিডি চলতেছে, ঠিক আছে। তারপরে এই ভদ্র মহিলাটা ঢুকে পুরা অফিসে ভাঙচুর করে দিল, সব চেয়ার ফিয়ার সব ফেলে দিল। এই জন্য আমরা পুলিশকে কল করতে পারি। কজন করেছে এই ঘটনাটা? অনেকজন, অনেক মহিলা ছিল, 2-3 জন জেন্টসও ছিল, ঠিক আছে। তার মধ্যে অনেকেই পালাই গেছে, আমরা যাকে পেয়েছি তাকে কজনকে আর্চিকরের ঘটনার বিচার চেয়ে অমরণ অনশনে জুনিয়র চিকিৎসকদের একাংশ সিনিয়র চিকিৎসকরা তারাও কর্মবিরতি পালন করছেন। এই রকম একটা পরিস্থিতিতে আজ আবার সুপ্রিম কোর্টে সবার নজর। সম্ভবত দুপুর 2টোয় সুপ্রিম কোর্টে আর্চিকর মামলার শুনানি। এর আগের শুনানি যদি আমরা দেখি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল, বেশ কিছু জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছিল, গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, আজ যে পরিস্থিতিতে এই শুনানি শুরু হবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গতকাল জুনিয়র ডাক্তারদের যে আইনজীবী ইন্দিরা জয় সিং, তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আজকের শুনানি চালানোর কথা আবেদন জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন অন্তত জুনিয়র চিকিৎসকদের কথা ভেবে, তার কারণ জুনিয়র চিকিৎসকরা অনশনে রয়েছেন। দেখো অতনু, আজকের শুনানি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং তার একাধিক কারণ রয়েছে। যেমনটা তুমি বললে যে ইন্দিরা জয় সিং গতকালই তিনি জুনিয়র ডাক্তারদের তিনি আইনজীবী এবং তিনি উল্লেখ করেছেন যে আজকের শুনানি যেন অত্যন্ত গুরুত্ব সহকারে সর্বোচ্চ আদালত শোনে। তার কারণ পরিস্থিতি যথেষ্ট গ্রেভ বলে তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি সিবিআই তাদের তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে সেটা নিয়ে আজ একটি স্টেটাস রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে খাতায় কলমে বাস্তবে কতটা পরিকাঠামো উন্নয়ন করতে পেরেছে সেটারও একটা সময়সীমা ছিল। সেক্ষেত্রেও রাজ্য জানিয়েছিল যে 15ই অক্টোবরের মধ্যে তারা সে কাজ সম্পন্ন করবে। ফলে রাজ্য আজকে তাদের হলফনামায় কি জানায় যে তারা পরিকাঠামো উন্নয়নের কাজ তারা কতটা করতে পারলো বিভিন্ন মেডিকেল কলেজে, অর্থাৎ সুরক্ষা সুনিশ্চিত করার জন্য যা যা কাজ করার দরকার ছিল সেটা কতটা করেছে তারা, সে বিষয়টা উল্লেখ করবেন। এবং একই সঙ্গে ন্যাশনাল টাস্ক ফোর্স, যেটি একেবারে প্রথম দিনের সর্বোচ্চ আদালতের শুনানির দিনই প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয়েছিল, সেই ন্যাশনাল টাস্ক ফোর্স কতটা তাদের কাজ এগিয়ে নিয়ে গিয়েছে, তারা কি কি গাইডলাইন বা তাদের কি কি পরামর্শ তারা দিচ্ছেন সেই বিষয়টিও কিন্তু আজকে তুলে ধরা হবে। ফলে সব দিক থেকে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের শুনানি এবং দেখার যে যেখানে জুনিয়র ডাক্তার আমরণ অনশনে রয়েছেন সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের এই বিষয়ে কি দৃষ্টিভঙ্গি হয় এবং তাদের তরফ থেকে কি কি অবজারভেশন উঠে আসে। ধন্যবাদ মৈত্রী। বিভিন্ন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ঠিক কি চলছে সেখানে, কি অবস্থা সেখানকার, অভয় ক্লিনিকের মাধ্যমে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, সেই সব খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। পাশাপাশি থাকবে কার্নিভালের খবর। বিরতির পর সঙ্গে থাকুন। আগে আমি, তারপর সবাই। আশা বছর খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া।
খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। বাড়ির প্রতিমা বিসর্জন দিতে এসে জলে ডুবে মৃত্যু। সোমবার বিসর্জনে গিয়ে বালুরঘাটে আত্রাই নদীতে 3 জন ডুবে যান। 2 জনকে উদ্ধার করা গেলেও একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে অংশমান নদীর খোঁজে তল্লাশি। উদ্ধার হওয়া 2 জনের মধ্যে শ্যামল দত্তের মৃত্যু। নদিয়ার কৃষ্ণনগর শহরে জেলার পুজো কার্নিভাল অংশ নিয়েছে 24টা ক্লাব। গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে রওনা কোতোয়ালি থানার সামনে মঞ্চ ঘুরে জলঙ্গিতে বিসর্জন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা শাসক, জেলা সভাধিপতি, বিধায়ক এবং বিশিষ্টরা। বোলপুরেও জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে 2 বছরে পড়ল বোলপুর শহরের দুর্গাপুজোর কার্নিভাল। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল। প্রতিমা বিসর্জনের পরই সাফাই বাজে কদমতলায়। একাদশীর সকালেও কদমতলা ঘাটে বিসর্জন। গঙ্গা থেকে দ্রুত কাঠামো তুলে পরিষ্কার করে দেন সাফাই কর্মীরা। কাঠামো যাতে ভেসে না যায় দড়ি দিয়ে ঘিরে রাখা হয় গঙ্গার ধার। গঙ্গা দূষণ রোধে প্রতিমা বিসর্জনের পরই তা আর্থ মুভার দিয়ে সরিয়ে দেওয়া হয়। সোমবার কালনার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। কালনার জয় দুর্গা বাড়ির ছবিটা একটু অন্যরকম। উমা এখানে বাড়ি নেই, তাই বিসর্জনও এখানে নেই। উমার কৈলাসে ফেরার দুঃখও নেই। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজো, দশমীর পুজো হয় না। 12 বছর পর পর অঙ্গরাগ, তবে ঘট ও কলা বউয়ের বিসর্জন হয়। চিরাচরিত প্রথা মেনে নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার জলঙ্গি নদীর বুকে জমজমাট উমা বিসর্জন, সঙ্গে শোভাযাত্রা। এলাকার সব প্রতিমা নৌকায় চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জনের রীতি। শোভাযাত্রা দেখতে নদী পাড়ের ধারে ভিড়। বিসর্জনের সময় বসিরহাটের ইছামতি নদীতে নৌকা দুর্ঘটনা, আহত 6। প্রতিমা বিসর্জন চলাকালীন বিপত্তি। ছোট নৌকার উপর হঠাৎই উঠে পড়ে বড় একটি নৌকো। ঘটনায় গুরুতর আহত 6 জন। আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নদীপথে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মামার হাতে ভাগ্নে খুন, গ্রেপ্তার অভিযুক্ত মামা শরণ মুন্ডা। মামা মামির ঝগড়া মেটাতে গিয়ে খুন হতে হলো ভাগ্নেকে। ফাঁসি দেওয়ার মানগছের ঘটনা। নিহতের নাম শেব মুন্ডা। পুজোর রাতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। বীরভূমের পারুই থানার সাপ্তর গ্রামের বাসিন্দা জগন্নাথ বাউরি। পরিবারের দাবি, শনিবার রাতে বন্ধুর সঙ্গে পুজো দেখতে যান। শান্তিনিকেতনে রাতে বাড়ি ফেরেননি। রবিবার ভোরে দেহ উদ্ধার হয়। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। লালগোলার তারানগর এলাকায় ফের নতুন করে পদ্মা ভাঙন। রবিবার রাত থেকে শুরু ভাঙন। ইতিমধ্যে গাছগাছালি, নদী পাড়ের বেশ কিছু জমি পদ্মা গর্ভে তলিয়ে গিয়েছে। বালির বস্তা, বাঁশ দিয়ে ভাঙন রোধের কাজ চলছে জোর কদমে। কাজ নিয়ে এলাকায় ক্ষোভ। স্থানীয়দের দাবি, বড় বড় পাথর দিয়ে যেন পদ্মার পার বাঁধানো হয়। নদী পাড়ে আতঙ্কের দিন যাপন। 9 অক্টোবর বীরভূমের মল্লারপুর থানার সাতবেরিয়া গ্রামের মাঠ থেকে অন্তঃসত্ত্বার দগ্ধদেহ উদ্ধারের ঘটনা কিনারা করল পুলিশ। জামশেদপুর থেকে গ্রেফতার মৃতার স্বামী। মৃতের নাম রাহুল মণ্ডল, বাড়ি ঝাড়খণ্ডের গামারিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওল্ড মালদার মাধের প্রোগ্রামের বাসিন্দা প্রীতি পাণ্ডের সঙ্গে 1 বছর আগে বিয়ে। আগেও রাহুলের আরেকটি বিয়ে আছে। প্রীতিকে শ্বাসরোধ করে খুন করে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ। প্রীতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় খুন। সিসি ক্যামেরার সূত্র ধরে গ্রেফতার রাহুল। দার্জিলিং এ সিংতাম চা বাগানে আগুন, পুড়ে ছাই চা বাগানের ম্যানেজারের বাংলো। মাঝরাতে চা বাগানের বাংলোয় আগুন। গত কয়েক মাস বন্ধ সিংতাম চা বাগান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ দমকল।
সাগরের কচুবেড়িয়ায় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের অভিযোগ, পুলিশকে ঘিরেও বিক্ষোভ। রবিবার রাতে অসুস্থ তরুণীকে ইনজেকশন দেন চিকিৎসক পিঙ্কু দাস। ইনজেকশন দেওয়ার পরই তরুণীর অবস্থার অবনতি হয় বলে অভিযোগ। পরে সাগর ব্লক হাসপাতালে মৃত ঘোষণা। বিক্ষোভের জেরে চিকিৎসকের চেম্বার সেল পুলিশে। খড়দায় 16 কাঠা এলাকা জুড়ে পুকুর ভরাটের অভিযোগ, রাতের অন্ধকারে মাটি ফেলে জমি মাফিয়াদের বিরুদ্ধে ভরাটের অভিযোগ। প্রতিবাদ করা স্থানীয় এক বাসিন্দাকে হুমকির অভিযোগ। জমি মাফিয়াদের হুমকির জেরে আতঙ্কিত পরিবার মোহাম্মদ জিসান নামে এলাকার এক জমি মাফিয়ার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ। জমি মাফিয়ার বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ, যদিও সমস্ত অভিযোগই অস্বীকার অভিযুক্ত জমি মাফিয়া। নদীর পাড় থেকে বোমা উদ্ধারে চাঞ্চল্য, উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। সোমবার সকালে কলাগাছ এলাকায় নদীর পাড়ে বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার চোপড়া থানার পুলিশের। কিভাবে ওই এলাকায় বোমা এলো তা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ। জগৎবল্লভপুরে ব্যবসায়ীর বাড়িতে লুট, রবিবার রাতে ফাঁকা বাড়িতে লুট 2 দুষ্কৃতীর। 5 থেকে 6 লক্ষ টাকার গয়না। নজরে নিবেদন করছে মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। খবর এক নজরে নিবেদন করল মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথান স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আগে আমি তারপর সবাই। আশা বছর খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। হাসনাবাদের একটা ছবি দেখাই আপনাদের। দেখবেন একটা গাড়ি রয়েছে, আসলে এই গাড়ি বিধায়কের গাড়ি। গাড়ির উপরে বনেটে একজন বসে পড়লেন আর বাইরে বেশ কয়েকজন ঘিরে ধরে গাড়ি তৃণমূল বিধায়কের গাড়ি, আর গাড়ি ঘিরে ধরেছেন যিনি, তিনি বিজেপি কাউন্সিলর, তার স্বামী রয়েছেন, তার মেয়ে গাড়ির বনেটের উপর বসে পড়েছেন। কিন্তু কেন? এই যে নিরাপত্তা রক্ষীদের একেবারে হাত তুলে মারতে যাচ্ছেন, চড় মারতে যাচ্ছেন, কেন? কি হয়েছিল? অনুপম রয়েছেন প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে। অনুপম, এই গাড়ি মানে যারা গাড়িতে ছিলেন, বিধায়ক সে সময় গাড়িতে ছিলেন না, তো গাড়িতে নিরাপত্তা রক্ষীরা তারা কি কিছু করেছিলেন? তারা কি রেকলেস ড্রাইভ করছিলেন? কি নিয়ে সমস্যা হলো? গাড়ি যাচ্ছে, বিজেপি কাউন্সিলর গাড়ি আটকে দিলেন, গাড়ির সামনে গাড়ির বোনেটের উপর তার মেয়ে বসে পড়লো, কেন? কি হয়েছিল? দেখো অতনু, এই যে হাসনাবাদের যে ঘটনা, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির তার গাড়ি এবং তার যে সিকিউরিটি গার্ড, তার দেহরক্ষীরা খাবার আনতে যাচ্ছিল টাকি পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড, সেই 15 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় এই যে কাউন্সিলর উমা মণ্ডল, 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তার মেয়ে, তার স্বামী এবং তার কয়েকজন অনুগামীরা তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এবং যখন এমএলএর গাড়ি, বিধায়কের গাড়ি যখন যাচ্ছিল, তখন সেই গাড়ি দেখে তাই সেই গাড়ির দিকে কটূক্তি করে বলেই কিন্তু অভিযোগ, এই বিধায়কের অভিযোগ। এবং তারপরেই কিন্তু সেই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সেই বিধায়কের যে দেহরক্ষীরা, তারা কিন্তু
বাইরে বেরিয়ে এসে তার প্রতিবাদ করে, তখনই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়। এবং তারপরেই কিন্তু যে কাউন্সিলর উমা মণ্ডল তার মেয়ে গাড়ির বনেটের উপরে উঠে গিয়ে কটূক্তি করতে থাকে। উমা মণ্ডল নিজে কটূক্তি করতে থাকে, মারধর করতে যায় দেহরক্ষীদের। এবং যে উমা মণ্ডলের যে স্বামী, সেও কিন্তু রীতিমতো বাজে ভাষা কিন্তু সেখানে ব্যবহার করে। এরপর হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকে দুদিকে সরিয়ে দেয়। এরপর গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকরা হাসনাবাদ থানার পাশেই কিন্তু বিক্ষোভ দেখায় এবং রাতে অভিযোগ দায়ের হয়। গতকাল রাতে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদের বরিশাল মহকুমা আদালতে তাদেরকে পাঠানো হবে। তবে এই বিষয়ে কিন্তু যে উমা মণ্ডল, তিনি কিন্তু আমাদের কিছু ফোনে কিন্তু রীতিমতো তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তিনি কিন্তু বলেছেন যে যেটা হয়েছে সেটা রীতিমতো অন্যায় হয়েছে, এরকম কতটা করাটা উচিত হয়নি। অন্যদিকে যে বিধায়ক এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক কি বলছেন একবার শুনবো, এবং যার বিরুদ্ধে অভিযোগ, যাকে দেখা যাচ্ছে স্ক্রিনে, সেই বিজেপি কাউন্সিলর, তার বক্তব্য শুনবো। আমার বিধায়কের গাড়ি ফেরার সময় এখানকার কাউন্সিলর, তার বাড়ির লোকজন যারা বিজেপি কাউন্সিলর, তারা গাড়িটাকে হঠাৎ করে রাস্তায় আটকায় এবং অভদ্র ভাষায় গালিগালাজ করে। কর্তব্যরত যারা অফিসিয়াল পুলিশ প্রশাসনিক কর্তা আমার সাথে ছিলেন গাড়িতে, আমার যারা সিকিউরিটি, তাদের গায়ে হাত দেয়। তখন গাড়িতে আমি ছিলাম না, গাড়ি আমাকে নামিয়ে ফিরে যাচ্ছিল। বিজেপি তো এরকম ধরে সারা বছরই করে যাচ্ছে। ঘটনা ঘটে গেছে, ছোট ঘটনা, সে কালকে মিটে গেছে। কম বেশি ভুল টুটি হয়েছে দাদা, আমি স্বীকার করছি, অস্বীকার করার জায়গা নেই। ওখান থেকে আমরা পাস হচ্ছিলাম, গাড়িটা চলে যাচ্ছিল, সেটা বলতে গিয়ে একটু তর্কি হয়েছে। আর তর্কিতে যা একটু হয়ে থাকে সেটা করে, এমনি মারামারি টারি কিছু না। এবার একবার মুর্শিদাবাদের সালারের খবরে নজর রাখতে হবে। তৃণমূল কর্মী বোমার আঘাতে খুন হয়েছেন তৃণমূল কর্মী। কিভাবে কি ঘটেছিল জানবো। প্রণব রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রণব, দেখো, গতকাল রাত্রেবেলাতে যখন মোটর বাইকে করে আসছিল, একজন মোটর বাইকের পেছনে ছিল, তখনই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে বোমা ছড়ে এবং তারপরে তাকে বেধড়কভাবে কোপানো হয় বলে অভিযোগ এবং গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এবং এই এলআই শেখ তোমাদের সক্রিয় তৃণমূলের কর্মী ছিল এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে কিন্তু অভিযোগ। যদিও পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং কিছুদিন আগে এই এলাকাতেই তোমার একটি খুন হয়, সেই খুনের ঘটনারই পাল্টা খুন বলে কিন্তু দাবি করছে পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। রেড রোডে আজ কার্নিভাল, এবার সেই কার্নিভালের খবরে নজর রাখা যাক, কারণ 89টি পুজো কমিটি প্রসেশন করে আসবে। সেই প্রসেশন কেমন হবে তা দেখার জন্য মঞ্চ থাকবে, মঞ্চে বিশিষ্ট অতিথিরা থাকবেন। কেমন হবে সেই কার্নিভাল, আমার সঙ্গে রয়েছেন দুই সহকর্মী, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন আবির। আবির, প্রথমে একটু জানতে চাইবো তোমার থেকে, এই মঞ্চের স্ট্রাকচার কি, মঞ্চ কিরকম, আলাদা কিছু মঞ্চের ব্যবস্থা করা হয়েছে, কারা কোথায় থাকবেন? ঠাকুর দেখা শেষ হলেও ঠাকুর দেখার রেস থেকে যায় রেড রোডে এই বিসর্জনের কার্নিভালকে ঘিরে। এবং রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক বছর ধরে যে কার্নিভালের আয়োজন করা হয়, যাকে তারা বলেনও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, তো রেড রোডে বিকেল 4টে থেকেই 89টি যে ক্লাব, তাদের যে প্রতিমাকে নিয়ে সেই ক্লাবগুলোর বিভিন্ন সাংস্কৃতিক যে পারফরমেন্স, তাকে ঘিরে এই রোডের কার্নিভালের আয়োজন করা হয়েছে। যে এটা হচ্ছে প্রধান যে মঞ্চ, যেটি দেখতে পাচ্ছ, দুর্গাপুজো কার্নিভাল 2024 লেখা, এবং এই মঞ্চে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট যারা অতিথি তারা থাকবেন। এর দুপাশে দুটো আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে। সেই দুটো মঞ্চতে যারা বিশেষ আমন্ত্রিত, যারা বিভিন্ন দূতাবাসের যারা প্রতিনিধি, আরো সমাজের বিশিষ্ট ব্যক্তি যাদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা সেখানে হাজির থাকবেন। এছাড়া একাধিক ব্লক তৈরি করা হয়েছে রেড রোডের একেবারে ফোর্ট উইলিয়ামের সামনে থেকে একদম শুরু হয়ে আমরা দেখবো যে মেয়র রোডের যে ক্রসিং এর যে জায়গা, সেই পর্যন্ত প্রায় 30,000 জনের বসার ব্যবস্থা করা থাকছে। এবং যাদের কার্নিভাল দেখার পাস রয়েছে তারা ছাড়াও যাদের কাছে কার্নিভাল দেখার পাস নেই, তারাও আসতে পারবেন এবং তাদেরও যে বসার জন্য যে ব্যবস্থা তা করা হয়েছে। এবং এবারও যে মূল মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মূল মঞ্চের আকার বা চেহারা অনেকটা জমিদার বাড়ির যে বারান্দা বা খিলান হয় তাকে ঘিরে। ফলে বিকেল 4টের অপেক্ষা এবং রাজ্য থেকে যে কার্নিভাল, সেই কার্নিভাল শেষ হবে। আবির, তুমি বলছিলে যে বিশেষ আমন্ত্রিত অতিথি কারা আছেন, এই বিশেষ আমন্ত্রিত অতিথি কারা আসবেন, এ বিষয়ে একটু জানবো বিশ্বজিতের থেকে। বিশ্বজিৎ,
একদমই বা এই যে কার্নিভাল, এই কার্নিভালে নানান ধরনের নানান শিল্পপতি যেমন থাকবেন, তেমনি বিভিন্ন দেশ থেকেও আসছেন বিশিষ্ট ব্যক্তিরা, এবং সেই বিশিষ্ট ব্যক্তিরা যা দেখবেন অর্থাৎ এই কার্নিভাল, সেই ছবিটা একবার দেখাবো। যে আমরা দেখছি যে বিভিন্ন কার্নিভালে যে সমস্ত প্রতিমা আসতে শুরু করেছেন। আমরা খিদিরপুর রোডে রয়েছি এবং খিদিরপুর রোড একদিকে হসপিটাল রোড, এবং এই এলাকা দিয়েই, এই রোডগুলো দিয়েই ক্রমশ একেবারে কার্নিভালের যে মূল মঞ্চ, সেই রাজবাড়ির মূল মঞ্চ, রাজবাড়ির আদলে তৈরি, সেখানে রেড রোডে এই প্রতিমা যাবে। আমরা দেখছি হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা, সেখানে জয় বাংলার আদলে বা যে থিম ভাবনা, সেই থিম ভাবনা করা হয়েছে, অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি সেই সবই থাকবে। বিভিন্ন পুজো মণ্ডপ তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেগুলোর যে পারফরমেন্স, সেটা 2-3 মিনিটের জন্য পারফরমেন্স তারা করে দেখাবেন, কিন্তু তার পাশাপাশি তাদের যে প্রতিমা, তাদের যে থিম ভাবনা, সেগুলোও থাকবে। আর সেই জন্যই ইতিমধ্যেই আমরা দেখছি খিদিরপুর রোডে একের পর এক প্রতিমা, যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রয়েছে, তেমনি দমদম পার্ক ভারত চক্র রয়েছে, তরুণ দল রয়েছে, 41 পল্লী ক্লাব হরিদেবপুর, তেমনি এই যে কার্নিভাল তাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। রীতিমতো টাওয়ার করা হয়েছে, বেশ কিছু উঁচু টাওয়ার করা হয়েছে, যেখান থেকে নজরদারি চালানো যাবে, এবং পাশাপাশি প্রচুর পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রচুর উচ্চপদস্থ আধিকারিকরা যেমন রয়েছেন, সার্জেন্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পুলিশকর্মী, তারা ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন পজিশন তারা নিয়েছেন। আর এভাবেই কার্নিভাল 2024-এর কার্নিভালকে সুসম্পন্ন করতে প্রশাসন তৈরি। আর কিছুক্ষণের মধ্যেই এই কার্নিভালে একের পর এক প্রতিমা যাবে, এবং বিশিষ্টজনেরা তাদের আসন গ্রহণ করবেন, এবং রেড রোড জুড়ে 2024-এর কার্নিভাল শুরু হবে। সময়ের অপেক্ষা মাত্র। অতনু, ধন্যবাদ। টপ হেডলাইন্স নিবেদন করছে জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। আরজিকর মামলায় আজ ফের সওয়াল জবাব সুপ্রিম কোর্টে। সিবিআই এর জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি? শীর্ষ আদালতে নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনে পরিস্থিতি উদ্বেগজনক, যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের আরজি চিকিৎসকদের আইনজীবীর। কিন্তু শরীর ধীরে ধীরে জবাব দিচ্ছে। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী সালারের মালিহাটিতে, নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার 2 পদ্মকর্মী। আজ রেড রোডে কার্নিভাল শুরু, কাউন্টডাউন চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, অংশ নেবে 89টি পুজো কমিটি, থাকবেন শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। টপ হেডলাইন্স নিবেদন করলো জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর খবর দিন ভোরের শুরুতেই বুলেটিনে নজর রাখতে হচ্ছে একটু উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, কারণ চিকিৎসকদের কর্মবিরতি আর তাতেই রোগী হয়রানির অভিযোগ। কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম উত্তরবঙ্গ মেডিকেলের যে ছবি, ভয়াবহ সেই ছবি। রীতিমতো এই রোগী হয়রানির যে অভিযোগ উঠে আসছে, তাই শুধু নয়, ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানে হাসপাতালের সুপারের ঘরের সামনে শুধু বিক্ষোভের ছবি নয়, হাসপাতাল সুপারের
অফিসে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মী রোগীর আত্মীয়দের বচসা। দেখুন সেই ছবিটা। দেখুন ঠিক কিভাবে হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ এবং সুপারের অফিস ভাঙচুর, একের পর এক চেয়ার টেবিল রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। হাসপাতাল সুপারের অফিসে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে রোগীর পরিজনদের তরফ থেকে। কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি? রোগীর পরিজন তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাই। নাই ডাক্তার নাই, আবার কার্ডটাও এন্ট্রি করছে না, টিকিটটা আমি কি করব এখন? চলো না, আমি ওই যেখানে দেখা দিব ওখানে যাব, এখন আমাদের কেউ নাই। আমার ছেলে তো আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যায়। ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসছি। কালকে আসে ঘুরে গেছি, আজকে আবার আসছি। বাড়িতে একটা ওষুধও নেই। যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। দেখাই সেই ছবিটা আপনাদের। উত্তরবঙ্গ মেডিকেলের কি অবস্থা? উত্তরবঙ্গ মেডিকেলে ঠিক এই ছবিটা ধরা পড়লো, যেখানে নিরাপত্তা কর্মী এবং রোগীর আত্মীয়দের মধ্যে শুধু বচসা নয়, ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ। কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? রোগীর পরিজনদের যে অভিযোগ, সেই অভিযোগ আপনারা শুনছিলেন। হাসপাতাল সুপারের অফিসে ভাঙচুর এবং এই বচসা শুরু হয়। আর এরপরই ভাঙচুরের ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়। যে পরিস্থিতি তৈরি হয়, এরপরই 3 জনকে আটক করা হয়েছে। 2 মহিলা সহ 3 আটক এই ভাঙচুরের ঘটনায়। চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানির অভিযোগ উঠে আসে এবং উত্তরবঙ্গ মেডিকেলে যে উত্তেজনার পরিস্থিতি, সেই ছবিটাই আমরা আপনাদের দেখাই। হাসপাতাল সুপারের ঘরের সামনে রীতিমতো বিক্ষোভ, আর তারপর ভাঙচুর শুরু হয়ে যায়। নিরাপত্তা কর্মী এবং রোগীর আত্মীয়দের মধ্যে বচসা, হাতাহাতি এবং এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে আটক। মেডিকেল ইতিমধ্যেই মাটিগাড়া থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে যান। এই যে সেই মেমিস ভিপির অফিস, যেই অফিসের সামনে কিন্তু এই মনোরোগ বিভাগের যারা
রোগীরা তারা কিন্তু প্রথম অবস্থায় আসেন এবং এখান থেকেই তাদের কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং তারা এই সুপার অফিসের ভিতরে গিয়ে প্রথমে এই টেবিল কিন্তু চাপড়ান এবং এই টেবিল থেকেই কিন্তু তারা প্রথমে ভাঙচুর চালান। আমরা সেই চিত্র দেখাবো। এই যে ভাঙচুরের ছবি, এভাবে তারা কিন্তু ভাঙচুর করেন এবং এই গেট ভাঙচুর করার পর ধীরে ধীরে তারা সুপার অফিসের ভেতরে ঢোকেন এবং এই সুপার অফিসের ভেতরে ঢুকে তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীকালে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু বাধাপ্রাপ্ত দেন এবং তারপরে এখানেই যে ছবিটা উঠে আসে যে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের কিন্তু বচসা এবং পরে হাতাহাতি ছবি উঠে। গোটা ঘটনায় কার্যত উত্তাল পরিস্থিতি যখন হয়ে ওঠে তখন নিরাপত্তা কর্মীরা কিন্তু তারা খবর দেন মেডিকেল ফাঁড়িকে এবং সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় বা কি অভিযোগ করে সেদিকে কিন্তু দেখা রয়েছে। মূলত চিকিৎসক না পেয়ে এই মনোরোগ বিভাগের রোগীরা তারা কিন্তু প্রথম অবস্থায় বিক্ষোভ দেখান এবং পরবর্তীকালে এই ধুন্ধুমার পরিস্থিতি উত্তপ্ত হয় এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দেখলেন তো উত্তরবঙ্গ মেডিকেলের ছবিটা। চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিভিন্ন হাসপাতালে এই অভিযোগগুলো সামনে আসছে, কিন্তু এবার একটু অন্য একটা ছবি দেখাবো যেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে। সরকারি হাসপাতালে পরিষেবা পেয়ে খুশি রোগীর পরিজনরা। বছর 50-এর জুমাত শেখ তিনি পরিষেবা পেয়েছেন। চিকিৎসায় খুশি নদিয়ার শক্তিনগরের বাসিন্দা। পেটে ব্যথা নিয়ে বহু হাসপাতাল ঘুরেছিলেন তিনি, অবশেষে পরিষেবা পেলেন এনআরএসে এসে, যেখানে চিকিৎসকদের কর্মবিরতির জন্য বিভিন্ন হাসপাতালে হয়রানির ছবি ধরা পড়ছে। সেখানে এক অন্য ছবি দেখাচ্ছি আপনাদের। এনআরএসে ইনি বছর 50-এর জুমাত শেখ। তার পেটে ব্যথা নিয়ে বহু হাসপাতাল ঘুরেছেন তিনি, অবশেষে শক্তিনগরের বাসিন্দা জুমাত শেখ পরিষেবা পেয়েছেন এনআরএসে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যেখানে বিভিন্ন হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ উঠে আসছে, একেবারে অন্য একটা ছবি এনআরএসে, এখানে পরিষেবা পেয়ে খুশি রোগীর পরিজনরা। একদমই। এনআরএস হাসপাতালে সোহানা খাতুন এর বাবা মফিউল শেখ তিনি জানাচ্ছেন যে ঠিক দুর্গাপুজোর দুদিন আগে 6 অক্টোবর এই তিনি তার মেয়ে সোহানাকে নিয়ে এসেছিলেন এনআরএস হাসপাতালে। তার আগে নদিয়ার বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে একের পর এক হাসপাতালে গেছিলেন এবং নীলরতন সরকার হাসপাতালে যখন আসেন তারপর সেখানে পরিষেবা অর্থাৎ চিকিৎসকেরা ছিলেন, তাদের এমার্জেন্সিতে সেই চিকিৎসকেরা চিকিৎসা করে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে তৎক্ষণাৎ ভর্তি নিয়ে নেন এবং ইতিমধ্যেই এই কয়েকদিন চিকিৎসার পর আজ ভালো আছেন, এমনটাই জানালেন সোহানার বাবা মফিউল। একদমই বিশ্বজিৎ, কি জানিয়েছেন তিনি, কিভাবে পরিষেবা পেলেন শুনবো। দেখিয়েছি, ডাক্তার দেখেছে যে আমাকে পেটের ছবি লিখে দিয়েছে, 15 তারিখে আসতে, আজকে এসেছি, পেটের ছবি হবে। এই যে ধরুন ডাক্তারদের আন্দোলন হচ্ছে তাতে আপনার পরিষেবা পেতে কোনো অসুবিধা? না, কিচ্ছু না, ভালো দেখেছে ডাক্তারবাবু, সবাই দেখছে। হ্যাঁ দেখছে। কোথাও মানে বেশি অসুবিধা? না, আমাকে অনেকক্ষণ থেকে দেখেছে, অনেকখানি দেখেছে। না, আমার কাছে তো কিছু বুঝলাম না। আমাকে সঙ্গে সঙ্গে দেখলো, অনেকক্ষণ ধরে দেখলো, অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি বললাম এই ঘটনাগুলো সব বললাম। তো বললো এরকম ফটো আর রক্ত পরীক্ষা আমাকে লিখে দিল, বলে এগুলো ছবি তোলো। দিয়ে এখানে এসে আসলাম, এখানে 15 তারিখে ডেট দিল। উত্তরবঙ্গ মেডিকেলের ছবিটা তো দেখলেন, তার পাশাপাশি আপনাদের দেখালাম এনআরএসের একটা পজিটিভ ছবি। এবার পুরুলিয়া মেডিকেল, এখানেও কিন্তু স্বাভাবিক পরিষেবা। এখানে হ্যাঁ, জুনিয়র চিকিৎসকদের অবশ্যই সমর্থন জানানো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি পরিষেবাও চালু রয়েছে। পুরুলিয়া মেডিকেলে পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা, সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়া মেডিকেলে অবশ্যই জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানাচ্ছেন সিনিয়ররা, কিন্তু তার মধ্যেও মানুষ পরিষেবা পাচ্ছে, যেটা সব থেকে দরকার। সেই পজিটিভ ছবিটাই কিন্তু পুরুলিয়া মেডিকেলে ধরা পড়ছে। দেখো, একেবারেই তাই। তার কারণ চিকিৎসার মতো একটা গুরুত্বপূর্ণ পরিষেবা, সেই পরিষেবা পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সেই পরিষেবা চালু রেখেছে এবং তারা যে আন্দোলনকে সমর্থন করে না তা নয়, তারা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং দাবিকে সমর্থন করছে। কিন্তু চিকিৎসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটাকে তারা স্বাভাবিক রেখেছে এবং পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আউটডোর, ইনডোর বা বাকি পরিষেবা
একেবারেই স্বাভাবিক রয়েছে। তার কারণ গতকাল একটা পুরুলিয়া শহরে বড় দুর্ঘটনা ঘটেছিল এবং গতকাল এমার্জেন্সিতে যে পরিষেবা তারা দিয়েছে, অল্প চিকিৎসক ছিল, তা সত্ত্বেও যে পরিষেবা দিয়েছে তা একবারে প্রশংসা করা যায়। এবং আমরা দেখেছি কদিন ধরে একেবারেই চিকিৎসা পরিষেবা একেবারেই স্বাভাবিক রেখেছে। আজ সকালেও আমরা দেখলাম যে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং এই স্বাভাবিক পরিষেবা তারা চালিয়ে যাবে। কিন্তু তারা আরেকটি বক্তব্য এটাই তো প্রয়োজন। পুরুলিয়া মেডিকেলের এমএসভিপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এখনো পর্যন্ত সেরকমভাবে ডিক্লেয়ার্ড কোনো কর্মবিরতি বা কিছু হয়নি। আর আমাদের এখানে পরিষেবা যেমন চলছিল সেভাবেই আছে। কতগুলো জিনিস এখানে আছে যে আমাদের এখানে জুনিয়র ডাক্তার সেই অর্থে এখনো পর্যন্ত নেই। কারণ হচ্ছে আমাদের এটা ফাইনাল ইয়ার ব্যাচ চলছে, সবচেয়ে উপরের যে ব্যাচ, এখনও ইন্টার্ন যারা মূলত জুনিয়র ডাক্তার আজকে তারা এখানে এখনও আসেনি। সেই জন্যে তার প্রভাবটা আমাদের এখানে কিছু পড়েনি। এবং অবশ্যই নজর থাকবে আরজিকর মামলায়। আজ ফের সুপ্রিম শুনানি রয়েছে, সেদিকে তো নজর থাকবেই, কারণ প্রধান বিচারপতির বেঞ্চেই মামলার শুনানি। গতকালই গুরুত্ব দিয়ে মামলা শোনার আর্জি জানানো হয়েছিল এবং গতকালই আর্জি জানিয়েছিলেন আইনজীবী ইন্দিরা জয় সিং। প্রধান বিচারপতির এজলাসে আর্জি চিকিৎসকদের আইনজীবীর তরফ থেকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছিল এবং আজ গুরুত্ব দিয়ে মামলা শোনার আর্জি। আগে আমি তারপর সবাই। আশা বড়ছো খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। খবর এই মুহূর্তে নিবেদন করছে কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। খবর এই মুহূর্তে নিবেদন করলো কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। বাড়ির প্রতিমা বিসর্জন দিতে এসে জলে ডুবে মৃত্যু। সোমবার বিসর্জনে গিয়ে বালুরঘাটে আত্রাই নদীতে 3 জন ডুবে যান। 2 জনকে উদ্ধার করা গেলেও একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে অংশমান নদীর খোঁজে তল্লাশি। উদ্ধার হওয়া 2 জনের মধ্যে শ্যামল দত্তের মৃত্যু। নদিয়ার কৃষ্ণনগর শহরে জেলার পুজো কার্নিভাল অংশ নিয়েছে 24টা ক্লাব। গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে রওনা কোতোয়ালি থানার সামনে মঞ্চ ঘুরে জলঙ্গিতে বিসর্জন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা শাসক, জেলা সভাধিপতি, বিধায়ক এবং বিশিষ্টরা। বোলপুরেও জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে 2 বছরে পড়ল বোলপুর শহরের দুর্গাপুজো কার্নিভাল। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল। প্রতিমা বিসর্জনের পরই সাফাই বাজে কদমতলায়। একাদশীর সকালেও কদমতলা ঘাটে বিসর্জন। গঙ্গা থেকে দ্রুত কাঠামো তুলে পরিষ্কার করে দেন সাফাই কর্মীরা। কাঠামো যাতে ভেসে না যায় দড়ি দিয়ে ঘিরে রাখা হয় গঙ্গার ধার। গঙ্গা দূষণ রোধে প্রতিমা বিসর্জনের পরই তা আর্থ মুভার দিয়ে সরিয়ে দেওয়া হয়।
সোমবার কালনার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। কালনার জয় দুর্গা বাড়ির ছবিটা একটু অন্যরকম। উমা এখানে বাড়ি নেই, তাই বিসর্জনও এখানে নেই। উমার কৈলাসে ফেরার দুঃখও নেই। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজো, দশমীর পুজো হয় না। 12 বছর পর পর অঙ্গরাগ, তবে ঘট ও কলা বউয়ের বিসর্জন হয়। চিরাচরিত প্রথা মেনে নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার জলঙ্গি নদীর বুকে জমজমাট উমা বিসর্জন, সঙ্গে শোভাযাত্রা। এলাকার সব প্রতিমা নৌকায় চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জনের রীতি। শোভাযাত্রা দেখতে নদী পাড়ের ধারে ভিড়। বিসর্জনের সময় বসিরহাটের ইছামতি নদীতে নৌকা দুর্ঘটনা, আহত 6। প্রতিমা বিসর্জন চলাকালীন বিপত্তি, ছোট নৌকার উপর হঠাৎই উঠে পড়ে বড় একটি নৌকো। ঘটনায় গুরুতর আহত 6 জন। আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নদীপথে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মামার হাতে ভাগ্নে খুন, গ্রেপ্তার অভিযুক্ত মামা শরণ মুন্ডা। মামা মামির ঝগড়া মেটাতে গিয়ে খুন হতে হলো ভাগ্নেকে। ফাঁসি দেওয়ার মানগছের ঘটনা। নিহতের নাম শেব মুন্ডা। পুজোর রাতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। বীরভূমের পারুই থানার সাপ্তর গ্রামের বাসিন্দা জগন্নাথ বাউরি। পরিবারের দাবি, শনিবার রাতে বন্ধুর সঙ্গে পুজো দেখতে যান। শান্তিনিকেতনে রাতে বাড়ি ফেরেননি। রবিবার ভোরে দেহ উদ্ধার হয়। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। লালগোলার তারানগর এলাকায় ফের নতুন করে পদ্মা ভাঙন। রবিবার রাত থেকে শুরু ভাঙন। ইতিমধ্যে গাছগাছালি। হেডলাইন্স নাও নিবেদন করছে স্যালিকল মলম। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত। আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। অন্য ছবি এনআরএসে। চিকিৎসায় খুশি রোগী ও পরিজনেরা। জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। হেডলাইন্স নাও নিবেদন করলো গ্যাস অম্বল বদহজম ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথান স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আগে আমি, তারপর সবাই। আশা বড় খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। চলুন এবার একটু রেড রোডের দিকে বরং আমরা নজর রাখি, কারণ রেড রোডে আজ কার্নিভালের প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। আজ কার্নিভালে অংশ নেবে 89টি পুজো এবং জমিদার বাড়ির আদলে ঠিক মূল মঞ্চ তৈরি করা হয়েছে। যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ট্যাবলো এসে উপস্থিত হচ্ছে। অন্যদিকে একটা মূল মঞ্চ রয়েছে। দেশ বিদেশের অতিথিরা তো থাকবেনই, আমন্ত্রিত একাধিক শিল্পপতিও। এবং ঠিক এইভাবে স্টেজের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ঠিক মূল মঞ্চ আর তার দুপাশে কিন্তু দর্শক আসনও রয়েছে, বিশেষ অতিথিদের জন্য আলাদা জায়গা রয়েছে। অন্যদিকে একের পর এক ট্যাবলো আসতে শুরু করেছে ইতিমধ্যে, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। 89টা পুজো ইতিমধ্যে অংশগ্রহণ করছে। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছেন পরিদর্শন করার জন্য, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। বিশেষ অতিথিরা তো থাকবেনই। কার্নিভালের জন্য বিভিন্ন রুটে একাধিক বাসের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখন যে ছবিটা দেখাচ্ছি তাতে কলকাতার পুলিশ কমিশনার তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমরা নজর রাখবো, প্রস্তুতির ছবিও দেখবো, আর তার পাশাপাশি এই মুহূর্তে কটা ট্যাবলো এসে উপস্থিত হলো সেই ছবিটাও দেখবো। দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে, দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ট্যাবলো এসে উপস্থিত হচ্ছে, একেবারে জোর কদমে চলছে কাজ, কারণ কিছু মুহূর্তের অপেক্ষা। অবশ্যই অবশ্যই কিছু মুহূর্তের অপেক্ষা এবং শেষ মুহূর্তে এই প্রস্তুতি। মূলত খিদিরপুর রোড থেকে সোজা যে মঞ্চ
অর্থাৎ যেখানে মূল কার্নিভালের অনুষ্ঠান হবে সেই রাস্তাটা রেড রোডের পুরোটা অংশই কার্যত ইতিমধ্যেই 30 থেকে 40টি পুজো মণ্ডপ অর্থাৎ উদ্যোক্তারা তাদের ঠাকুর এবং তাদের যে শিল্পীরা তাদের পারদর্শিতা দেখাবেন তাদের শিল্পীদের নিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু হাজির হয়েছেন। একেবারে বলা যেতে পারে যে ফোর্ট উইলিয়ামের গেট সেখান থেকে মূলত একে একে তাদের যে সংগঠনরা রয়েছে। একদমই দেবাশীর সঙ্গে থাকো, এই ছবিটা তুলে ধরো। অন্যদিকে আমার সাথে অপর প্রতিনিধি আবির রয়েছে সরাসরি। আবিরের কাছ থেকে একটু জানতে চাইবো ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি, কারণ কলকাতার পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছেন সেখানে, শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখো, কলকাতা পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন রেড রোডে। কার্নিভালের যে আয়োজন করা হয়েছে সেই কার্নিভালের আয়োজনের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি খতিয়ে দেখছেন। তুমি জানো যে কার্নিভালের যে জায়গা পর্যন্ত অর্থাৎ আর অ্যাভিনিউয়ের দিকের যে জায়গা পর্যন্ত কার্নিভালের যারা দেখতে আসেন তাদের যে বসার ব্যবস্থা করা থাকে সেটি একেবারে সামনে সংযুক্ত একটি জায়গা। যেহেতু আজকে চিকিৎসকদের তরফ থেকেও একটি কর্মসূচি পালন করার কথা রয়েছে, ফলে কার্নিভালকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হয় মূলত সেই বিষয়টা তার তরফ থেকে দেখে নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে তিনি বিভিন্ন জায়গাতে তিনি কথা বলছেন। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত যে ব্যবস্থা রাখা হয়েছে তা পর্যাপ্ত তা ঠিক কি রকম সেই বিষয় নিয়েও তিনি একাধিকবার ধরে তিনি কথা বলতে শুরু করেছেন। বিকেলবেলা 4টার একটু আগে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া একাধিক জায়গা থেকে যারা বিশিষ্ট অতিথি তারা আসবেন, নিমন্ত্রিত করা হয়েছে একাধিক জনকে, তারা আসবেন। সামাজিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে উপস্থিত হবেন। ফলে রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোকে শোকেস করে বিসর্জনের যে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা, যার দিকে প্রচুর মানুষ চেয়ে থাকেন, দেখার জন্য উপস্থিত থাকেন, সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টিকে কার্যত পুলিশের তরফ থেকে নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এবং সেই কারণেই হচ্ছে পুলিশ কমিশনার তিনি কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে গোটা জায়গা তিনি পরিদর্শন করলেন। এই মুহূর্তে তিনি রেড রোড থেকে তিনি যাচ্ছেন হচ্ছে একেবারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মেয়র রোডের দিক থেকে যে রাস্তা রেড রোডের দিকে আসছে সেই জায়গা পর্যন্ত। তার কারণ এই রাস্তাতেও বেশ কিছু নিয়ন্ত্রণ করা হবে এবং একই সাথে যাতে এখানেও নিরাপত্তা সংক্রান্ত বিষয় যাতে যথাযথভাবে থাকে, এখান থেকেও যারা প্রবেশ করবেন কার্নিভাল দেখতে আসার জন্য তাদের ঢোকার এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। ফলে সেই জায়গাতেও যাতে কোনো ফাঁকফোকরের জায়গা যাতে তৈরি না হয় সেই বিষয়টাই মূলত দেখে নিতে চাইছেন এবং সে কারণে কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশের একাধিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পরিদর্শন সারছেন হচ্ছে রেড রোডে। একদমই আবির, নজর থাকুক, আমাদেরও নজর থাকবে। অন্যদিকে অপর প্রতিনিধি দেবাশিসের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব। দেবাশিস, এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে একটু জানতে চাইবো কতগুলো ট্যাবলো এসেছে, কারণ একের পর এক সুসজ্জিত ট্যাবলো এসে উপস্থিত হচ্ছে। 4টে বাজতে আর বেশি দেরি নেই। কতগুলো পুজো এলো, 89টা পুজো অংশগ্রহণ করছে এই কার্নিভালে। দেখো, ইতিমধ্যে 89টি প্রায় 89টি যেখানে আমরা জানি যে প্রতিমা তারা কিন্তু সেখানে বা উদ্যোক্তারা সেখানে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই পুলিশের যে সূত্র যেটা জানতে পারলাম যে 30টিরও বেশি সংগঠন তারা তাদের যে ঠাকুর সেগুলিকে নিয়ে কিন্তু রেড রোড থেকে একেবারে যে খিদিরপুর রোড থেকে একবারে যে ফোর্ট উইলিয়ামের গেট যেখান থেকে মূলত অনুষ্ঠান শুরু সেখান পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন। মূলত যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী যারা যারা যাবেন সেই অনুযায়ী তাদেরকে দাঁড় করানো হচ্ছে। আমি দেখাতে বলবো যে একে একে ছবি বা ট্যাবলো তারা সেখানে আসছেন। পিছনের দিকে যারা শিল্পীরা, যারা বিভিন্ন অনুষ্ঠান, যারা নৃত্যশিল্পীরা আসছেন, বিভিন্ন ঢাক শিল্পীরা আসছেন, তাদেরকে সেখানে পিছনের দিকে রাখা হয়েছে, তাদেরকে আলাদা ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাতিবাগানে যে পুজো মণ্ডপের তারা উদ্যোক্তারা তারা তাদের প্রতিমা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করলেন। ফলে যত সময় বাড়ছে একে একে যে ট্যাবলো নিয়ে তারা এক একটা সংগঠন তারা পৌঁছে যাবেন। 3টে পথে তাদেরকে প্রত্যেককে এই রেড রোড এলাকা অর্থাৎ খিদিরপুর থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত তাদেরকে সারি বেঁধে দাঁড়িয়ে পড়তে হবে এবং ঠিক 4টের পর থেকে তাদেরকে একে একে মূল মণ্ডপের সামনে সেখানে নিয়ে যাওয়া হবে। একদিকে যেরকম ট্যাবলো নিয়ে আসা হচ্ছে, ঠিক তার পাশাপাশি বলতে পারি যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা তাও কিন্তু কঠোর করা হচ্ছে। যত সময় বাড়ছে পুলিশের সংখ্যা বাড়ছে। রেড রোডের ওপর একাধিক টাওয়ার তৈরি করা হয়েছে, সেই টাওয়ারগুলি থেকেও কিন্তু নজরদারি করা হবে। কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক ডিসি পদমর্যাদার যে অফিসার বা আধিকারিকরা রয়েছেন কলকাতা পুলিশের তারা কিন্তু
খিদিরপুর, রেড রোড, ফোর্ট উইলিয়াম, এই বিভিন্ন যে মোড়গুলি রয়েছে সেখানে তারা আসতে শুরু করেছে। যেটা জানা যাচ্ছে বেলা 2:30 থেকে 3টের পর থেকে এই রেড রোডে কার্যত যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। একদমই 2:30-3টে থেকেই যান চলাচল বন্ধ থাকবে এবং কার্নিভাল রেড রোডের ছবিটাও আমরা দেখাচ্ছি। দেবাশীর সঙ্গে থাকো, ছবিটা তুলে ধরো। আবিরের কাছে আবারও একটু ফিরবো। আবির, নিরাপত্তার দিকটা একটু জানতে চাইবো, খুব ইম্পর্টেন্ট যেটা, এবং তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে 4টের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন। এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার ছবিটা একটু জানতে চাইবো। দেখো যে বিকেল 4টের সময় এই কার্নিভাল শুরু হয়ে যাবে এবং কার্নিভালে যেহেতু 89টি পুজো অংশগ্রহণ করবেন, একাধিক পুজোর জন্য যে পারফরমেন্সের যে সময় দেওয়া থাকে নির্ধারিত 3 থেকে 5 মিনিট, ফলে বেশ অনেকটা সময় পর্যন্ত চলবে। এবং যে জায়গাতে কার্নিভাল, যে জায়গাতে দর্শকাসনের আয়োজন করা হয়েছে, বিশেষ করে হচ্ছে আরআর অ্যাভিনিউ এর দিকের যে জায়গা, সেখানে কিছুটা দূরেই হচ্ছে যেহেতু চিকিৎসকদের তরফ থেকে কর্মসূচি পালন করার কথা রয়েছে, ফলে সেই জায়গা থেকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং কলকাতা পুলিশ এর আগে আমরা জানি যে আদালতের যে রায়ের যে প্রসঙ্গ বা বিষয় সেটিকে তারা মনে রেখে দিয়েছিল, সেই প্রসঙ্গের কথাও বারবার উঠেছে। এর পাশাপাশি যেখান থেকে নজর থাকবে এবং খোদ পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছেন সেখানে এবং শীর্ষ আধিকারিকরাও রয়েছেন পুলিশের, অবশ্যই নজর থাকবে। বেশ, কামিং আপ নিবেদন করছে অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল, আপনার ত্বককে রাখে মসৃণ, কোমল ও উজ্জ্বল। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার 2 পদ্মকর্মী। কামিং আপ নিবেদন করলো লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক। লিভোসিন ডিএস খান, সুস্থ থাকুন। সুস্থ লিভার, সুস্থ জীবন। হেডলাইন্স নিবেদন করছে সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত। আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। একই ছবি চুচুড়া ইমামবাড়া হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া ও বারাসত মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। আরজিকর মামলায় আজ ফের সওয়াল জবাব সুপ্রিম কোর্টে। সিবিআই চার্জশিটের পর প্রথম শুনানি, জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি? আদালতে নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনে পরিস্থিতি উদ্বেগজনক, যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের আর্জি চিকিৎসকদের আইনজীবীর। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার 2 পদ্মকর্মী। আজ রেড রোডে পুজো কার্নিভাল শুরু, কাউন্টডাউন চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, অংশ নেবে 89টি পুজো কমিটি। থাকবেন শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। হেডলাইন্স
নিবেদন করলো সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। এবার এই বুলেটিনে নজর রাখতে হচ্ছে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, বিধায়কের দেহরক্ষীকেও মারধরের অভিযোগ। হাসনাবাদের ঘটনায় দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বসিরহাট দক্ষিণের বিধায়কের অভিযোগেই গ্রেপ্তার। আগে ছবিটা দেখাই। তুই কি ভিডিও করছিস? তুই কি ভিডিও করছিস? গাড়ি আসছে, ও সাইডে কেন দাঁড়িয়ে আছে? তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপম আমায় জানাতে পারবে। অনুপম, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? হ্যাঁ দেখো, গত দশমীর দিন, গত রবিবার রাতে টাকিতে বিসর্জনের সমর্থ হওয়ার পরে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি তিনি তার কর্মী সমর্থকদের সঙ্গে একটা আলোচনায় বসেছিল এবং তারপরেই সে অনেক গভীর রাত হয়ে যায় এবং তারপরে তাদের খাবার দাবার আনতে যাচ্ছিল এই সপ্তর্ষি ব্যানার্জির যে দেহরক্ষী তার এবং তার গাড়ি খাবার দাবার আনতে যাচ্ছিল এবং যাচ্ছিল হচ্ছে টাকি পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড, সেই 15 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তখন সেই বাড়ির সামনে সেখানকার যে 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর উমা মণ্ডল, সে তার মেয়ে এবং তার স্বামী এবং তার অনুগামীরা তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এমএলএর গাড়ি দেখেই তারা কটূক্তি করে বলেই কিন্তু অভিযোগ এবং তারপরেই যেসব বিধায়কের দেহরক্ষী তারা বাইরে বেরিয়ে আসে, এসে প্রতিবাদ করে। তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং যে বিজেপির যে কাউন্সিলর উমা মণ্ডল তার মেয়ে এমএলএর গাড়ির বনেটের উপরে উঠে পড়ে এবং উমা মণ্ডলও অভব্য ভাষায় ভাষা ব্যবহার করে। উমা মণ্ডলের স্বামী সেও রীতিমতো বাজে ভাষা প্রয়োগ করে সেখানে এবং একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ অনুপম, আমরা একটু বক্তব্য শোনাবো। একদিকে তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, তার অভিযোগ, তিনি কি বলছেন শোনাবো। অন্যদিকে বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তারই বা কি অভিযোগ শোনাবো। আমার বিধায়কের গাড়ি ফেরার সময় এখানকার কাউন্সিলর, তার বাড়ির লোকজন যারা বিজেপি কাউন্সিলর, তারা গাড়িটাকে হঠাৎ করে রাস্তায় আটকায় এবং অভদ্র ভাষায় গালিগালাজ করে। কর্তব্যরত যারা অফিসিয়াল পুলিশ প্রশাসনিক কর্তা আমার সাথে ছিলেন গাড়িতে, আমার যারা সিকিউরিটি, তাদের গায়ে হাত দেয়। তখন গাড়িতে আমি ছিলাম না, গাড়ি আমাকে নামিয়ে ফিরে যাচ্ছিল। বিজেপি তো এরকম ধরে সারা বছরই করে যাচ্ছে। ঘটনা ঘটে গেছে, ছোট ঘটনা, সে কালকে মিটে গেছে। কম বেশি ভুল ত্রুটি হয়েছে দাদা, আমি স্বীকার করছি, অস্বীকার করার জায়গা নেই। ওই ওখান থেকে আমরা পাস হচ্ছিলাম, গাড়িটা চলে যাচ্ছিল, ওই সেটা বলতে গিয়ে একটু তর্কি হয়েছে আর তর্কিতে যা একটু হয়ে থাকে সেটা, এমনি মারামারি টারি কিছু না। আর এবার একটু সালারের মালিহাটির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনা। মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুনের ঘটনা, কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, যে অভিযোগ উঠে আসছে বোমার আঘাতে মৃত্যু হয়েছে এই তৃণমূল কর্মীর। আরো বিস্তারিত এই বিষয়ে প্রণব জানাতে পারবে। প্রণব, কি অভিযোগ মূলত, কেন এই ধরনের ঘটনা, যে একটা প্রাণ চলে গেল, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, তৃণমূলের দুই পক্ষের গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনে, সেই পরিপ্রেক্ষিতেই আর কি চলছিল। তারই ঘটনার পরিপ্রেক্ষিতে এই তৃণমূল কর্মী এলআই শেখকে খুন করা হয়েছে বলে একটা পক্ষ থেকে অভিযোগ করা আছে। যদিও পুরো ঘটনার তদন্ত করছে সালার থানার পুলিশ এবং এলআই শেখ গতকাল রাত্রিবেলায় যখন মোটর বাইকে করে যখন আসছিল, তখন পেছন থেকে 5 থেকে 6 জন দুষ্কৃতী এসে বোমা দিয়ে আঘাত করে। তারপরে মাটিতে পড়ে গেলে তাকে বেধড়কভাবে কোপানো হয় বলে অভিযোগ। এরপর সঙ্গে সঙ্গে গান্ধী মহকুমা হাসপাতাল
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং পুরো ঘটনার তদন্ত করছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূল অভিযুক্তদের সন্ধান চাইছে। যদি এলাকার যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, তিনি দাবি করেছেন যে যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, সেটাই তিনি দাবি করেছেন। বেশ প্রণব, সঙ্গে থাকো। আমাকে মার্ডার করতে পারলো না, রূপকে টার্গেট করলো, আমাকে সত্যি রাত্রে মার্ডার করার পরিকল্পনা করলো। আবার এই ওকে না পেরে রূপকে না পেরে রূপের চাচাকে মার্ডার করে দিল। কারা? আর তার জন্য আমি এখন বলবো না, পুলিশ ইনভেস্টিগেশন করছে, সঠিক সময় সঠিক জবাব দেবে। আর নজর রাখতে হবে এবার মুর্শিদাবাদের রানীনগরে, কারণ সেখানে বোমা বিস্ফোরণ, পঞ্চায়েত সদস্যের একেবারে বাড়ির কাছে বিস্ফোরণের ঘটনা। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল জানবো প্রণবের কাছ থেকেই। প্রণব, এই বিস্ফোরণ কিভাবে ঘটলো, কেন ঘটলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, কিছু জানা যাচ্ছে? না, পুলিশ, রানীনগর থানার পুলিশ সেটাই তদন্ত করে দেখছে। ঠিক পঞ্চায়েতের সদস্যের যে বাড়ি তা থেকে কিছুটা দূরেই সেখানে মধ্যরাত্রে দিকে বোমা বিস্ফোরণ হয় এবং সেই ঘটনায় কিন্তু গ্রামের শেখপাড়া এলাকার মধ্যে তোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার খবর পেয়ে রানীনগর থানার পুলিশ আসে। যদিও এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি এবং বোমাটা কেন ফাটালো এবং কি উদ্দেশ্যে ফাটালো সেটা কিন্তু তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ। বেশ, আসার পর দেখি অনেকটাই ধুমো ওখানে ছড়াইছে। তারপরে দেখছি যে সবাই মাঠে নামে গেল লাইট নিয়ে। তারপরে তো রায়নগর থানা বড় এসেছিল, আসার পর একটা প্লেট পেলো মাটি থেকে, গর্ত থেকে, বড় বাবু নিয়ে গেল। কটা বম ছিল? বম একটাই ছিল। কি ফাটালো অতটা এখনো জানা যায়নি। এখন চাইছি যে এটা তদন্ত করা হোক, কে বমটা ফেললো। বমটা কে যে চার্জ করলো আমরা বুঝতেই পারলাম না। রাত্রে সব ঘুমাচ্ছে বাড়িতে, এখানে সবাই গ্রাম অঞ্চল মানুষ সব আপনার বাড়িতে ঘুমাচ্ছে। আচমকা রাত্রে 9টা বা 9টা থেকে 9টা 10 নাগাদ আচমকা একটা বেকট শব্দতে আমরা বেরিয়ে আসলাম। আসার পর এদিক ওদিক সবাই মিলে লাইট মারলাম, গ্রামের মানুষ এদিক ওদিক থেকে ছুটে আসলো। ছুটে এসে দেখা দেখি করলাম, কিন্তু কেউই কিছু দেখতে পেল না। তারপরে অনেকজন মানুষ এসে খোঁজাখুঁজি করার পর পরে কিছুক্ষণ পর বড়বাবু এসেছিল, আমাদের থানার ওসি, সে এসে দেখে গেল। থাকতে পারেন বলে মনে হচ্ছে না, সেরকম কোনো আইডিয়া নেই আমাদের। হেডলাইন্স নাও নিবেদন করছে দাদা চুলকানিতে দেয় আরাম, সালিকল মলম। সালিকল মলম। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত। আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। অন্য ছবি এনআরএসে, চিকিৎসায় খুশি রোগী ও পরিজনেরা। জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। হেডলাইন্স নাও নিবেদন করলো গ্যাস অম্বল বধযোগ ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। চলুন এবার একটু নজর রাখবো অবশ্যই রেড রোডে কার্নিভালের প্রস্তুতি, এবং সেদিকেই আমাদের নজর রাখতে হচ্ছে। এই পুজো কার্নিভালে অংশ নেবে 89টি পুজো। জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ, এবং এই কার্নিভালে থাকবে দেশ বিদেশের অতিথিরা। কার্নিভালে আমন্ত্রিত থাকবে একাধিক শিল্পপতিরা। বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থাও থাকবে। এবং এই কার্নিভালের আগে রেড রোডে পরিদর্শনে পুলিশ কমিশনার, যে ছবিটা দেখাচ্ছি, একের পর এক
ট্যাবলো আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে যে আপডেট পাচ্ছিলাম তাতে প্রায় 30টা ট্যাবলো চলে এসেছিল। এরপর কি আপডেট সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে প্রস্তুতির ছবি তো অবশ্যই জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, অন্যদিকে ট্যাবলো কতগুলো এসে পৌঁছলো সেই আপডেটটা জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। আমি আগে একটু সোমরাজের কাছে আসি, কারণ ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সোমরাজ, আর কিছু মুহূর্তের অপেক্ষা, পুলিশ কমিশনার, পুলিশের শীর্ষ কর্তারা তারা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। একদমই দেখো, গোটা রেড রোড সেজে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই বহু প্রতীক্ষিত এই কার্নিভাল শুরু হবে। বিকাল 4:30 থেকে কার্নিভাল শুরু হবে। মোট 89টি পুজো কমিটি তারা অংশ নেবেন। 28,000 আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভালের জন্য, এবং রেড রোডের দুদিকে 28,000 আসন রাখা হয়েছে রেড রোডের দুদিকেই। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা আমন্ত্রিত অতিথি, যারা বিশেষ অতিথি, তাদের জন্য এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং এই যে জায়গা, এখান থেকেই কার্নিভালে যে সমস্ত পুজো কমিটি অংশ নেবে তাদের তরফে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক এখানে পরিবেশন করা হবে। এখনো পর্যন্ত রেড রোডের দুদিক দিয়ে গাড়ি চলাচল করছে। কিছুক্ষণের মধ্যেই রেড রোডের দুদিকে নো এন্ট্রি করে দেওয়া হবে নিরাপত্তার কারণে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন। তার কারণ এবারে যে ব্লকগুলি করা হয়েছে সেই ব্লকগুলি প্রত্যেকটিতে আলাদা করে এন্ট্রি, অর্থাৎ আলাদা করে প্রবেশ করতে হবে যারা আসবেন এই কার্নিভাল দেখার জন্য। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, এবং এই কার্নিভালে যারা আসবেন দেখতে তাদেরকে কিন্তু অনেকটা আগেই চলে আসতে হবে, এবং পুলিশের তরফে বারবারই অনুরোধ করা হচ্ছে যারা কার্নিভালে আসবেন তারা আগেই চলে আসুন, 3:30-র মধ্যে চলে আসুন। তার কারণ 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন, এবং তারপরেই এই কার্নিভাল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রেড রোড ধরে যারা আজকে বিসর্জন দেবেন এই কার্নিভালে অংশ নেওয়ার পর, তারা সরাসরি এখান থেকে বাবুঘাট চলে যাবেন। আর যারা আজকে বিসর্জন দেবেন না বা যাদের অন্যরকম পরিকল্পনা আছে, তারা আবার বাবুঘাটের রাস্তা ধরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাবেন। এবং ইতিমধ্যেই দুদিকে 28,000 বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে রেড রোডের দুই প্রান্ত জুড়ে। প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধুমাত্র অপেক্ষা বহু প্রতীক্ষিত এই কার্নিভালের। আজকের এই কার্নিভালে বহু শিল্পপতি আমন্ত্রিত রয়েছেন, টলিউডের একাধিক তারকা তারা আসবেন। আর এই কার্নিভাল অনুষ্ঠান শুরুই হবে মূলত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির নৃত্যানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে, এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে। ফলত শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বহু প্রতীক্ষিত এই কার্নিভাল অনুষ্ঠান শুরু হবে। একদমই সোমরাজ, অবশ্যই তোমার কাছে আমি আবারও আসবো। তারই পাশাপাশি এই মুহূর্তে পরিস্থিতি কি, কিভাবে প্রস্তুতি চলছে সেই ছবিটা তো দেখালাম আপনাদের। এবার অপর প্রতিনিধি একটু দেবাশিসের কাছে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে ছবিটা তাতে একের পর এক ট্যাবলো এসে উপস্থিত হচ্ছে। দেবাশিস, কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে প্রায় 30টা ট্যাবলো চলে এসছে, 89টা পুজো এতে অংশগ্রহণ করবে। এখনকার ছবিটা ঠিক কি? দেখো, অবশ্যই সময় যত বাড়ছে তত একে একে ট্যাবলো নিয়ে বিভিন্ন ক্লাব সংগঠন, পুজো সংগঠকরা তারা পৌঁছচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নতুন করে আরও একটি ট্যাবলো সেখানে পৌঁছচ্ছে। ফলে পিছনের দিকে, অর্থাৎ আমরা যেদিকে আছি সেখানে দাঁড়িয়ে, তার আমাদের যে সামনের দিকে যে খিদিরপুর রোড, সেদিক থেকেও বেশ কিছু ঠাকুর তারা সেখান থেকে একে একে দাঁড় করাচ্ছেন। পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি পুজো সংগঠনের নাম অনুযায়ী তাদের যে ট্যাবলো রয়েছে সেই ট্যাবলোগুলিতে নাম্বারিং করা হচ্ছে। তার কারণ সেই নাম্বারিং সিরিয়াল ধরে একে একে প্রতিমা বা ক্লাব সংগঠনের যে ট্যাবলো, তাদের সুসজ্জিত ট্যাবলো, সেগুলি পৌঁছে যাবে একেবারে মূল মঞ্চের সামনে। একে একে বলা যেতে পারে, কিছুক্ষণ আগে যখন আমি বলছিলাম যে 30টিরও বেশি ট্যাবলো চলে এসছে, তার বেশ কিছুটা সময়, প্রায় 10-15 মিনিট সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তার মধ্যে আরও নতুন করে বেশ কিছু ট্যাবলো ইতিমধ্যে সেখানে প্রবেশ করছে। আমাদের হাত চোখের সামনে দেখো, অজয় সংগঠি তারা কিন্তু তাদের যে ট্যাবলো সেটিকে নিয়ে ইতিমধ্যেই প্রবেশ করেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঢাক শিল্পী যারা রয়েছেন বা নৃত্যশিল্পী যারা রয়েছেন, যারা পারফর্ম করবেন আজকে বিভিন্ন ক্লাব সংগঠনের হয়ে, তারাও সেখানে কিন্তু একে একে উপস্থিত হচ্ছে। যত সময় বাড়ছে ট্যাবলোর সংখ্যা বাড়ছে, উন্মাদনা বাড়ছে পুজো, অর্থাৎ কলকাতা দুর্গাপুজো কার্নিভাল নিয়ে। ইতিমধ্যেই আমাদের চোখের সামনে যত দূর যাচ্ছে
খিদিরপুর রোড ধরে একে একে ট্যাবলো সেগুলি দাঁড়িয়ে রয়েছে। ফোর্ট উইলিয়াম অর্থাৎ ফোর্ট উইলিয়ামের যে গেট, সেই গেট থেকেই মূলত এই অনুষ্ঠান বা কার্নিভালের প্রক্রিয়া শুরু হবে বিকেল 4টের পর। ফলে তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজো সংগঠকদের তরফ থেকে তাদের যে প্রতিমা সেগুলিকে সুসজ্জিত করা, তাদের বিভিন্ন মডেল সেগুলিকে তৈরি করা, এবং একই সঙ্গে থাকবে ঢাক থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পী, বিভিন্ন নৃত্যশিল্পী, তারা তাদের পারফর্ম করবে। তারাও ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে এই খিদিরপুর রোড থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত গোটা রেড রোড জুড়ে। তারই সঙ্গে যান চলাচল কিছুটা শিথিল হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে বড় বড় গাড়ি যেগুলো যাচ্ছিল সেগুলিকে আস্তে আস্তে ব্লক করা হচ্ছে। তার কারণ পুরো রাস্তা জুড়ে এখন শুধু ট্যাবলো আর ট্যাবলো, প্রতিমা, বিভিন্ন মডেল। সোনিয়া, একদমই দেবাশিস, অবশ্যই নজর থাকবে। পরবর্তীতে আসবো তোমার কাছে এবং প্রত্যেকটা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আবার একটু সোমরাজের কাছে বরং যাই। সোমরাজ, এখনো পর্যন্ত তো গাড়ি চলছে, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই তো স্তব্ধ হয়ে যাবে যান চলাচল এই দিকটা। একটু নিরাপত্তার দিকটাও যেরকম জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে 28,000 বসার জায়গা রয়েছে আমন্ত্রিতদের জন্য, সেক্ষেত্রে এবং যে মূল মঞ্চ একদম জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে। হ্যাঁ দেখো, আমি আমার চিত্র সাংবাদিক কোমলকে বলবো সেই ছবিটি দেখাতে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে দুর্গাপুজো কার্নিভাল 2024 লেখা, এই মঞ্চটি মূলত জমিদার বাড়ির আদলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। আর এই মঞ্চে মুখ্যমন্ত্রী সহ যারা বিশিষ্ট অতিথি তারা আসবেন। অন্যদিকে এই মঞ্চের দুদিকেই যারা বিভিন্ন দেশ থেকে আসবেন, বিশেষত বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত আছেন, যারা কনসাল জেনারেল আছেন, তারা আসবেন। তাদের জন্য এই যে মূল মঞ্চ করা হয়েছে তার দুপাশে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আদালতের যারা বিচারপতিরা আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, এবং তারপর থেকে সাধারণ মানুষের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই যারা আসবেন তাদের হাতে নির্দিষ্ট আমন্ত্রণপত্র থাকতে হবে। আমন্ত্রণপত্র থাকলেই অনুমতি মিলবে ভেতরে ঢোকার। তুমি দেখতে পাচ্ছ যে গোটা রেড রোড সাজিয়ে তোলা হয়েছে। এখন যে ফাইনাল যে টাচ সেটা চলছে। অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা তো আটাশাটা করাই হচ্ছে। তার কারণ তোমাকে যেটা বলছিলাম, প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা করে এন্ট্রি করা হয়েছে, যা সাধারণত আমরা গত কয়েক বছর দেখিনি কার্নিভালকে কেন্দ্র করে। এই যে প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা এন্ট্রি করা হয়েছে এবং সেই এন্ট্রিতে ফ্রিস্কিং করা হবে, তারপরেই ভেতরে ঢুকতে দেওয়া হবে যারা আসবেন তাদেরকে। ফলত নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আটাশাটা করা হচ্ছে। তার সঙ্গে যখন কার্নিভাল অনুষ্ঠান চলবে তার ঠিক কয়েক ঘন্টা আগে থেকে, অর্থাৎ দুপুর 2:30-এর পর থেকে একদিকে যেমন রেড রোড নো এন্ট্রি করে দেওয়া হবে, তেমনি যারা সাধারণ মানুষ যারা আসবেন এই কার্নিভাল দেখার জন্য তাদের সবাইকে পায়ে হেঁটে নির্দিষ্ট রুট দিয়ে দেওয়া হয়েছে, তাদের সেখান দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ নিরাপত্তার আটোসাটো রয়েছে। পাশাপাশি কার্নিভালকে নিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও পরিদর্শন করলেন। প্রত্যেকটি ব্লক ধরে ধরে পরিদর্শন করেছেন, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তা নিয়ে পর্যালোচনাও করলেন। ফলত সব মিলিয়ে প্রস্তুত রেড রোড। আর কিছুক্ষণের মধ্যেই কার্নিভাল শুরুর অপেক্ষা। মোট 89টি পুজো কমিটি অংশ নেবে। 28,000 আমন্ত্রণপত্র ছাপা হয়েছে এবং 28,000 চেয়ার রাখা হয়েছে আজকের এই কার্নিভালকে কেন্দ্র করে। 4:30 থেকে শুরু হবে। মনে করা হচ্ছে এই কার্নিভাল অনুষ্ঠান রাত 11টা পর্যন্ত চলবে। একদমই সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে। দেবাশিস, আমাদের নজর থাকবে। আমরা অবশ্যই পুরো কার্নিভাল যখন থেকে শুরু হবে সেদিকে তো নজর রাখবো। তার আগে প্রস্তুতির ছবিও দফায় দফায় তুলে ধরবো আপনাদের সামনে। কামিং আপ নিবেদন করছে অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। আপনার ত্বককে রাখে মসৃণ, কোমল ও উজ্জ্বল। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি। মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর। অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6 পুলিশে নালিশ। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের থানার সামনে বিক্ষোভ। তৃণমূলের গ্রেপ্তার 2 পদ্মকর্মী।
কামিং আপ নিবেদন করলো লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক। লিভোসিন ডিএস খান, সুস্থ থাকুন। সুস্থ লিভার, সুস্থ জীবন। চলুন একটা সুন্দর ছবি দেখাই আপনাদের। দুর্গাপুজোর পর ত্রয়োদশী তিথিতে কঙ্কালীতলায় হয় 51 কুমারীর পুজো। 49তম বছরেও প্রায় 51 জন কুমারীর পুজো হয়। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। একেবারে শাড়ি দিয়ে কুমারীরা। এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর তারপর থেকেই শুরু হয় এই কুমারী পুজো। এর ইতিহাস ঠিক কি আমরা অবশ্যই জানার চেষ্টা করব। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে ছবিটা আমরা দেখছিলাম, 51 জন কুমারী একেবারে শাড়ি দিয়ে রয়েছে, ইতিহাসটা কি? কোথা থেকে সূত্রপাত এই পুজো? দেখো, একদম যেটা বলে রাখবো, কঙ্কালীতলা যে গ্রাম রয়েছে তার পাশেই আরেকটি গ্রাম রয়েছে। সেই গ্রামের একজন পুরোহিত, যার নাম হচ্ছে লাল বাবা বলেই ওই জায়গাতে খ্যাত ছিলেন, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন 49 বছর আগে। তিনি তারপর থেকেই কিন্তু 51 জন কুমারীকে পুজো করে আসছিলেন ওই কঙ্কালীতলা মন্দিরের যে একটি বট গাছ রয়েছে সেই বট গাছের নিচে। এতদিন তিনিই করতেন, কিন্তু দীর্ঘ 2 বছর আগে তিনি কিন্তু মারা গেছেন, এবং মারা যাওয়ার পরে তার পরিবার এবং পাশাপাশি তার যে কঙ্কালীতলা যে মন্দির কমিটি রয়েছে তারা কিন্তু দায়িত্ব নিয়ে তার যে কাজ, অর্থাৎ তার যে স্বপ্নাদেশ পাওয়া যে পুজো ও 51 কুমারী, সেই পুজো কিন্তু তারাই করে আসছে। এবং যেটা দেখা যায়, বা তিনি যেটা বলতেন, বা বর্তমান প্রজন্ম যার তার পরিবারে যারা লোকজন রয়েছে তারা যেটা বলছে, যে সতীর যে 51 পীঠ রয়েছে সেই 51 পীঠ ধরে ধরে 51 জন কুমারীকে পুজো করা হয় এই দিনে, অর্থাৎ দুর্গাপুজোর পরে যে ত্রয়োদশী তিথি, সেই ত্রয়োদশী তিথিতেই কিন্তু এই 49 বছর, আর এবছর নিয়ে 49 বছর ধরে একইভাবে একই রীতিতে কিন্তু এইভাবেই পুজো করে আসা হচ্ছে। বোলপুর ছাড়াও আশেপাশে বেশ কিছু গ্রাম থেকে এই 51 জন কুমারী তারা আসে। কোনো ঠিক করা থাকে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে 51 জন কুমারী প্রত্যেক বছরই কিন্তু একই জায়গায় এসে ঠিক উপস্থিত হয়ে যায় এই ত্রয়োদশী তিথির দিনে। ইন্দ্রজিৎ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে 49 বছর ধরে টানা এই পুজো হয়ে আসছে, এবং প্রতি বছর এই যে 51 জন কুমারীর পুজো করা হয়, প্রতি বছর তো সেগুলো বদলায়। একদমই দেখো, যে সমস্ত কুমারীরা আছে তাদের যে বয়সের কথা বলা হয়, এখানে 5 বছর থেকে 7 বছরের বাচ্চা শিশু যারা কুমারী তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়। প্রত্যেক বছরই তাদেরকে কিন্তু পাল্টে ফেলা হয়, যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় আশেপাশে গ্রাম যাদের 7 বছর পেরিয়ে যেসব বাচ্চা বা শিশুরা, যে সেই শিশুদেরকে কিন্তু আবারও পুনরায় রাখা হয়, কিন্তু 7 বছরের ওপরে কোনো বাচ্চাকে ওখানে অ্যালাউ করা হয় না, বা তাদেরকে কুমারী হিসেবে কিন্তু পুজো করা হয় না, এমনটাই কিন্তু রীতি রয়েছে এই কঙ্কালীতলা মন্দিরে। সেই জন্যই প্রত্যেক বছর কঙ্কালীতলা ছাড়াও বোলপুরের আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রাম থেকেও কিন্তু কুমারীরা ওই কঙ্কালীতলার যে বট গাছ, সেই বট গাছের স্থলে এসে এই ত্রয়োদশী তিথিতে উপস্থিত হয়। বেশ ইন্দ্রজিৎ। কুমারী পুজো হচ্ছে ঐশ্বরীয় একটি কাল্পনিক পুজো। আমরা এই পুজোকে গ্রহণ করি। এই পুজোর মাধ্যমে যে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি বার্তা, যে কুমারী রূপে আমরা মাকে, মা দুর্গাকে, মা কালীকে পুজো করছি। সেই মাকে যেন সম্মানের জায়গায় রাখা হয়, সে মা যেন মায়ের জায়গায় থাকে, মা যেন মা মমতা হয়েই থাকেন। এবার উত্তরবঙ্গের একটা ছবি দেখাবো, জলপাইগুড়ির ছবি। দেখুন সেই ছবিটা, দেখতে পাচ্ছেন লক্ষ্মী প্রতিমা একের পর এক ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে কিন্তু 2 দিন আগেই উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, আর তার জেরেই কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, যার প্রভাব গিয়ে পড়েছে লক্ষ্মী পুজোর বাজারে। শান্তনুর কাছ থেকেই জানবো। শান্তনু, সকাল থেকেই প্রতিমা, পুজোর উপকরণ নিয়ে বসা ব্যবসায়ীদের তো মাথায় হাত। দেখো, একদম ঠিক তাই। তার কারণ হচ্ছে সকাল থেকে যেভাবে আকাশের পরিস্থিতি এবং যেভাবে লাগাতার বৃষ্টি চলছে, তাতে কিন্তু মানুষজন, বিশেষ করে যারা কেনাকাটা করতে বাজারে আসেন, তারাও যেরকম কম আসছেন, পাশাপাশি ব্যবসায়ী যারা ভোর রাত থেকেই প্রতিমা নিয়ে এসেছিলেন, পুজোর উপকরণ নিয়েছিলেন, ফলফলাদি থেকে শুরু করে শাকসবজি, সকলে কিন্তু চিন্তায়, কারণ তাদের ব্যবসাটা কি করে হবে। যদিও 2 দিন এবার লক্ষ্মী পূজা পড়েছে, সেক্ষেত্রে যদি পশ্চিমী ঝঞ্ঝা সরে যায়, বৃষ্টি বন্ধ হয়, তাহলে যদি ব্যবসাটা ফেরে, সেই আশায় কিন্তু বসে রয়েছেন ব্যবসায়ীরা।
কিন্তু সকাল থেকে যেভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে তাতেই কিন্তু চিন্তা বেড়েছে ব্যবসায়ীদের, কারণ সেই প্রতিমাগুলো গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেই আশঙ্কাও যেমন রয়েছে। পাশাপাশি যে সকল শাকসবজি ফল নিয়ে এসছেন তারা, সেগুলো যদি বৃষ্টির জন্য এইভাবে ভিজতে থাকে তাহলে সেগুলো সমস্যা হতে পারে, নষ্ট হতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। আর পাশাপাশি ক্রেতা যারা এইরকম আকাশের পরিস্থিতিতে যারা সাধারণত বাড়ির থেকে বাইরে বেরোতে চান না, তারা আরেকটু অপেক্ষা করেন যখন আকাশ পরিষ্কার হবে, ভালো হবে, সেই অবস্থায় বাজারে আসবেন। সেই নিয়েও কিন্তু ব্যবসায়ীরা যথেষ্ট চিন্তায়, কারণ যে ব্যবসাটা সকালের থেকে শুরু হয়ে যায় সেইভাবেই কিন্তু ক্রেতাদের দেখা নেই, কারণ আকাশের মুখ এখনো পর্যন্ত ভার। যদিও স্বাভাবিকভাবে ক্রেতা থেকে বিক্রেতা সবার মাথায় হাত। বৃষ্টিতে তো দোকানই খোলা যাচ্ছে না, এত টাকা খরচ করে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আইসা দোকানই খোলা যায়। বৃষ্টির জন্য লোকজন বাইরে হবে না, বেচাকিনি হবে না, আমাদের তো লস হবে। খুব সমস্যা হয়ে গেল দোকানদারি করার, এত টাকার মাল করছি, হ্যাঁ একটা এখনো বহনই করতে পারি নাই, আকাশের অবস্থা খুব খারাপ। প্রচুর টাকারই মাল আছে, মাল প্রচুর ঘরে আছে, এখানে আছে, গোডাউনে আছে, কিভাবে কি হবে চিন্তায় পড়ে আছে। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আর এবার একটু খড়দার দিকে নজর রাখবো, কারণ সেখানে পুকুর চুরির অভিযোগ, মাটি ফেলে ভরাট করা হচ্ছে পুকুর, আর এর প্রতিবাদ করাতেই হুমকি। অভিযোগের আঙুল স্থানীয় জমি কারবারির দিকে, কিন্তু তিনি মানতে নারাজ। কালকে তুমি পারমিশন নিয়ে সারা রাত ভরে তুমি মাটি ফেলে তুমি ভাবছো যেটা ভাববো সেটা হয়ে যাবে? তুমি কি আটকে দেবে? হ্যাঁ না জেল গুন্ডা হইছো? যে গুন্ডা না আটকাতে পারি কি না পারি দেখবে তুমি। না দেখাও না। বাড়ির সামনে একটু একটু করে ভরাট করা হচ্ছে পুকুর, এ নিয়ে প্রতিবাদ করতেই হুমকি। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 1 নম্বর ওয়ার্ড জিসি রোড এই এলাকাতেই পুকুর ভরাটের অভিযোগ। স্থানীয়দের দাবি এই পুকুরে নজর পড়েছে স্থানীয় এক জমি কারবারি। রাত গভীর হলেই এলাকায় ঢোকে ট্রাক্টর, পুকুরে ফেলা হয় মাটি। এভাবেই প্রায় 16 কাঠা পুকুরের অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে বলে অভিযোগ। এ নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগ তারপরেই তাকে হুমকি দেওয়া হয়। তুমি কি সুযোগ নিচ্ছ নাকি বলো তো? কি সুযোগ নিচ্ছি বলো? তুমি সুযোগ নিয়ে আছো? কালকে তুমি পারমিশন নিয়ে সারা রাত ভরে তুমি মাটি ফেলে তুমি ভাবছো যেটা ভাববো সেটা হয়ে যাবে? তুমি কি আটকে দেবে? হ্যাঁ না জেল গুন্ডা হইছো? যে গুন্ডা না আটকাতে পারি কি না পারি দেখবে তুমি। না দেখাও না, বাপ খাবিয়েছে তো ভালো করে বলছি। তুই কইছো তোমার জমিতে করছি, তুমি আমার জমিতে আছো। তোমার জমি কোথায়? তুমি নিয়ে আসো, যে মালিক আছে নিয়ে আসো তাকে। এ নিয়ে রহড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। প্রমোটার কাম অ্যান্টি সোশ্যাল বোঝাবার জন্য চেষ্টা করছিল। জিশান, সোনু, পিন্টু, হ্যাঁ আমরা বাধা দিয়েছি বলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, আর ঘরে তালা মেরে দেবে। বাড়ির মেয়ে বউদের এসে হুমকি দিয়ে যাচ্ছে যে আপনারা এটা ঠিক করছেন না, আমরা ব্যবস্থা নেবো, আমরা মারবো, আমরা ঘরে তালা। জলাশয় ভরাট করছেন মাটি দিয়ে? না রং আছে, ওনার দিয়ে জিজ্ঞেস করুন, বলবো যে বুঝিতে আমার নাম দিয়ে দিয়েছে, আমার না জমি না কিছু। আপনি কল করে ওকে জিজ্ঞেস করুন। আপনি তো হুমকি দিয়েছেন ওনাকে? কিছু দিনই। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। টপ হেডলাইন্স নিবেদন করছে জ্যাক অলিভ অয়েল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। আজ রেড রোডের পুজো কার্নিভাল শুরু, কাউন্টডাউন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, অংশ নেবে 89টি পুজো কমিটি, থাকবেন শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার।
আর্চিকর মামলায় আজ ফের সওয়াল জবাব সুপ্রিম কোর্টে। সিবিআই চার্জশিটের পর প্রথম শুনানি। জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি শীর্ষ আদালতে নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনের পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের আর্জি চিকিৎসকদের আইনজীবীর। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার। ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি। মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি। আটক 2 মহিলা সহ 3। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত। আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। একই ছবি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালেও। জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া ও বারাসাত মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান। আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ। দেহরক্ষীকে মারধর। অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশের নালিশ। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। গ্রেপ্তার 2 পদ্মকর্মী। টপ হেডলাইন্স নিবেদন করলো জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। আর্চিকর মামলায় আজ ফের সুপ্রিম শুনানি। হিসাব অনুযায়ী দুপুর 2টোয় শুনানি শুরু হয়ে যাওয়ার কথা। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, কি খবর? সিবিআই চার্জশিটের পর আজ প্রথম শুনানি। গতকালই গুরুত্ব দিয়ে এই মামলা শোনার আর্জি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং। প্রধান বিচারপতির এজলাসে আর্জি জানিয়েছিলেন চিকিৎসকদের আইনজীবী। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছিলেন। যেহেতু আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, আজ যেন গুরুত্ব দিয়ে মামলা শোনা হয়, আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং। এই পরিস্থিতিতে আজকের এই শুনানি, যে শুনানির টাইম দেওয়া হয়েছে দুপুর 2টোয়। মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, দুপুর 2টো শিডিউল ছিল, এই সময়ে শুনানি হওয়ার কথা ছিল। কি জানতে পারছি আমরা? আশা করা যাচ্ছে শুনানি শুরু হবে। ইতিমধ্যেই সমস্ত আইনজীবীর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোর্টরুমের মধ্যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, রাজ্যের আইনজীবী কপিল সিকল, সিনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং, সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী, নির্যাতিতার প্রিন্সিপালের আইনজীবী বেঙ্গাল রোগা, তারা প্রত্যেকে উপস্থিত হয়ে রয়েছেন এই মুহূর্তে। এখন অপেক্ষা হচ্ছে প্রধান বিচারপতি বিচারাধীন বেঞ্চের উপস্থিত হওয়া। তারা কোর্টরুমে এসে উপস্থিত করে যেটা আশা করা যাচ্ছে যে এই শুনানি শুরু হবে। ধন্যবাদ। সরাসরি রেড রোডের ছবি দেখবো, কারণ কার্নিভালের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে কার্নিভাল শুরু হয়ে যাবে। তো রেড রোডে এই কার্নিভাল কেমন হচ্ছে? 89টি পুজো কমিটি অংশ নেবে। ইতিমধ্যে বেশ কিছু পুজো কমিটির ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ট্যাবলো, এরকম বেশ কিছু ট্যাবলো রয়েছে এবং প্লাস্টিক কভার দেওয়া রয়েছে। যদি কোনোভাবে বৃষ্টি আসে যেন তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য একের পর এক সার দিয়ে ট্যাবলোগুলো রয়েছে। জমিদার বাড়ির আদলে তৈরি ওদিকে মূল মঞ্চ। দেশ বিদেশের অতিথিরা থাকবেন। এই কার্নিভাল আজ বিকেল 4টায় শুরু। একাধিক শিল্পপতি থাকবেন, বিশিষ্ট অতিথি যারা, তাদের জন্য আলাদা বসার জায়গা থাকছে। রেড রোডে পুলিশ কমিশনার তিনি ঘুরে দেখছেন। পুলিশ কমিশনার তিনি ঘুরে দেখছেন সব রকম প্রস্তুতি ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, নিরাপত্তা দিকটায় কোথাও কোনো রকম এক ফাঁক থেকে গেল কিনা।
তৈরি করেছে, মানে বাচ্চাটা ঠিক বের করে আনতে পারবে। সরাসরি আবির রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। আবির, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা? আর ঘন্টা দুয়েক সময় তার মধ্যে কার্নিভাল শুরু হয়ে যাবে। বেশ কিছু ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি, তো এখনই সাজানো হয়ে গেছে। অতনু 4টের সময় বিসর্জনের যে বিশেষ শোভাযাত্রা শুরু হওয়ার কথা, এবং তুমি জানো বিগত কয়েক বছর ধরে মণ্ডপে ঠাকুর দেখা শেষ হয়ে গেলেও ঠাকুর দেখার রেশ রেড রোডে কার্নিভালকে ঘিরে থাকে, এবং বাছাই করা প্রতিমা, তার সঙ্গে হচ্ছে বিসর্জনের জন্য বিশেষ আলোকসজ্জা, এবং যারাই অংশগ্রহণ করছেন তাদের যে পারফরমেন্স সেটা দেখার সুযোগ থাকে রেড রোডে। মঞ্চ তো অবশ্যই প্রস্তুত, এবং তোমাকে দেখিয়ে রাখবো যে বিভিন্ন যে ব্লকগুলো যেখানে অতিথিদের বসার কথা, একাধিক জায়গাতে ইতিমধ্যেই যারা এই কার্নিভাল দেখতে আসছেন তারা একে একে এসে উপস্থিত হতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এবং বিভিন্ন দিক থেকে ঢোকার যে ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে পুলিশের তরফ থেকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। তুমি যেটা বলছিলে অতনু কিছুক্ষণ আগেই, যে কলকাতা পুলিশ কমিশনার তিনি কিছুক্ষণ আগেই তিনি আসেন, পরিদর্শন করেন, তার সঙ্গে কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিক তারা ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে গোটা রেড রোডের বিভিন্ন জায়গা তিনি দেখে গিয়েছেন, এবং যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বিশেষ কার্নিভালকে ঘিরে বা শোভাযাত্রাকে ঘিরে তৈরি যাতে না হয় সেই বিষয়টাও তিনি দেখভাল করেছেন। ফলে সব মিলিয়ে বিকেল 4টের সময় এই কার্নিভাল শুরু হয়ে যাবে। 89টি পুজো এতে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি পুজোর জন্য 3 মিনিট করে সময় দেওয়া হয়েছে, ফলে একটা দীর্ঘ সময় ধরে এটি চলবে। ফলে ঠাকুর দেখার যে রেশ আজকে শহর কলকাতাতে দুর্গাপুজোর শেষ দিনের মতো থাকছে, তাকে ঘিরে উৎসাহ এখন থেকে চোখে পড়ছে রেড রোডে দাঁড়িয়ে। অতনু। বিকেল ঠিক 4টে শুরু হবে কার্নিভাল, আর তার আগে আজ দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। একে একে ট্যাবলো আসছে, বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসবের ট্যাবলো, এই ট্যাবলোগুলো পরপর রাখা থাকছে। সিংহি পার্কের ট্যাবলো, শুধু তাই নয়, বিভিন্ন পুজো কমিটিগুলি তারা একটা ছোট পারফর্মও করতে যাবেন এই ট্যাবলোর সঙ্গে। শহর কলকাতা এবং সল্টলেকের বিভিন্ন পুজো কমিটি আজকের এই ট্যাবলো বা আজকের এই শোভাযাত্রায় অংশ নেবেন। কামিং আপ নিবেদন করছে অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল, আপনার ত্বককে রাখে মসৃণ, কোমল ও উজ্জ্বল। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6। পুলিশে নালিশ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার 2 পদ্মকর্মী। কামিং আপ নিবেদন করলো লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক। লিভোসিন ডিএস খান, সুস্থ থাকুন, সুস্থ লিভার, সুস্থ জীবন। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। Weather report presented by Sunrise.
জেলা এক্সপ্রেস নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য টিবি নম্বর প্রাপ্ত পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার শীলের একাদশ ভূগোল। ডাক্তারদের কর্মবিরতিতে উত্তরবঙ্গ মেডিকেলে ধুমধুমার। দীর্ঘ অপেক্ষার পর মনোরোগ বিভাগে চিকিৎসক না থাকায় চরমে ভোগান্তি, পরিষেবা না মেলায় ক্ষোভ। সুপারের ঘরের সামনে বিক্ষোভ রোগীর পরিবারের, সুপারের অফিসে ভাঙচুর রোগীর পরিজনদের। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মেডিকেল ফাঁড়ির পুলিশ। নাই ডাক্তার নাই, আবার কার্ডটাও এন্ট্রি করছে না টিকিটটা। আমি কি করব এখন? চলো আমি ওই যেখানে দেখা দিব ওখানে যাব, এখন আমাদের কেউ নাই। আমার ছেলে তো আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যা ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসে। কালকে আসে ঘুরে গেছি, আজকে আবার আসছি। বাড়িতে একটা ওষুধও নেই। যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। স্যার একটু ব্যস্ত আছেন, স্যারের সাথে ওনারা কথা বলতে আসছিল। আসার পরে বলছে ডাক্তার নেই, এটা নেই। আমাদের ওপিডি, প্রত্যেকটা ওপিডি চলতেছে, ঠিক আছে। তারপরে এই ভদ্র মহিলাটা ঢুকে পুরা অফিসে ভাঙচুর করে দিল, সব চেয়ার ফিয়ার সব ফেলে দিল। এই জন্য আমরা পুলিশকে কল করতে পারি। কজন করেছে এই ঘটনাটা? অনেকজন, অনেক মহিলা ছিল, 2-3 জন জেন্টসও ছিল, ঠিক আছে। তার মধ্যে অনেকেই পালাই গেছে। আমরা যাকে পেয়েছি তাকে যেহেতু আমাদের ওপিডিগুলো খোলা ছিল কিন্তু একটা প্রতীকী অনশন চলছিল, সেক্ষেত্রে নাম্বার অফ ফুটফল এবং প্রেজেন্স অফ ডক্টরস বা যেখানে এমার্জেন্সি সেখানে একটা অনেকক্ষণ সময়ের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে হয়তো পেশেন্টটা লম্বা লাইনে থাকার জন্য তারা অসহিষ্ণুশীল হয়ে পড়ে এবং তারা সেখানে কমপ্লেন করতে যায়। তো সেই ক্ষেত্রে মনে হয় ঝামেলাটা তৈরি হয়েছে। আইএমের ডাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে শুরু জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি। 12 ঘন্টার প্রতীকী অনশনে সামিল 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসক। আগামী দিনে আর্চিকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি সহ চিকিৎসক সংগঠনের 10 দফা দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অনশনকারীদের। প্রায় 2.5 মাস হয়ে গেল, বিচার এখনো বাকি কিছুই সেরকম এগোয়নি। আমাদের 10 দফা দাবি যে রয়েছে তার কোনো কিছুই সেরকম বাস্তবায়িত হয়নি। সেই জন্য সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আজ আইএমের ডাকে সারা রাজ্য জুড়ে এই অনশন আমরা করছি। চিকিৎসকদের কর্মবিরতির জের আরামবাগ মেডিকেল কলেজে রোগী ভোগান্তি। আর্চিকরের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। 48 ঘন্টার কর্মবিরতিতে সামিল আরামবাগ হাসপাতালের চিকিৎসকরা। আউটডোরের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, পরিষেবা বন্ধে, রোগী হয়রানি। আউটডোরের বাইরে থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের, পরিষেবা না মেলায় ক্ষোভ। আমরা তো গরিব মানুষ, সাধারণ মানুষ, আউটডোরের খুব ঝাড়ছে। ডাক্তারবাবুরা নেই, আমরা চাই আর্জিকরের বিচার চাই, কিন্তু আমরা সাধারণ মানুষকে এত কষ্ট দিয়ে ভোগেন থাকি। আমার পাটা ব্যথা হচ্ছে, আঙুলটার এই বুড়ো আঙুলটা অনেকদিন ধরে আমি ডাক্তার দেখাতে, হ্যাঁ আউটডোরে দেখাতে এখানে কিছু বন্ধ। তা কখন খুলবে, কবে খুলবে সেটাই তো বুঝতে পারছি না। সরকারের হাসপাতাল সেটাও যদি তোমরা বন্ধ করে রেখে দাও তাহলে লোকগুলো কি করে বাঁচবে যারা এসেছে? এবার তাদের গাড়ি ভাড়াটাকে দেবে বলুন দিকিনি। আইএমের ডাকে দুদিনের কর্মবিরতি। জরুরি বিভাগ চালু থাকলেও চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে বন্ধ আউটডোর। রোগী হয়রানি এড়াতে জরুরি বিভাগের সামনে মঞ্চ বেঁধে অভয়া ক্লিনিকে জারি রোগী পরিষেবা। 12 ঘন্টার অনশনের মাঝে রোগী দেখছেন হাসপাতালের 15 জন চিকিৎসক। অভয়া ক্লিনিক থেকে প্রেসক্রিপশন লিখছেন চিকিৎসকরা। বহির্বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ থাকার জন্য আমরা এখানে অভয়া ক্লিনিক চালু করেছি এবং সেখানে সমস্ত স্পেশালিস্ট ডাক্তারবাবু, জেনারেল ডাক্তারবাবু তারা সবাই রয়েছে। কিছু অসুবিধা মানুষের হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের এই অসুবিধাটা যাতে কম হয় সেটা ব্যবস্থা করছি এবং তার সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসটা পুরোপুরি চালিয়ে যাচ্ছি। অন্তত 15 জন ডাক্তারবাবু প্রতিটি অনশনে রয়েছে। পরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনশন করবে। জুনিয়র চিকিৎসকদের অনশনের সমর্থনে এবার মুর্শিদাবাদ মেডিকেলেও শুরু প্রতীকী অনশন। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এই অনশনে যোগ দেন। যদিও হাসপাতালের পরিষেবায় অনশনের প্রভাব নেই বলেই দাবি চিকিৎসকদের। আমাদের আজকে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি যে একটা প্রতীকী অনশনের আমরা করেছি, তার সঙ্গে সঙ্গে দ্রোহের পথযাত্রা বিকেল 4টে থেকে আমরা পুরো বহরমপুরবাসীকে আহ্বান জানিয়েছি তারা যেন আমাদের সঙ্গে এসে পা মেলান এবং আমাদের যে অভয়ার যে বিচার, অবিলম্বে ন্যায্য বিচার, সেটা যেন আমরা খুব অবিলম্বেই পাই।
প্রতীকী অনশনে সামিল আইএম এর নৈহাটি ব্রাঞ্চের সদস্যরা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন। আইএম এর ডাকা প্রতীকী অনশনে যোগ নৈহাটি সহ আশপাশের একাধিক হাসপাতালের 12 জন চিকিৎসক। ধর্মতলা চত্বরে যে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই ছোট ভাই বোনগুলোর পেছনে এবং তারা যে 10 দফা দাবি তারা জানিয়েছে, প্রত্যেকটা দাবি আমাদের মনে হয়েছে যে অত্যন্ত যুক্তিযুক্ত এবং যুক্তিপূর্ণ। সেই দাবিগুলোকে সমর্থন জানিয়ে আমরা আজকে সবাই এই প্রতীকী অনশন পালন করি। চিকিৎসকদের কর্মবিরতির জের বারুইপুর মহকুমা হাসপাতালে বন্ধ আউটডোর বন্ধ থাকলেও খোলা এমার্জেন্সির বাইরেই চলছে পরিষেবা। রোগী দেখছেন হাসপাতালের 12 জন জুনিয়র চিকিৎসক। আপনি কি আউটডোরে দেখাতে এসেছিলেন? কোন ডিপার্টমেন্টে দেখাতে এসেছিলেন? ডিপার্টমেন্টে হলো গাইনি সমস্যার জন্য দেখাতে এসেছি। আমি 13 নম্বর ডিপার্টমেন্টে ছিলাম। তো ডাক্তার আছে? ডাক্তার আসেনি, ডাক্তার আমরা ওটা বন্ধ করে দিয়েছি। তার মানে এখন তো আপনি সমস্যা করেছেন? সমস্যা খুবই হচ্ছে। আমি গাইনি সমস্যার জন্য আমি সেটা এমার্জেন্সিতে দেখেছি, এমার্জেন্সি ডাক্তার নেই। ডাক্তার নিয়ে ওই ওখানে ফিরে এমার্জেন্সি যাবে ডাক্তার। অন্য সময় ডাক্তার দেখান? হ্যাঁ, অন্য সময় দেখায়। আউটডোর বন্ধ। আমাদের যেটা রুটিন ওপিডি, সেই ওপিডি রুমস গুলো ক্লোজ রয়েছে। সমস্ত ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে সার্ভিস প্রোভাইড করছিল। পুরো ওপিডি যে রুমস গুলো সেগুলো ক্লোজ রাখা হয়েছে এবং পুরোটাই এমার্জেন্সি থেকে সার্ভিস প্রোভাইড করা হয়েছে। দূর দূর থেকে যে সমস্ত মানুষজন আসছেন তারা যেন ফিরে যাবেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। তো এটা আমার ডাক্তারবাবুরাও। জুনিয়র চিকিৎসকদের দাবিকে সমর্থন জানালেও পুরুলিয়া মেডিকেলে স্বাভাবিক রইল চিকিৎসা পরিষেবা। হাসপাতালের সমস্ত বিভাগেই স্বাভাবিক পরিষেবা, খুশি রোগী ও তাদের পরিজনেরা। এখনো পর্যন্ত সেরকমভাবে ডিক্লেয়ার্ড কোনো কর্মবিরতি বা কিছু হয়নি। আর আমাদের এখানে পরিষেবা যেমন চলছিল সেভাবেই আছে। কতগুলো জিনিস এখানে আছে যে আমাদের এখানে জুনিয়র ডাক্তার সেই অর্থে এখনো পর্যন্ত নেই। কারণ হচ্ছে আমাদের এটা ফাইনাল ইয়ার ব্যাচ চলছে, সবচেয়ে উপরের যে ব্যাচ। এখনও ইন্টার্ন যারা মূলত জুনিয়র ডাক্তার আজকে তারা এখানে এখনও আসেনি, সেই জন্যে তার প্রভাবটা আমাদের এখানে কিছু পড়েনি। রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চললেও বারাসাত মেডিকেল কলেজে অন্য ছবি। সকাল থেকে স্বাভাবিক জরুরি পরিষেবা থেকে আউটডোর পরিষেবা। তরুণী চিকিৎসকের মৃত্যুতে ন্যায় বিচার সহ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রতীকী অনশন। পাঁশকুড়ায় প্রতীকী অনশনে নাগরিক সমাজ স্টেশনের সামনে মঞ্চ বেঁধে ন্যায় বিচারের দাবিতে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন। এরপর মশাল মিছিলে পা মেলাবেন নাগরিক সমাজের সদস্যরা। জেলা এক্সপ্রেস নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনের বিশ্বমানের পাঠ্য বই, অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। হেডলাইন্স নাও নিবেদন করছে দাদা চুলকানিতে দেয় আরাম, সালিকল মলম। সালিকল মলম। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত। আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। একই ছবি চুচুড়া ইমামবাড়া হাসপাতালেও। জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া ও বারাসাত মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। হেডলাইন্স নাও নিবেদন করলো গ্যাস, অম্বল, বদহজম ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আগে আমি, তারপর সবাই। আশা বড় খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া।
জেলা এক্সপ্রেস নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য টিবি নম্বর প্রাপ্ত পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার শীলের একাদশ ভূগোল। হাসনাবাদে ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোল। বরুণহাটে দুই পুজো কমিটির ঠাকুর বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি। ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী সৌমিত্র মণ্ডল সহ দুজন। শরীরে একাধিক জায়গায় আঘাত। হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার ক্লাব কর্তৃপক্ষের। সরকারপাড়া উদয়ন সংঘের ক্লাবের ছেলেপিলেরা নাচানাচি করছিল উন্মত্ত অবস্থায়, প্রচণ্ড বোম বাজি ওখানে ফোটায়। আমাদের একটা ছোট 2 বছরের বাচ্চার মাথায় এসে বাজিটা পড়ে, সেই তার বাবা প্রতিবাদ করায়, সেখান থেকে গন্ডগোলটা শুরু হয়। আমার ওপরে ওরা 30 থেকে 40 জন এসে অ্যাটাক করে। ক্লাবের সঙ্গে যে লঞ্চঘাট ঠাকুরপাড়ার যে সমস্যাটা হয়েছে, সেখানে ওরা যে প্রচারটা চালাচ্ছে আমাদের ক্লাবকে নিয়ে, এখানে ক্লাব পুজোর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না এবং এই ঘটনার সঙ্গে আমাদের এই ক্লাবের কোনো সম্পর্ক নেই। দমদমে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা। দমদম ক্যান্টনমেন্টের 2 নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চল দিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা যাচ্ছিল। শোভাযাত্রা চলাকালীন বাইক সাইড দেওয়া নিয়ে বচসা শুরু হয় বলে অভিযোগ। বাইক ভাঙচুর করা হয়, অসুস্থ মহিলাকেও মারধরের অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল করার অপরাধে হামলার অভিযোগ। চাষের জমিতে জল দেওয়ার পাম্প ভাঙচুরের অভিযোগ। ভূপতিনগরের 5 বছরই গ্রামের ঘটনা, যদিও হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। কয়েকদিন ধরেই বাড়িতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলার পাশাপাশি চাষে বাধা দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর। তৃণমূল করার অপরাধে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে খানাকুলে উত্তেজনা। শশাপোতা এলাকায় বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল নেতা প্রশান্ত গায়েনকে ব্যাপক মারধরের অভিযোগ। রড লাঠি নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের এক বেসরকারি হাসপাতালে ভর্তি এই নেতা। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ বিজেপির। দুপক্ষের তরফেই খানাকুল থানায় অভিযোগ দায়ের। মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মীর মৃত্যু। বোমার আঘাতে নিহত তৃণমূল কর্মী এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মালকিপাড়ায় বোমাবাজিতে তৃণমূল কর্মী নিহত হন বলে প্রাথমিক অনুমান। নিহত ব্যক্তি তৃণমূল ব্লক সভাপতি অনুগামী বলে পরিচিত। রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিধায়ক হুমায়ুন কবির গোষ্ঠীর বিরুদ্ধে এলাই শেখকে খুনের অভিযোগ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণের অভিযোগ। বিধায়কের দেহরক্ষীকে মারধরেরও অভিযোগ। ঘটনায় হাসনাবাদ থানায় বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার প্রতিবাদে হাসনাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। বসিরহাট দক্ষিণের বিধায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। আমার বিধায়কের গাড়ি ফেরার সময় এখানকার কাউন্সিলর, তার বাড়ির লোকজন যারা বিজেপি কাউন্সিলর, তারা গাড়িটাকে হঠাৎ করে রাস্তায় আটকায় এবং অভদ্র ভাষায় গালিগালাজ করে। কর্তব্যরত যারা অফিসিয়াল পুলিশ প্রশাসনিক কর্তা আমার সাথে ছিলেন গাড়িতে, আমার যারা সিকিউরিটি, তাদের গায়ে হাত দেয়। তখন গাড়িতে আমি ছিলাম না, গাড়ি আমাকে নামিয়ে ফিরে যাচ্ছিল। বিজেপি তো এরকম ধরে সারা বছরই করে যাচ্ছে। ঘটনা ঘটে গেছে, ছোট ঘটনা, সে কালকে মিটে গেছে। কম বেশি ভুল ত্রুটি হয়েছে দাদা, আমি স্বীকার করছি, অস্বীকার করার জায়গা নেই। ওই ওখান থেকে আমরা পাস হচ্ছিলাম, গাড়িটা চলে যাচ্ছিল, ওই সেটা বলতে গিয়ে একটু তর্কতর্কি হয়েছে। আর তর্কতর্কিতে যা একটু হয়ে থাকে সেটা, এমনি মারামারি টারি কিছু না। চোপড়ায় আগুনে পুড়ে ছাই 3টি বাড়ি। সোমবার গভীর রাতে টুনটুনিয়া গ্রামে একটি বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পরপর আরও 2টি বাড়িতে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন, পরে ইসলামপুরের দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান। মুর্শিদাবাদের রানীনগরে বোমা বিস্ফোরণ। সোমবার রাতে শেখ কলেজ পাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে ওই এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায় তা এখনো স্পষ্ট নয়। জঙ্গলের ভিতরে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। অশোকনগরের দৌলতপুর এলাকার ঘটনা। কাজে যাওয়ার সময় জঙ্গলের ভিতরে একটি সাইকেল দেখতে পান স্থানীয়রা। কিছুটা এগিয়ে যেতেই নজরে আসে গাছে যুবকের ঝুলন্ত দেহ। অশোকনগর থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহের পাশ থেকে উদ্ধার ব্যাগ। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। তলিয়ে যাওয়া সিভিক ভলেন্টিয়ারের খোঁজে জারি তল্লাশি। সকাল থেকে উদ্ধার অভিযানে রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফ। গতকাল সন্ধে লালগোলার তারানগর এলাকায় ডিআইবির এক সিভিক ভলেন্টিয়ার সহ আরও একজন নদী ভাঙনে তলিয়ে যায়। একজন জীবিত অবস্থায় নদী থেকে ফিরে আসতে পারলেও এখনও নিখোঁজ আসিকুল ইসলাম নামে ওই সিভিক ভলেন্টিয়ার।
7 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক, জখম এক। একটি ডাম্পারকে সাইড দিতে গিয়ে অপর একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে এক বাইক আরোহীর মৃত্যু হয়। গতি নিয়ন্ত্রণের দাবিতে মৃতদেহ ঘটনাস্থলে রেখে বেশ কিছুক্ষণ অবরোধ করেন স্থানীয়রা, পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। চোরা শিকার রুখতে তৎপর বন দপ্তর। মঙ্গলবার সকাল থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে ও বাইরে ব্যাপক তল্লাশি। জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকার 2টি স্নিফার ডগ নিয়ে তল্লাশি। চোরা শিকারের সম্ভাবনার খবর পেয়েই তল্লাশি বন দপ্তরে। নদী দূষণ রুখতে আলিপুরদুয়ারের বিসর্জন ঘাট পরিষ্কারে তৎপর প্রশাসন। বিসর্জনের পরেই নদী থেকে তুলে ফেলা হলো মূর্তির কাঠামো ও অন্যান্য সামগ্রী। ফুল, বেলপাতা, ঘট সবকিছুই নদী থেকে পাড়ে রাখার ব্যবস্থা পুরসভার। শহর লাগোয়া কালজানি, নোনাই ও ডিমা নদীতে মোট 12টি বিসর্জনের ঘাট রয়েছে। সমস্ত ঘাটেই হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে বিসর্জনের ব্যবস্থা প্রশাসনের। জেলার বিভিন্ন ঘাটে নদী ও পুকুর পরিষ্কারেও প্রশাসনের বিশেষ নজর। কঙ্কালীতলায় 51 কুমারী পুজোর আয়োজন। 48 বছর ধরে এখানে হয়ে আসছে এই পুজো। পাশের গ্রামের এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন 51 কুমারীর এই পুজো। বর্তমানে তিনি মারা গেলেও তার ছেলেরা এবং কঙ্কালীতলা মন্দির কর্তৃপক্ষের তরফে এই পুজোর আয়োজন করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে বৃষ্টিতে ভিজল ধূপগুড়ি। শুধু ধূপগুড়ি নয়, বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি গোটা ডুয়ার্স জুড়ে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলপাইগুড়িতে বৃষ্টির প্রভাব পড়ল লক্ষ্মী পুজোর বাজারে। সকাল থেকে লাগাতার বৃষ্টিতে মাথায় হাত ব্যবসায়ীদের, সমস্যায় ক্রেতারাও, বৃষ্টিতে মুখ ভার সকলের। আজই মহারাষ্ট্র ঝাড়খণ্ডের ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেলে 2 রাজ্যের ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। 26শে নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার। 2025-এর 5ই জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ঝাড়খণ্ড বিধানসভার। তার আগেই দিনক্ষণ ঘোষণার তোড়জোড় শুরু নির্বাচন কমিশনের। জেলা এক্সপ্রেস নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনের বিশ্বমানের পাঠ্য বই, অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। খবর এক নজরে নিবেদন করছে মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। খবর এক নজরে নিবেদন করলো মিকি টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। Weather report presented by Sunrise. Lines নিবেদন করছে সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। আজ রেড রোডে পুজো কার্নিভাল শুরু কাউন্টডাউন। অংশ নেবে 89টি পুজো কমিটি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রিত শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। আরজিকর মামলায় আজ ফের সওয়াল জবাব। সুপ্রিম কোর্টে সিবিআই চার্জশিটের পর প্রথম শুনানি। জোড়া স্ট্যাটাস রিপোর্টের পর এবার কি? শীর্ষ আদালতে নজর সব পক্ষের। জুনিয়র ডাক্তারদের অনশনে পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তি দেখিয়ে গতকালই শুনানিতে বাড়তি গুরুত্বের আর্জি চিকিৎসকদের আইনজীবীর। উত্তরবঙ্গ মেডিকেলে ধুমধুমা। ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি। মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরেও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ। সুপারের অফিসে ঢুকে ভাঙচুর। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি। আটক 2 মহিলা সহ 3।
ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। একই ছবি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া ও বারাসত মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6, পুলিশের নালিশ। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় থানার সামনে বিক্ষোভ, তৃণমূলের গ্রেফতার 2 পদ্মকর্মী। হেডলাইন্স নিবেদন করলো সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। আগে আমি, তারপর সবাই। আশা বচ্চো খাবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। নমস্কার, ঠিক দুপুর 2:30 চলে এসেছি নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আমি অয়ন। আগামী 1.5 ঘন্টা গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে থাকবো, কারণ আজকে আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে, সওয়াল জবাব শুরু হবে ধর্ষণ খুন মামলায়, এবং তার সঙ্গে সঙ্গে কর্মবিরতিতে হয়রানি, এই সমস্ত ছবি। আবার স্বাভাবিক পরিষেবা আছে কোথাও, আবার কোথাও পরিষেবায় ভোগান্তি, এই সব নিয়ে আসবো। তবে এই মুহূর্তে যে খবরে যাব তা হলো তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলা, এবং সেই হামলায় বিজেপি পদ্মকর্মীদের ওপরেই অভিযোগ। এই মুহূর্তে যে ছবি দেখাবো সেই ছবি দেখুন। তৃণমূল বিধায়ক, তার দেহরক্ষীকেও মারধরের অভিযোগ হাসনাবাদের ঘটনা এটা। তৃণমূল বিধায়কের ওপরে কেন আক্রমণ, কেন হামলা, এই সমস্ত নিয়ে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, কারণটা কি? কেন এরকম ভাবে গাড়ির বনেটে উঠে পড়লেন বিজেপি কাউন্সিলররা? পদ্মকর্মীদের ওপরে কেন হামলার অভিযোগ? দেখো, এই যে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি গত রবিবার রাতে যখন টাকিতে বিসর্জন হচ্ছিল, সেই বিসর্জন শেষে তার দলীয় কর্মী সমর্থকদের এবং স্থানীয় কাউন্সিলরদেরকে নিয়ে তিনি একটা আলোচনা বসেছিল, এবং অনেক রাত পর্যন্ত সেই আলোচনা চলে। এবং তারপরে তার দেহরক্ষী এবং তার গাড়ির ড্রাইভার খাবার আনতে যাচ্ছিল হাসনাবাদে, এবং তখন ওই যে 15 নম্বর ওয়ার্ডের ঘটনা, সে 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর উমা মণ্ডল, তার বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছিল, এবং তখন সেই বাড়ির সামনে উমা মণ্ডলের স্বামী এবং উমা মণ্ডলের মেয়ে এবং উমা মণ্ডলের বেশ কিছু ঘনিষ্ঠ, তারা সেখানে দাঁড়িয়েছিল। এবং এমএলএ এর গাড়ি যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন এমএলএ এর গাড়ি দেখে কটূক্তি করে বলে অভিযোগ বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির। এবং তারপরেই কিন্তু উমা মণ্ডলের সঙ্গে উমা মণ্ডল এবং উমা মণ্ডলের ঘনিষ্ঠদের সাথে যে বিধায়কের যেসব দেহরক্ষী, তাদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়, এবং উমা মণ্ডলের মেয়ে গাড়ির বনেটের উপরে উঠে কটূক্তি করতে থাকে, উমা মণ্ডল কটূক্তি করতে থাকে, এবং উমা মণ্ডলের স্বামীও কিন্তু বাজে ভাষায় সেখানে কথা বলে, এবং ওই এলাকার রীতিমতো উত্তেজনা তৈরি হয়ে যায়। অর্থাৎ রাজনৈতিক দিক থেকেই এই গন্ডগোল। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় যার উপরে হামলা, তিনি কি বলছেন দেখুন। আমার বিধায়কের গাড়ি ফেরার সময় এখানকার কাউন্সিলর, তার বাড়ির লোকজন যারা বিজেপি কাউন্সিলর, তারা গাড়িটাকে হঠাৎ করে রাস্তায় আটকায় এবং অভদ্র ভাষায় গালিগালাজ করে। কর্তব্যরত যারা অফিসিয়াল পুলিশ প্রশাসনিক কর্তা আমার সাথে ছিলেন গাড়িতে, আমার যারা সিকিউরিটি, তাদের গায়ে হাত দেয়। তখন গাড়িতে আমি ছিলাম না, গাড়ি আমাকে নামিয়ে ফিরে যাচ্ছিল। বিজেপি তো এরকম ধরে সারা বছরই করে যাচ্ছে। আর কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর, তিনি কি বলছেন?
ঘটনা ঘটে গেছে, ছোট ঘটনা, যে কালকে মিটে গেছে। কম বেশি ভুল ত্রুটি হয়েছে দাদা, আমি স্বীকার করছি, অস্বীকার করার জায়গা নেই। ওই ওখান থেকে আমরা পাস হচ্ছিলাম, গাড়িটা চলে যাচ্ছিল, ওই সেটা বলতে গিয়ে একটু তর্কতর্কি হয়েছে, আর তর্কতর্কিতে যা একটু হয়ে থাকে সেইটা, এমনি মারামারি টারি কিছু না। শুরুতেই যেটা বলেছিলাম, সুপ্রিম শুনানি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট জমা দিল আরজি কর নিয়ে, স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো সুপ্রিম কোর্টে। একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু। এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে 5 Roman 5 last part method also may be written. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে। আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে, পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। এর আগের শুনানিতে কর্মবিরতি নিয়ে, প্রথম শুনানিতে কর্মবিরতি নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন, কড়া পর্যবেক্ষণ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার কর্মবিরতি নিয়ে বা অনশন নিয়ে গতকাল ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলেছিলেন যে উদ্বেগজনক পরিস্থিতি, অনশন চলছে, যাতে এই শুনানি গুরুত্ব দিয়ে সওয়াল জবাব হয় এবং এই শুনানি গুরুত্ব দিয়ে যাতে হয়, সে কথাই বলেছিলেন ইন্দিরা জয়সিং। আপনাদেরকে দেখিয়েওছিলাম যে ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই অনুরোধ রেখেছিলেন। A charge sheet প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পড়া শেষ হলো সম্ভবত। section 64, 66, 103(1) of the BNS 2023 against accused Sanjay Roy. Stop. The ACJM Sialda, उसके पहले लिखो, by an order dated 7 October 2024, the ACJM Sialda has taken cognizance of the offences, and committed the case to the court of the additional sessions judge, First Court, Sialda. Stop. The hearing for consideration on charge has been fixed on 4 November 2024. Next, the status report filed by the CBI indicates that further investigation into the alleged role of others in relation to the alleged rape and murder
on 9 August 2024. It's the subject matter of the continuing investigation. Page 6 bottom, your lordships would find easily, my lord, what is in progress. It may not be necessary to record it, my lord, just for your lordships. লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো। The CBI has also received communications pertaining to certain aspects which have been highlighted by these appearing in the present proceedings to their counsel. Those matters are also being looked into by the CBI. Independently, full stop. The CBI has further highlighted the developments which have taken place in the course of the investigation. The case of financial irregularities in RG Kaur Medical College and Hospital, which is being investigated in FIR number RC 0102 024 A 0007. Stop. The further investigation along the lines of the further investigation, both in respect of the incident which took place on 9 August 2024 and in regard to the alleged financial irregularities, may continue. Stop. The court shall be apprised of the further status of the investigation in that regard. The status report be hence be submitted to this court within a period of 3 weeks. Stop. Would your lordship like to take cognizance of the affidavit filed on the progress of the task force? They are I'd like to see what the task force has done because that's very crucial. We have filed an affidavit, but If you can give us, I can give a copy. Copies are served on everyone, my lord, because this is. Yeah, of course. I just let me use the court. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট। My lord, CBI officials are in direct touch with the parents of the deceased, and You are meeting them and keeping them posted. they are come. okay. Gobi लिखिए, both the Learning Solicitor General and Ms. Linda Gobil and Counsel have stated that the CBI has been actively in contact with the parents of the deceased. Yes. And have kept the parents apprised of the progress of the investigation. Yes. Also, my lords, I've received from them the nodal officer, which Mehti has now appointed, in order to pull down any such material that may. Any material which infringes upon the privacy of Of course, the it also applies deceased, to my lord, or the that, family. The Ministry of Electronics and that MIT has nominated a nodal officer who is in contact with the parents of the deceased so that any offending material which is uploaded on any electronic website can be immediately pulled down. Please, my lords. Instead of the website, your lordships may say Initially- any intermediary. Yes, Because all websites intermediate. are not intermediary. On any platform. Any intermediary platform. Intermediary platforms. Please, my lords. Obliged. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ষষ্ঠবার শুনানি, আর্থিক দুর্নীতির তদন্ত চলবে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। স্ট্যাটাস রিপোর্ট পড়ে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ন্যাশনাল টাস্ক ফোর্সও কি কি তদন্ত করেছে সেটাও জমা দেওয়া হলো আদালতে। এবং আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নোডাল অফিসারও নিযুক্ত করা হয়েছে।
স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সব পড়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এমনটাই জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যে দাবি করা হচ্ছিল, যে অভিযোগ করা হচ্ছিল, খুন ও ধর্ষণে অন্যদের ভূমিকা, যেমন তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওসি টালা থানার অভিজিৎ মণ্ডল, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তারা দাবি করছিলেন কেন চার্জশিটে নেই তাদের নাম। সেটা বলা হলো খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। অর্থাৎ এই ভূমিকা নিয়ে সিবিআই আরও তদন্ত করবে, তারপরে আবার স্ট্যাটাস রিপোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই, খুন ও ধর্ষণ ও খুনের আর্জিকর ধর্ষণ 9 অগস্টের যে ঘটনা, ভয়াবহ ঘটনার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব শুনানি চলছে। ষষ্ঠ শুনানি, পঞ্চমবার 5বার স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই এবং সেই স্ট্যাটাস রিপোর্ট তার সঙ্গে ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সবটাই খতিয়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর্থিক দুর্নীতির বিষয়েও রয়েছে স্ট্যাটাস রিপোর্টে। চার্জশিট দেওয়া হয়েছে 7ই অক্টোবর সিবিআইয়ের পক্ষ থেকে শিয়ালদা আদালতে। সেই চার্জশিটে সঞ্জয় রায়ের নাম রয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নাম নেই কেন, এই নিয়ে বারবার অভিযোগ করছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা রাজভবনে রাজ্যপালের কাছেও ডেপুটেশন দিয়েছেন গতকাল, যদিও এখনো পর্যন্ত খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। এবার ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট পড়ছেন বিচারপতিরা। আরজিকর মামলায় সুপ্রিম শুনানি চলছে। ডিওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। So, Solicitor, what is the position of the task force actually? Look, the task force has received some suggestions. If your lordships can only come to page 8. Page 8 of my affidavit, your lordships have? Yes. Yes. Page 8, para 11. It is submitted that approximately 7,688 hospitals, medical establishments submitted their response. This is on that questionnaire which was floated. Yes, yes. But you have now constituted 4 subgroups of the task force. Yes, by your OM dated. By your OM dated 5th of September 2024. Correct, my lord. That, Now, between 5th of September and today, what has happened? well, your lordships would find that on page 4, para 8. টাস্ক ফোর্সের Last meeting was 9th of September, but para 8. But after 9th September, what has the task force done? No meeting after 9th? No meeting after The 9th, The last meeting was then on the 15th of October. last meeting was 9th of September. So why is there no progress between the 9th of October and today? But I can request them to expedite because the secretary is only secretary to the body, my lord. But the work appears to be humongous. If your lordship sees para 8. So we see that because they are they have collected data from all over the country. That's in hundreds and thousands. For example, para 8, just read, my lord, for your consideration. The task force must expedite the work because. My lord, sorry, my lord, I bow down. 1,700 inputs and suggestions have been received so far, out of which approximately 37 associations and 1,500 individuals, including hospitals, have submitted their inputs. These inputs are being segregated and categorized for consideration of the concerned subgroups constituted under the National Task Force. And, my lord, page 8, we have said, my lord, that total, my lord, responses are 7,688 and 4,990 from state government.
and 2,436 from private sector. And other categories 183. But this would be I think whatever now the task force does, it would be a long-lasting solution, it seems. Therefore, they are also taking their time, going into each of the suggestion inputs, etc. Order of this, pursuant to the order of this court dated 20 August 2024, the Union government issued an office memorandum on 21 August 2024, constituting a national task force টাস্ক ফোর্স কতটা কাজ করতে পারলো তা জানতে চাইলেন প্রধান বিচারপতি। At the first meeting of the MTF, which was held on 27 August 2024, 4 subgroups have been constituted to engage with stakeholders and to submit and to prepare their recommendations on the following issues. A. Strengthening infrastructure of medical institutions. B. Strengthening security systems in medical institutions. C. Revamping working conditions of healthcare professionals. And D. Strengthening of legal framework across all states. The meeting of all the conveners and member secretaries of the subgroups was held on 9 September 2024. Pursuant to the directions which were issued on 22 August 2024. A web link has been created on the website of the Ministry of Health and Family Welfare for seeking inputs of various stakeholders. About 1,700 inputs and suggestions have been received, comprising of 37 associations and 1,500 individuals, including hospitals. Pursuant to the directions contained in the judgment dated 20 August 2024, the Ministry of Health and Family Welfare shared a questionnaire to all states, UTs, in pursuance thereof. 7,688 hospitals, medical establishments have submitted their responses. These are being evaluated by the subgroups. Presently, it appears that the National Task Force has not made any, neither the National Task Force nor the subgroups have made any substantial progress in compliance with in pursuant to the remit set in the orders of this court, in the order of this court. The Solicitor General has accepted that no meeting appears to have been held since the first week of September 2024. We are of the view that the Union government must make proactive efforts to ensure that the work of the task force is completed within a time schedule, within a reasonable period in the future. Accordingly,
The meetings of the task force meetings of the NTF shall be held at periodic intervals. So all subgroups shall hold regular meetings so that by the next date of this court is apprised of the tentative recommendations of the NTF, including its subgroups. This exercise should preferably be completed within a period of 3 weeks. We'll give 3 weeks now for the NTF to meet and complete all its work. Only, my lord, one factual correction. When your lordships have said that we have requested the filled up questionnaires to be sent by the state governments and UTs, my lord, kindly add central and state government hospitals also. They are also, because they are the real stakeholders. Now, that part is over now. NTF, the investigation, what else now remains for today, Mr. Sibbal? My lords, if we may apprise, my lords, as to what is happening on the ground. During the pujas... First taken up, that affidavit. The state of West Bengal? Yes, sir. Let us see your affidavit. We received it a few minutes ago, my lords. I have not received it yet. If State of West Bengal affidavit, there is. you have a copy, and extra copy. Asta, I'm giving a copy. if you have extra. Yeah. It's there somewhere. Filed and circulated, Lord. Signature is not. Paragraph 4. ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আদালতের নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল টাস্ক ফোর্স কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ There's a little shortfall which your lordship notices, Lord, 90%, 94, 98. No, that's on account of the work to be done in RG Kar Hospital, Lord, with respect to which, Lord, we got the clearances, Lord, from the CBI on 9/10/24 and 14/10/24. Para 4, sir. At page 1. Page 2. All other hospital is complete. ন্যাশনাল টাস্ক ফোর্সকে তার কাজ শেষ করার জন্য 3 সপ্তাহ সময় দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানির আগে ন্যাশনাল টাস্ক ফোর্সকে নিজেদের কাজ শেষ করতে বলা হচ্ছে। ইতিমধ্যেই সিবিআই তার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্সও স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্সের সেপ্টেম্বরে লাস্ট মিটিং হয়েছে, শেষ মিটিং হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। I have instructions to submit, Lord, that even with regard to RG Kar Medical College, the work will be completed by 31st October, Lord. 31 অক্টোবরের মধ্যে আরজি করের কাজ শেষ হবে বলে জানালেন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী। রাজ্যের তরফে জানানো হয়েছে 90 থেকে 95% কাজ শেষ হয়েছে আরজি করের। 31 অক্টোবরের মধ্যে শেষ হবে। আইনজীবী রাকেশ দ্বিবেদী, রাজ্যের আইনজীবী, জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে। বাকি সব হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে বলেও রাকেশ দ্বিবেদী, রাজ্যের আইনজীবী, তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানালেন। যদিও ন্যাশনাল টাস্ক ফোর্স কি পদক্ষেপ করেছে সেই পদক্ষেপে প্রশ্ন তুলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল টাস্ক ফোর্স এবং সাব গ্রুপদের কেউই কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেনি এখনো পর্যন্ত। কাজ শেষ করতে বলা হচ্ছে পরবর্তী শুনানির আগে। 3 সপ্তাহ সময় দেওয়া হলো ন্যাশনাল টাস্ক ফোর্সকে। পরিকাঠামোগত উন্নয়ন, সেই পরিকাঠামোগত উন্নয়নের জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো 31 অক্টোবরের মধ্যে আরজি করের সিসি ক্যামেরা, রেস্টরুম, শৌচালয় সমস্ত কাজ শেষ হয়ে যাবে।
Para 7, we have indicated the committees have been formed at various levels. Emergency alarms are also being set up as the meetings, dialogues happened, they desired it, that also is being done. All amount has been, finances have been sanctioned for that purpose. Biometric access features been installed, in the restrooms of and the critical areas. If that has been procured now, then that will also be by 31st October. We'll indicate that also has been. So where will they be installed? The biometric facilities? In the restrooms, duty rooms, and wherever the outsiders are not allowed to go. Have you seen the affidavit which has been filed by the state of West Bengal? We have Just received it. No, just received it. My lords, I've had a chance to look through it, even though we just received it. They have now indicated that insofar as the 28 medical colleges other than Ajikor are concerned, they've given us the statistical and breakdown. Additional demands were placed for 893 duty rooms in see page 2 and 3. They've given us the breakup of duty rooms, washrooms, lighting arrangements and CCTV installations, where almost 90, some cases 98% or 90% of the work is done, and they are anticipating that will be completed the latest by the 25th of October. For Ajikor also, they have said that they will complete the entire work by 25th of October. 31st. My lords, many of our doctors are government doctors. They are in these hospitals. We have checked with them before, and we have also confirmed after this affidavit arrived, because they are all, watching and available, and nowhere near this level. Some beginning has been made, but nowhere near this level of work has been done. And my lords, we do have documents that we have placed on record. Could we pass it over, what, Master Sir? That demonstrate perhaps the reason why. And the reason why, my lords, may see at PDF, I beg your pardon, my lords, at, please hand over. We have annexed photographs and Page 61, my lords. They've all been served, but whatever copies we have can be handed over, please. Then you can. It's all been served 2 days. Apart from the statistical details, the budgetary outlays, they've also provided photographs in Annexure A to the work which is being carried we are out. constantly in touch with the doctors' associations and committees formed, and so they are inspecting their. My lords, verified only in the spot. My lords, if I may just point out, and then of course, there will be a response. My lords, at page 59, for example. Of their affidavit? No, 59 of the application that I have handed over. If my lords may look at, that is where the document begins. At page 3. Or rather, page 59, the bottom of page 59, it says that administrative approval is for 3 crores 35 lakhs 56,714 only. For example, this is the name of the project is Supply, Installation, Testing and Commissioning of CCTV Surveillance System and Allied Infrastructure for the NRS Medical College and Hospital at AJC Bose Road, Kolkata. Now, my lords may see that the amount there are 300 AFS which have been if I may just finish. The amount is ₹1 for 2024-2025 and for 2025-2026 the amount is 3 crores 35 lakhs 56,713. This is not an isolated document, my lords. And lords may have the next page. For 24-25 that the budget is ₹1. There are about 8 documents.
And these are their documents. Yes. There are 300 plus such works which have been sanctioned by us. Total cost 300, like this AFS is nothing, it stands for Administrative Approval and Financial Sanctions. There are 300 such works have been sanctioned. Each bears somewhere it will bear 56 lakhs, somewhere it will 3 crores. Sum total of all that stands today at 123 crores. Since this work was given to us on suddenly this work has come, so the budgets towards the end of the year, it is reappropriated. I have that power to reappropriate from one head to another. So it will, for a software system, it will say 24, 25 rupees one or something, but as the work progresses, we reappropriate and pay the money. Works are on, contractors have worked, and they will also be paid, sir. Anyway. It as a shagun, Malo. 1 rupee usually. No, but why don't you? Lucky Shagun, Malon. But ultimately, look, they have disclosed data. They have also indicated through photographs what is the nature of the work which is being carried out. We can't merely ignore what they have said on affidavit, because they have said that on affidavit. At the most, we can say that, look, let this be verified. We can ask somebody to verify what is the nature of the work which is being done. That's Right all. now, Bengal is the only state. Malon, perhaps a local commissioner could be appointed or something. I mean, we are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. Who's that? যে রিপোর্ট জমা পড়েছে রাজ্যের, সেই রিপোর্ট ঠিক নয় বললেন ডাক্তারদের আইনজীবী, সিনিয়র ডাক্তারদের আইনজীবী। সেখানে কিছুই হয়নি কাজ, এরকমটাই দাবি করলেন ডাক্তারদের আইনজীবী। যদিও প্রধান বিচারপতি বললেন by the Principal Secretary in the Department of Health and Family Welfare of the Government of West Bengal. Full stop. The affidavit indicates that the state government has sanctioned work worth rupees 123 crores, of which a substantial part has been completed. Full stop. The updated status of the ongoing and completed work for 28 medical colleges have been tabulated in a chart in a table which is reproduced below. Page 2 को A copy कर दीजिए. As regards the status of the ongoing work in Ajikar Medical College, the affidavit contains the following tabulation. Page 3 को copy कर दी. Mr. Rakesh Dwivedi, from Senior Counsel, has assured the court that all the ongoing work at the 28 medical colleges. We are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. Who's that? প্রধান বিচারপতি জানালেন যে রাজ্যের তরফে সাবমিট করা এফিডেভিটকে ভুল বলে দেওয়া যায় না। By 31 October 2024. Full stop. Apart from the above steps, it has been indicated that the state government has constituted, bracket 1, a state-level grievance redressal committee, semicolon, a state-level committee for security audit, district-level committees for security audit, a district-level committee for security audit. Full stop. It has been stated that an initial round of security audit has been completed. Stop. An additional 1,514 security personnel have been approved for deployment in the medical colleges and hospitals, of which 910 would be female security personnel. Stop. The verification of antecedents and necessary training is stated to have been completed in the case of 616 security personnel, brackets comprising of 328 female and 288 male security personnel. Apart from the above steps, the affidavit indicates that the
state government has by an order dated 1 October 2024 reconstituted the Rogi Kalyan Samiti of different medical colleges and has rolled out an integrated hospital management system which has 1,013 government hospitals reporting thereon. Stop. It has been stated that the IHMS envisages capturing every step of patient treatment through online OPD ticket booking, e-prescriptions, Sorry. drug dispersals from drugstores and pharmacies, and online discharge. Full stop. The state government has also taken steps on a pilot basis for monitoring real-time bed availability and online centralized referral systems. Centralized referral system and a digital bed vacancy monitor. Only timelines. Well, is there any timeline for that integrated system? The previous report shall be appears to be apprised- that there's the no report time. shall be apprised in a period of 3 weeks from the day. The report shall be apprised within 3 weeks. Well, may I just make one of the small, further progress which is made in commissioning these facilities. a small comment on the integrated system? Yes. Well, we welcome the integrated. project is already going on in this. That we have recorded. We have saw that in your affidavit. Now, just hear me for a second. It is the demand of the doctors has been for an integrated system, and we are happy to note that an integrated system will be put in place. However, my lord, the real issue is referrals are made to hospitals which are incapable of handling an emergency. So the integrated referral system must ensure that the referral which is made is to a hospital which has the adequate expertise, the adequate doctors, the adequate equipment. What is happening is references are being made to hospitals which don't have this. That's why the patient gets upset. It's not about the doctors getting upset. It's the patient who gets upset. Please allow me to finish. Please allow me to finish. This is not fair. What is happening is the patients are getting upset. Still not in place. Will you please allow me to finish? Well, the patients are getting upset because referrals are made to the wrong hospitals which don't have the capacity. And then they take out their anger on the doctors who are on duty. So all I'm saying is when they make this integrated referral system, they must ensure that the reference is made to a hospital which has a free bed. Sometimes referrals are made to hospitals which don't have a free bed. Secondly, that the referral has the necessary expertise to deal with a particular ailment. And thirdly, that a doctor is available with that specialization. Then the patient will be satisfied. If the patient is satisfied, the doctor will not be attacked. That is the real problem. Kindly have page 9. It's about the patients not getting what they want. Since the integrated hospital management system is being rolled out by the state government, completed by 1st November. And is expected to be completed by 1 November 2024. The state government shall take due steps to ensure that the IHMS inter alia factors in bracket 1 the availability of free beds, bracket 2 the availability of expertise in the medical health facility, and bracket 3 the availability of doctors with the requisite specialization. And in medicine, my lord, sometimes medicine is not available. And you have said facility. Yes, my lord, very well. Medical facilities will include everything. Made that broad suggestion. That is a valid point that they have made. Appreciate, but it has to be resolved there. Right, we've flagged it, that's all. Malad, just one in suggestion. this regard, just one more suggestion. The affidavit, they have said with regard to CCTV being installed in the lifts. And the reason I'm telling your lordship is because of a horrific incident that took place in the Calcutta High Court, where one of a junior who had just joined was molested by a court staff inside the lift. The Kolkata police came, they did not arrest him. He was allowed to go, and subsequently he surrendered and he was granted bail.
The Calcutta High Court otherwise is completely covered except for 1 or 2 dark spots which are not covered. But the lifts were not covered. And this poor girl was molested inside the lift. So it's just a suggestion that they should also install CCTV in the lifts, which is very, very important. You've heard the point, just take note of it. The officers are I have something to say, Lord. I have a serious objection about this off the cuff, Lord, without That's any. all right. They're just giving a suggestion. You heard Just to go on the media thing. This is not to the media. This is one second. Let's not get lost in this. Suggestion has been made. It's been made within the hearing of everybody. We have not passed any directions. The officers are here. Let them just bear it in mind. That's all. Lords, there is one more suggestion and it's not off the cuff. This is in our prayer. We are seeking a digital bed vacancy monitor outside each medical college. We've just flagged that while passing an order on the IHMS. We've dealt with the availability of beds. Yes, my lord. It was My lords, may That's why we flagged that. Ms. Jaising just made the point. the We bed therefore flagged it. monitor as long as it's there, my lord. My lord, just one more thing I didn't want to interrupt while my lords were dictating the order. Is that the notification setting up the security audit committee is in front of me, and it includes only various officials, bureaucrats, selected by the state government. We are not saying disband it. We are not saying replace it, my lords. We are saying if the representatives of the senior doctors and the junior doctors may be on that committee and work together to verify that the work is being done and constructively make suggestions, then it would only be But to they the have to benefit. be at work for them to be in a committee which will look at their suggestions, right? If they are not at work, how? They are all at work, my lords. My lords, they are all at work. They have joined now. All right. They are all at work. Except seven, there is a relay strike, hunger strike of 7 doctors going on, but we'll handle that, Lord. All right. Just consider this, that on the security audit committee, What they are wanting, Lord, is that they're given a meeting. We are constantly meeting the doctors and doing what they are wanting as far as possible. But My what lords, they are that wanting is is that to not hold true. elections, Lord, in every hospital. That is not. My lords, please, we may just make our submission and There then can't be elections. Trivedi may of course we must have this, respond. Mr. Rakesh Reddy, Senate Counsel, Senior Counsel appearing on behalf of the state of West Bengal, has assured the court that the representatives of the state government are continuing to be in active contact with the doctors so that all steps which are being taken to upgrade the infrastructure will really factor in the concerns of the doctors. And any doctor can come up, Lord, and tell. We made that. But my lords, then we will place before my lords, and then we don't want to trouble my lords. If we can just be on the committee, my lords, and that will be helpful. I think we'll get on. I will trouble. Mr. Sibyl, anything else now for this time? Wanted to file a status report on behalf of the Calcutta policeman. Yes. Just take it on record. Look, your lordship will now kindly hear me for a few minutes. Circulated already, Mother. That's all. My lord, This is doing what, Mother? Because they are investigating. Mr. That is the acrobat. Yes, that investigation is going on. Therefore, I don't want to make an issue of my it. lord, may I just be permitted to say a few words? Have you given a copy to the Yes. solicitor? No, Mother, this is a status report. Don't give a copy. My lord, Investigation is going on. This petition, Investigation. I have no difficulty with those. The court will ask. Therefore. what is he submitting? We don't- কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি তুলে ধরলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কলকাতা পুলিশের তদন্ত যেভাবে চলছে সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট এই মুহূর্তে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পরিকাঠামো নিয়ে My lords, there's just one more issue. This is the Ratire Shathi issue that my lords had said that due to the fact. Yes. May I? Yes. Due to the fact that there was a civic volunteer that is the main accused, that the band of civilians that they are recruiting, that they should consider and perhaps disband. They have doubled down on that. And they have various notifications that I have placed in my application. Now, my lords, if I may point out the fact, they won't deny the fact that they have doubled down on that. But if I may point out the Calcutta High Court order that they are violating in this regard, saying that no law and order functions may be discharged by civic volunteers and such civilians. This court in Nandini Sundar also said
that SPOs must be disbanded, and that civilians cannot discharge these functions, my lord. So, my lords, we have placed 3 or 4 orders, if my lords will permit, to set aside then the Ratirishati scheme. We have placed the application. If they would like to respond to it, we're happy to argue it on another date or today, whatever my lords. Nobody is being now recruited in the manner in which, my lord, that person, my lord, who is involved in the crime was recruited. He was not recruited under the Private Security Agencies Regulation Act 2005, under which all the hospitals in India, my lord, including the public hospitals in Delhi, my lord, they are all recruiting under this act, which is an act, my lord, which is meant for having the security agencies employed, which security agencies are licensed, and pursuant to that, my lord, they are employed. So now all recruitments are being done under this act as everywhere, my lord. So it's a central act, not our act, my lord. My lord, and uniformly being applied everywhere in the entire country, my lord. My lord, this act was interpreted. Private Security Agencies Regulation Act 2005. I've got a copy of this. প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে এবং সেই শুনানিতে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন নিয়ে রাজ্য যা যা জানিয়েছে তা জানালেন মন্তব্য পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং সেখানে কতদিনের মধ্যে সব কাজ শেষ হবে, 31শে অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে আরজি করের পরিকাঠামোগত উন্নয়নে। It's really for the recruitment of private security guards. We had this in Maharashtra, I remember, called the Maharashtra Private Security Guards Regulation of Employment and Welfare Act. The first act in the country. Like this group 4, etc. For private security. At the home residential. But they are now saying they're not recruiting anybody under this act at all. My lords, in their affidavit, which we have somehow managed to read. Why don't you do this? Next time you want to argue something, give everybody some notice of an application. Otherwise, we keep on springing up issues like this. My lords, we served it 2 days ago. We served it 2 days ago. Allow governments to function, we can't take over their powers over here. I mean, we are overall exercising some control. We are supervising, monitoring, because a very serious accident took place, very serious incident took place, sorry. But let them do their work on the ground and come back to us, report to us on the next. My lords, just on this point, if my lords may then ask them, number 1, are they recruiting such people? Because in para 5 of the affidavit, they are not recruiting anybody under the Act of 2005. No, we are recruiting under 2000. Earlier it was they were being private security. Why should they recruit under the Act of 2005? Under administrative orders, they were being recruited, and they were not. They were mainly meant. This gentleman, who is, I am using this expression, gentleman is not yet convicted. So he was not recruited under this Act. He was recruited under the government notifications, administrative orders issued by the police. So now they were not meant, he was not posted even in the hospital. So it's not that somebody who is deliberately chosen and posted in the hospital, he has done something other than he was not being supervised. So that was my lord, the CBI charge sheet said he was. With these civic volunteers of the sort that they are not in their current affidavit, they have said so, my lords. In their current affidavit. This act. How many such civic volunteers do you have in West Bengal? 1,514 at last count. We have given the figures which your lordships have mentioned in the order, Lord. But how are they recruited? Who recruits them actually? This is now under the security agencies. These 1,500 civic volunteers whom you have, who recruits them? What are their qualifications? So it is the security agency which recruits. Kolkata police. They are either the recruiting them, my lord. Where notification volunteer was appointed, and that notification was under challenge because the Kolkata High Court. Registered under this. So this civic volunteer, the people are not selected by the person who committed the crime was a civic volunteer, supposedly. Yes, now, under what was he recruited? But they recruited through a notification, my lord. That's a government notification. They were recruited under this government order. That notification was under challenge before Kolkata High Court, my lord. Administrative level by the police. They were not. It was posted at the hospital. Continuing with they are not being posted in the hospital. Para 5. All posting in the hospital. He was posted in the hospital. But are you recruiting?
নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথান স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথান স্টিল। খবর দিন ভোরের শুরুতেই বুলেটিনে নজর রাখতে হচ্ছে একটু উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, কারণ চিকিৎসকদের কর্মবিরতি আর তাতেই রোগী হয়রানির অভিযোগ। কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম উত্তরবঙ্গ মেডিকেলের যে ছবি, ভয়াবহ সেই ছবি। রীতিমতো এই রোগী হয়রানির যে অভিযোগ উঠে আসছে তাই শুধু নয়, ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানে হাসপাতালের সুপারের ঘরের সামনে শুধু বিক্ষোভের ছবি নয়, হাসপাতাল সুপারের অফিসে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মী রোগীর আত্মীয়দের বচসা। দেখুন সেই ছবিটা। দেখুন ঠিক কিভাবে হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ এবং সুপারের অফিস ভাঙচুর, একের পর এক চেয়ার টেবিল রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, হাসপাতাল সুপারের অফিসে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে রোগীর পরিজনদের তরফ থেকে। কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি? রোগীর পরিজন তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাই। নাই ডাক্তার নাই, আমার কার্ডটাও এন্ট্রি করছে না, টিকিটটা আমি কি করব এখন? চলুন আমি ওই যেখানে দেখা দিব ওখানে যাব, আমাদের কেউ নাই। আমার ছেলে তো আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যায়। ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসছি। কালকে আসি ঘুরে গেছি, আজকে আবার আসছি। বাড়িতে একটা ওষুধও নেই। যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। দেখাই সেই ছবিটা আপনাদের। উত্তরবঙ্গ মেডিকেলে কি অবস্থা, উত্তরবঙ্গ মেডিকেলে ঠিক এই ছবিটা ধরা পড়লো, যেখানে নিরাপত্তা কর্মী এবং রোগীর আত্মীয়দের মধ্যে শুধু বচসা নয়, ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ। কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? রোগীর পরিজনদের যে অভিযোগ, সেই অভিযোগ আপনারা শুনছিলেন। হাসপাতাল সুপারের অফিসে ভাঙচুর এবং এই বচসা শুরু হয়, আর এরপরই ভাঙচুরের ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়। হেডলাইন্স নিবেদন করছে সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। আজ রেড রোডে পুজো কার্নিভাল শুরু, কাউন্টডাউন। অংশ নেবে 89টি পুজো কমিটি। জমিদার বাড়ির আদলে তৈরি মূল মঞ্চ, থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রিত শিল্পপতি থেকে দেশ বিদেশের অতিথিরা। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। কাজ শেষে 3 সপ্তাহের ডেডলাইন। প্রধান বিচারপতির আর্জি করে ধর্ষণ খুনে তদন্তে ফের স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের। অন্যদের ভূমিকাও তদন্ত সাপেক্ষ উল্লেখ রিপোর্টে। চলবে দুর্নীতির তদন্ত, জানালো কেন্দ্রীয় এজেন্সি। আরজিকর সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা আরও জোরদারের পদক্ষেপ, আদালতে জানালো রাজ্য। হেডলাইন্স নিবেদন করলো সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। To be on hunger strike. Now, I want to just leave you, my lord, with a thought.
and a suggestion. We are all interested that this hunger strike be withdrawn because we are worried about the health of these doctors. Now, my lord, I want to point out to one letter which is annexed at page 90 of my learned friend Ms. Karuna's application. I will just read the relevant passage to you. Just tell us what it is about. I'll tell. It's addressed by the state of West Bengal. No, it's addressed to the state of West Bengal, my lord. And it says, election to student unions have not been conducted since the year 2022. Now, my lord, your lordship will take it from me. The law prescribes the conduct of elections annually by the university. My lord, your lordship will take it from me that the cause of what has happened in RG Corps is the fact that from 2022 onwards, no student elections have been held. And as a consequence, nominated people, my lord, nominated people from different political parties are performing the role which a student union would otherwise perform. This is the cause of what has happened in RG Corps. Favoritism and threat culture is coming from this absence of complying with statutes. The law says you shall hold a student election every year, and that's the responsibility of the state, of the university. Ms. Jaithin, our entering into this area would be far beyond the campus. In that case, I have a request to make, please. Can we concentrate on the child? Let's I have a request to make. Lord, where are we leading? But Lord, I'm sorry. Allow me to finish. But Lord, I have a request. I have a request to make. That is, we would be expanding the ambit of a proceeding. Yeah, well, allow me to make a request. 1 minute, please. But Lord, please, I'm concluding. Allow me if they don't interrupt. Lord, allow me to make a request. Any release which you want to seek in that regard before the bench under 226, you can move to yes. the High Court. Your Lordship may give me liberty. Where the High Court Your Lordship be satisfied with that order. Your Lordship may kindly give any liberty. I have filed an application in this court. The argument will be it's pending in the Supreme Court. I just want that clarification. That is happening. I want that clarification that they can go to the High Court. You withdraw your application so that you can pursue your remedies in accordance with law. I'll do that. My lords, very briefly, the task force. They give the court master the number. He will permit you to withdraw the application. 1 second. My lord, just hear me out. No, this is not right. They are belittling the whole exercise. Ms. Jaising, we are not going to enter into the field of election. I understand. For student union bodies, that's not the remit of this proceeding. I understand what is being put to me, but before you pass an order saying withdraw the application, your lordship may say withdraw the prayer in the application for the conduct of an election. There are other prayers which My lord, may that remain. might be a good solution. To just that one line to say that prayer is So the withdrawn. prayer in the application for the conduct of elections, so as to enable the petition applicants to pursue such remedies that are available. My lords, I am also. The High Court with liberty. All right, now follow out Jet Davis. We have a I'm withdrawing the same prayer. I am withdrawing the same prayer. I have a rather pressing, but I'll make a very brief. Withdrawing the same prayer. My lords has allowed. With respect to the police commissioner's revelation of the identity of the victim, your lordship had not passed an oral order, and told the other side to go to the Calcutta High Court and say that this is within their remit and not within your lordship's remit. But unfortunately, I didn't think I'd have to come back after your lordship was so clear about it. But unfortunately, my lord, when we went back to the Calcutta High Court, and the Calcutta High Court has passed an order now saying, in view of what was said, we need a clarification. What was told to the High Court by Ms. Guruswamy on that day was that the application is not disposed of. It's still pending. Now they've withdrawn the application. No, my lords, intervention applications are pending here before my lords. But that's what they do. Intervention applications can't prevent the High Court from assuming jurisdiction of. We kindly see the High Court's order. Lord, the High Court is very hesitant and quite understandable. Yes. You are aggrieved by an order of the High Court, challenge it in an SLP. No, I am not aggrieved by the order. We are not going to allow orders of the High Court to just be shown to us and we pass. No, my lord, that's not the point.
What do I do, my lord? I came to this. And applications are. File if the High Court rejects the petition. They haven't rejected the petition. They've asked for a clarification. They say, please see, my lord. They're not going to issue any clarification on the data. But then what do I do, my lord? This is a serious matter. Please see. To invite an order of dismissal, come here, we'll deal with the matter. But they're not dismissing it. We are not going to short the order of the. Yes, my lord, please feel it's a short order. You can show the lights. Here, I can show your lordship the live streaming of what is happening. we have copies of the order by the High Court. But this is why I asked your lordship to just put it in the order last time. They have interventions here. They file writ petitions there. They file responses 20 minutes before the hearing. This is obfuscation by Ms. Guruswamy, and it's not fair to me. আরজি করে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও উঠল প্রসঙ্গ ইন্দিরা জয় সিং এর কথায়, সেখানে থ্রেট কালচারেও প্রসঙ্গ উঠল, কিন্তু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যেতে পরামর্শ দিলেন এবং এই মামলার ব্যাপ্তি আরো বেড়ে যাবে বলে পর্যবেক্ষণ। প্রধান বিচারপতি এই প্রসিডিং এ যাবেন না। Because this matter is pressing, my lord, there is a serious violation by a chief. Yes. Given an next week, my lords, of November 6th for us to file our response. Getting for an interview. We'll close the proceeding here. We've spent enough time. We have a half an hour now. Lord, may I just Obligement. Lord, may I just indicating the next date. In 3 weeks we'll take it up after the Diwali holidays. Lord, there are two issues of immense public importance that On the next date, please. On the next. Very well, very well. Lord, may I just renew my request at liberty to approach the High Court? I don't want to be stuck, my lord. I don't want to We have said if you want to do that, to pursue your remedies in accordance with law, we have said that. Very well, Lord. Much obliged. Much obliged. 3 সপ্তাহ পর শুনানি, দিওয়ালির ছুটির পর শুনানি প্রধান বিচারপতি জানিয়ে দিলেন এবং আজকে যে শুনানি হলো, সওয়াল জবাব হলো, তাতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট আবার জমা পড়লো, পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট। সিভিক ভলান্টিয়ার নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা কি, কিভাবে তাদের নিয়োগ করা হয়, এইগুলো তাদের কিভাবে নিয়োগ করা হয়, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের বেতন কিভাবে দেওয়া হয়, সমস্ত পরবর্তী শুনানির দিন রাজ্যকে দিতে হবে, এরকমটাই নির্দেশ প্রধান বিচারপতির। এছাড়াও Serious violation by a chief. Yes. Given a next week, my lords, of November 6th for us to file our response. Getting for an interview. We'll close the proceeding here. We've spent enough time. We have a half an hour now. Lord, may I just Obligement. Lord, may I just Indicating the next date. In 3 weeks we'll take it up after the Diwali holidays. Lord, there are two issues of immense public importance that On the next date, please. On the next. Very well, very well. Lord, may I just renew my request at liberty to approach the High Court? I don't want to be stuck, my lord. I don't want to We have said if you want to do that, to pursue your remedies in accordance with law, we have said that. Very well, Lord. Much obliged. Much obliged. 3 সপ্তাহ পর ফের মামলার শুনানি। সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্যের হলফনামা তলব এবং রাজ্য যা যা পরিকাঠামো নিয়ে যা যা রিপোর্ট দিয়েছে তাও পর্যবেক্ষণ মন্তব্য। 31 অক্টোবরের মধ্যে আরজি করের শেষ হবে আর 31 অক্টোবরের মধ্যে অন্যান্য মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়ন শেষ হবে। আগে আমি তারপর সবাই আশা বড় খাবার হবে SRMB wishes you শুভ বিজয়া। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি বারের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। কামিং আপ নিবেদন করছে
অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল আপনার ত্বককে রাখে মসৃণ, কোমল ও উজ্জ্বল। উত্তরবঙ্গ মেডিকেলে ধুন্ধুমার, ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি, মনোরোগ বিভাগে দীর্ঘ অপেক্ষার পরেও চিকিৎসক না থাকায় চরম ক্ষোভ, সুপারের অফিসে ঢুকে ভাঙচুর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি, আটক 2 মহিলা সহ 3। হাসনাবাদে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, দেহরক্ষীকে মারধর, অভিযুক্ত বিজেপি কাউন্সিলর সহ 6, পুলিশে নালিশ। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, গ্রেফতার 2 পদ্মকর্মী। কামিং আপ নিবেদন করলো লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক। লিভোসিন ডিএস খান, সুস্থ থাকুন, সুস্থ লিভার, সুস্থ জীবন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথান স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথান স্টিল। শুরুতেই বুলেটিনে নজর রাখতে হচ্ছে একটু উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, কারণ চিকিৎসকদের কর্মবিরতি আর তাতেই রোগী হয়রানির অভিযোগ। কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম উত্তরবঙ্গ মেডিকেলের যে ছবি, ভয়াবহ সেই ছবি। রীতিমতো এই রোগী হয়রানির যে অভিযোগ উঠে আসছে তাই শুধু নয়, ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানে হাসপাতালের সুপারের ঘরের সামনে শুধু বিক্ষোভের ছবি নয়, হাসপাতাল সুপারের অফিসে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মী রোগীর আত্মীয়দের বচসা। দেখুন সেই ছবিটা। দেখুন ঠিক কিভাবে হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ এবং সুপারের অফিস ভাঙচুর, একের পর এক চেয়ার টেবিল রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, হাসপাতাল সুপারের অফিসে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে রোগীর পরিজনদের তরফ থেকে। কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি? রোগীর পরিজন তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাই। নাই ডাক্তার নাই, আমার কার্ডটাও এন্ট্রি করছে না টিকিটটা। আমি কি করব এখন? চলো আমি ওই যেখানে দেখা দিব ওখানে যাব, আমাদের কেউ নাই। আমার ছেলে তো আমি হেডলাইন্স নাও নিবেদন করছে দাদা চুলকানিতে দেয় আরাম, সালিকল মলম। সালিকল মলম। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের মালিহাটিতে নিহত তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ এলাই শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু বলে অনুমান, আটক 2। ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগ অব্যাহত, আরামবাগ মেডিকেল ও বারুইপুর হাসপাতালে আউটডোরে পরিষেবা না পেয়ে ফিরছেন রোগীরা। একই ছবি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালেও। জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন করলেও কর্মবিরতিতে সামিল নন পুরুলিয়া ও বারাসত মেডিকেলের চিকিৎসকরা। স্বাভাবিক পরিষেবা। হেডলাইন্স নাও নিবেদন করলো গ্যাস অম্বল বদহজম ও লিভারের সুরক্ষায় আয়ুর্বেদিক লিভেনজাইম। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথান স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা।
আগে আমি তারপর সবাই। আশা বড় আবার হবে। SRMB wishes you শুভ বিজয়া। শুরুতেই বলছিলাম চিকিৎসকদের কর্মবিরতিতে কোথাও পরিষেবা স্বাভাবিক, কোথাও আর বিঘ্নিত, আর সেই বিঘ্নিত হওয়ার জেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একেবারে ধুন্ধুমার, মারামারি, ভাঙচুর, সেই ছবি দেখুন। মনোরোগ বিভাগের সামনে দীর্ঘক্ষণ লাইন, চিকিৎসকের দেখা নেই, তাতেই ক্ষুব্ধ জনতা, রোগীর আত্মীয়রা, এবং তারপরে এই রকম ভয়াবহ ভাঙচুর। সেই ভাঙচুরে ইতিমধ্যেই 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলে এইভাবেই ধুন্ধুমার, দেখুন সেই ছবি। প্রথমে মারামারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। আর এইভাবেই হাসপাতাল সুপারের অফিস, এরপরে ভাঙচুর। আর কি হয়রানি, কতটা হয়রানির মধ্যে তারা কতটা উদ্বিগ্ন, তাদের মুখেই শুনুন। নাই ডাক্তার নাই, আমার কার্ডটাও এন্ট্রি করছে না টিকিটটা। আমি কি করব এখন? চলো আমি ওই যেখানে দেখা দিব ওখানে যাব, আমাদের কেউ নাই। আমার ছেলে তো, আমি 7-8 বছর থেকে ওষুধ খাওয়াচ্ছি মানসিকের, না খাওয়াইলে তো একদিন, না খাওয়াইলে তো তারপরের দিন একটু টেনশন লাগে যা ছেলে পড়াশোনা করতেছে, ওটার জন্য আসছি। কালকে আসি, ঘুরে গেছি, আজকে আবার আসছি। বাড়িতে একটা ওষুধও নেই, যদি ওষুধ না থাকে তো আমি তো একাই না, সব মানুষের অসুবিধা হবে। রোগীর আত্মীয়রা যেভাবে হামলা চালিয়েছেন, দেখুন কিভাবে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর। নিরাপত্তা রক্ষীরা বলছেন, আমরা তো বলেছিলাম, আশ্বাস দিয়েছিলেন তারা যে ওপিডি খোলা আছে, ডাক্তার আসবেন, তারপরেও ভাঙচুর চালানো হয়েছে। স্যার একটু ব্যস্ত আছেন, স্যারের সাথে ওনারা কথা বলতে আসছিল। আসার পরে বলছে ডাক্তার নেই এখানে, আমাদের ওপিডি প্রত্যেকটা ওপিডি চলতেছে, ঠিক আছে। তারপরে এই ভদ্র মহিলাটা ঢুকে পুরা অফিসে ভাঙচুর করে দিল, সব চেয়ার ফিয়ার সব ফেলে দিল। এই জন্য আমরা পুলিশকে কল করতে পারি। কজন করেছে এই ঘটনাটা? অনেকজন, অনেক মহিলা ছিল, 2-3 জন জেন্টসও ছিল, ঠিক আছে। তার মধ্যে অনেকেই পালাই গেছে, আমরা যাকে পেয়েছি তাকে আমরা পুলিশ। এই যে সেই মেমিস ভিপির অফিস, সেই অফিসের সামনে কিন্তু এই মনোরোগ বিভাগের যারা রোগীরা তারা কিন্তু প্রথম অবস্থায় আসেন এবং এখান থেকেই তাদের কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং তারা এই সুপার অফিসের ভিতরে গিয়ে প্রথমে এই টেবিল কিন্তু চাপড়ান এবং এই টেবিল থেকেই কিন্তু তারা প্রথমে ভাঙচুর চালান। আমরা সেই চিত্র দেখাবো। এই যে ভাঙচুরের ছবি, এভাবে তারা কিন্তু ভাঙচুর করেন এবং এই গেট ভাঙচুর করার পর ধীরে ধীরে তারা সুপার অফিসের ভেতরে ঢোকেন এবং এই সুপার অফিসের ভেতরে ঢুকে তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীকালে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু বাধাপ্রাপ্ত দেন এবং তারপরে এখানেই যে ছবিটা উঠে আসে যে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের কিন্তু বচসা এবং পরে হাতাহাতি ছবি উঠে। গোটা ঘটনায় কার্যত উত্তাল পরিস্থিতি যখন হয়ে ওঠে তখন নিরাপত্তা কর্মীরা কিন্তু তারা খবর দেন মেডিকেল ফাঁড়িকে এবং সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় বা কি অভিযোগ করে সেদিকে কিন্তু দেখা রয়েছে। মূলত চিকিৎসক না পেয়ে এই মনোরোগ বিভাগের রোগীরা তারা কিন্তু প্রথম অবস্থায় বিক্ষোভ দেখান এবং পরবর্তীকালে এই ধুন্ধুমার পরিস্থিতি উত্তপ্ত হয় এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এই ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে কি বললেন হাসপাতালের সুপার, দেখুন। যেহেতু আমাদের ওপিডিগুলো খোলা ছিল কিন্তু একটা প্রতীকী অনশন চলছিল, সেক্ষেত্রে নাম্বার অফ ফুটফল এবং প্রেজেন্স অফ ডক্টরস বা যেখানে এমার্জেন্সি সেখানে একটা অনেকক্ষণ সময়ের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে হয়তো পেশেন্টরা লম্বা লাইনে থাকার জন্য তারা অসহিষ্ণুশীল হয়ে পড়ে এবং তারা সেখানে কমপ্লেন করতে যায়, তো সেই ক্ষেত্রে মনে হয় ঝামেলাটা তৈরি হয়েছে।
আর এইরকম ধুন্ধুমার দেখলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আমি প্রথমেই বলেছিলাম অনেক জায়গায় পরিষেবা বিঘ্নিত, আবার পরিষেবা স্বাভাবিক রয়েছে। যেমন এনআরএস হাসপাতালে খুশি, কলকাতায় এনআরএস হাসপাতালে খুশি রোগীর পরিবার পরিজনরা, তারা স্বাভাবিক চিকিৎসা পাচ্ছেন। আবার এনআরএস হাসপাতালেই এরকমও দেখাবো এরপরে যে অখুশি, অসন্তুষ্ট। নদিয়ার শক্তিনগরের বাসিন্দা, তারা এসেছিলেন এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে, তারা স্বাভাবিক চিকিৎসা পেয়েছেন। দেখিয়েছি, ডাক্তার দেখেছে যে আমাকে পেটের ছবি লিখে দিয়েছে, 15 তারিখে আসতে, আজকে এসেছি, পেটের ছবি হবে। এই যে ধরুন ডাক্তারদের আন্দোলন হচ্ছে তাতে আপনার পরিষেবা পেতে কোনো অসুবিধা? না না, কিচ্ছু না, কিচ্ছু না, ভালো ভালো দেখেছে ডাক্তারবাবু, সবাই দেখছে? হ্যাঁ দেখছি। কোথাও মানে বেশি অসুবিধা? না না না, আমাকে অনেকক্ষণ থেকে দেখেছে, অনেকখানি দেখেছে। না, আমার কাছে তো কিছু বুঝলাম না, আমাকে সঙ্গে সঙ্গে দেখলো, অনেকক্ষণ ধরে দেখলো, অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি বললাম এই ঘটনাগুলো, বললাম সব বললাম। তো বললো এরকম ফটো আর রক্ত পরীক্ষা আমাকে লিখে দিল, বলে এগুলো ছবি তোলো। দিয়ে এখানে এসে আসলাম, এখানে 15 তারিখে ডেট দিল। আর জেলার কোথাও পরিষেবা বিঘ্নিত, কোথাও আবার পরিষেবা স্বাভাবিক। যেমন পুরুলিয়া মেডিকেলে, এখানে চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আছেন, কিন্তু চিকিৎসা পরিষেবাটাও দেওয়া হচ্ছে। পুরুলিয়ায় মেডিকেলে আপনারা দেখছেন লম্বা লাইন, এখনো পর্যন্ত কোনো অসুবিধে নেই, চালু রয়েছে সমর্থন জানিয়েও পরিষেবা। এখনো পর্যন্ত সেরকমভাবে ডিক্লেয়ার্ড কোনো কর্মবিরতি বা কিছু হয়নি। আর আমাদের এখানে পরিষেবা যেমন চলছিল সেভাবেই আছে। কতগুলো জিনিস এখানে আছে যে আমাদের এখানে জুনিয়র ডাক্তার সেই অর্থে এখনো পর্যন্ত নেই। কারণ হচ্ছে আমাদের এটা ফাইনাল ইয়ার ব্যাচ চলছে, উপরের সবচেয়ে উপরের যে ব্যাচ, এখনো ইন্টার্ন যারা মূলত জুনিয়র ডাক্তার আজকে, তারা এখানে এখনো আসেনি। সেই জন্যে তার প্রভাবটা আমাদের এখানে কিছু পড়েনি। সব কিছু ঠিকঠাক হয়েছে। মানে ডাক্তাররা তো বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, পুরুলিয়াতে এর কোনো প্রভাব পড়েছে? পড়েনি। আপনাদের কোনো অভিযোগ নেই? আমাদের দেবেন মাহাতো সদর হসপিটালে চিকিৎসার কোনো খামতি দেখা যাচ্ছে না। যেমন রোগীদের পরিষেবা দেওয়া উচিত সেইভাবেই তারা পাচ্ছেন পরিষেবা। জেলায় কোথাও পরিষেবা ঠিক রয়েছে, কোথাও বিঘ্নিত। কলকাতাতেও কোথাও পরিষেবা স্বাভাবিক, খুশি, আবার কোথাও বিঘ্নিত। যেমন এখানে দেখুন, স্ট্রেচারের উপরে বসেই শশা মুড়ি খাচ্ছেন রোগীর আত্মীয়রা, ভর্তি করতে পারেননি। এটা হচ্ছে SSKM হাসপাতালে। স্ট্রেচারে বসেই শশা মুড়ি খাচ্ছেন, মাথায় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা নেপাল হাম্বির। চিকিৎসকরা বলছেন অপারেশন প্রয়োজন, আর রোগীর আত্মীয়রা অভিযোগ করছেন হাসপাতালে ভর্তি না নিয়ে রেফার করে দিচ্ছেন। বলছে কোথায় সিট খালি আছে আপনারা দেখুন, আমরা সেখানে লিখে দেবো। আমরা কোথায় সিট খালি পাবো বলুন তো? চিকিৎসার কোনো গল্পই নেই। আজকে তো এখানে 4 দিন হয়ে গেল মানুষ। একবার বলছে এখানে যেতে, একবার বলছে ওখানে যেতে, কোন দিকে আমি যাব? ভর্তি নিচ্ছে না, বেড নেই, এখানে হবে না, সার্জারি করতে হবে বলছে। পুজো শেষ হয়েও হয়নি শেষ, তার আছে রেশ এখনো। কারণ পুজোর কার্নিভাল, আজ রেড রোডে পুজো কার্নিভাল হবে। সেই রেড রোড এখন সেজে উঠেছে, দেখাবো আপনাদেরকে। পুজো রেড রোড কার্নিভাল, ট্যাবলো বহু চলে এসেছে। একেবারে 89টা পুজো কমিটি তারা ট্যাবলো নিয়ে চলে এসেছে। তাদের বিভিন্ন স্বীকৃতি, সৃষ্টি, সেই সব নিয়ে হাজির। দেশি বিদেশি অতিথিদের সামনে হাজির হবে। আর কিছুক্ষণের মধ্যে, বেশি সময় নেই, ঘড়িতে এখন 3:52, 4টের সময় শুরু হওয়ার কথা। এখন দেখা যাক কিরকম শেষ প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, অবশ্যই উৎসবের শেষ হয়েও শেষ না হওয়ার একটা নতুন উপায়, তা হচ্ছে কার্নিভাল। দুর্গাপুজো শেষ হয়ে গেল, দুর্গাপুজোর উৎসবে এখনো মানুষের উন্মাদনা, তা কিন্তু রেড রোডে এলেই দেখা যাবে। কিছুক্ষণ পরেই সেই কার্নিভাল শুরু হবে। আর তার শেষ মুহূর্তে যে পুজো সংগঠকরা আছে, যারা শিল্পীরা আসবে, তাদের প্রস্তুতি এই মুহূর্তে, শেষ মুহূর্তের মহড়া চলছে। একদিকে এখানকার যেরকম ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ঠিক তার পাশে মহিলা ঢাকিরা ঢাক বাজাচ্ছে, উদ্যোক্তরা নাচানাচি করছে। এবং যারা শিল্পীরা আসবেন, যেসব শিল্পীরা
মহড়া দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কটা ঘটনা তুমি তুলতে পারবে জানি না, তবে ঢাকের বদ্যি, গান বাজনা আর হই হুল্লোড় তা কিন্তু রেড রোড জুড়ে রয়েছে। ইতিমধ্যেই 89টি যে পুজো